আমাদের আজকে তৃতীয় ক্লাসে কোম্পানি ইনফরমেশন সেটিং, অর্থাৎ আমরা আগের দিনও দ্বিতীয় ক্লাসের সর্বশেষে দেখছিলাম, ক্লাসটা অনেক লং হয়েছিল। কোম্পানির বেসিক ইনফরমেশন সেটিং আমরা করছিলাম, নোটিফিকেশন সেটিং করছিলাম, কাস্টমাইজড ইনভয়েস সেটিং করছিলাম, যেটা টেমপ্লেটটার কথা বলা হয়েছে, আর পাশাপাশি সেলস সেটিংসের যে বিষয়গুলো সেগুলো আমরা করছিলাম। এরপরে যে পরের অংশগুলো ছিল এক্সপেন্সেস সেটিং, টাইম সেটিং, অ্যাডভান্স সেটিং অ্যান্ড ম্যানেজ ইউজার অ্যান্ড সুইচ মাল্টিপল কোম্পানি। এই যে বিষয়গুলো, এটা নিয়ে আমরা আজকে ডিটেলসে জানবো। তবে এখান থেকে আমি একটু অ্যাক্সেস দিয়ে রাখি। আহ, ওনারা যে কোনো মুহূর্তে যে কেউ আসতে পারে, আমি একটু অ্যাক্সেসটা দিয়ে রাখি সবাইকে, যাতে বারবার এটা অ্যালাউ না করা লাগে। ঠিক আছে? কেননা এটা করতে গেলে ক্লাস একটু ক্ষতিগ্রস্ত হয়। ওপেন করে রাখি। আচ্ছা, ক্লিয়ার। এবার যে কেউ হুটহাট করে আসতে পারবে, আমার আর এদিকে খেয়াল করা লাগবে না, যেহেতু আমরা প্রিমিয়াম মিটের আওতায় আছি এখন। জাস্ট মিনিট। আচ্ছা, এইবার হচ্ছে আমাদের এই তৃতীয় ক্লাসে আমরা এই যে বিষয়গুলো একটু ডিটেলসে জানবো। তবে যেহেতু কোম্পানি সেট আপের পর্যায়ে আছি আমরা, ক্লাসগুলো কিন্তু প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ। এর প্রত্যেকটা অ্যাসপেক্ট খুবই গুরুত্বপূর্ণ, আপনারা একটু খেয়াল করে দেখবেন। এবং আরেকটা কথা বলে রাখি, কোম্পানি সেট আপ, অনেক বায়ার এরকম আসবে যে কোম্পানি সেট আপ করতে গেলে ওনার সব কিছু নিয়ে সব কিছু একবারে করতে হবে, যে অল কোম্পানি সেট আপ, যেমন এই যে চারটা অংশ, এই চারটা, এরপরে এই বাকি যে চারটা, এই আটটাই আপনার করতে হবে। আবার কেউ আসবে যে শুধু এক্সপেন্স সেটিং করার ক্ষেত্রে আবার টাইম সেটিং, অ্যাডভান্স সেটিং, ম্যানেজ ইউজার এবং সুইচ মাল্টিপল কোম্পানি। অর্থাৎ এই ম্যানেজ ইউজার, অর্থাৎ একটা বায়ার আমাকে কিভাবে অ্যাক্সেস দিবে, মেইন কিন্তু আমাদের এটা বড় একটা ভূমিকা পালন করতেছে এইটা, যে আমরা অ্যাক্সেসটা কিভাবে নিব। কারণ অনেক বায়ার কিন্তু কুইক বুকসের অ্যাক্সেস কিভাবে দিতে হবে এটা জানবে না বা জানে না। মার্কেট প্লেসে এটা নিয়ে কিন্তু অনেক সমস্যা, যে কিভাবে অ্যাক্সেস নিতে হবে। আর বায়ারকে ধরেন বায়ার জানে না, আপনার যদি একটা অর্ডার নিতে হয়, আপনার কিন্তু তাকে দেখাতে হবে কিভাবে অ্যাক্সেসটা নিতে হবে। তার মানে প্রত্যেকটা স্পেক্ট কিন্তু আলাদা আলাদা পার্টিকুলারলি অর্ডার পাওয়া যাবে, আবার একসাথে প্যাকেজ আকারে বড় পরিসরে অর্ডার পাওয়া যাবে। আমরা কিন্তু আমি মেনশন করে দিব যে কোথায় কোথায় অর্ডার পাওয়া যাবে, কুইক বুকসের কোন কোন চ্যাপ্টারে কোন কোন বিষয়গুলোর উপরে পার্টিকুলারলি অর্ডার পাওয়া যাবে, আবার সব মিলায় অর্ডার পাওয়া যাবে। আমি সবগুলো মেনশন করে করে আপনাদের বলবো, তাহলে আপনাদের সুবিধা হবে, ফোকাস দিতে আরও সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমরা এক্সপেন্সেস সেটিংয়ের থেকে শুরু করি। আমরা ইতোপূর্বের দিন আমরা এই যে এইখান থেকে, যে অর্থাৎ গিয়ার আইকন বা সেটিং আইকন থেকে কোম্পানি সেটিংয়ের আওতায় আমরা ইতোপূর্বের যে চারটা বিষয় সেটা আমরা করছিলাম। আহ, আজকে হচ্ছে বাকি যেগুলো ছিল আমরা সেসবগুলো কভার করব। পাশাপাশি ম্যানেজ ইউজার এবং সুইচ মাল্টিপল কোম্পানি, যে একটা প্রতিষ্ঠানের মালিকের, ধরেন আপনি একটা প্রতিষ্ঠানের সাথে কাজ করতেছেন, সেই ওনারের আরও দুইটা তিনটা প্রতিষ্ঠান আছে বা পাঁচটা প্রতিষ্ঠান আছে। উনি কিভাবে একটা কুইক বুকসে সাবস্ক্রিপশন নিয়ে ওনার অন্যান্য কোম্পানিগুলো একটা কুইক বুকসের মানে আওতায় ব্যবহার করতে পারে, এইটা কিন্তু আপনারা ক্লিয়ারলি দেখতে পারবেন। ঠিক আছে? অর্থাৎ ওনার কিন্তু পার্টিকুলারলি আলাদা আলাদা প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা সফটওয়্যারের সাবস্ক্রিপশন নেওয়া লাগবে না। একটা প্রতিষ্ঠানের জন্য সফটওয়্যার নিয়ে উনি কিন্তু ওনার যে মাল্টিপল যে প্রতিষ্ঠান, অর্থাৎ একই ব্যক্তির তিন চারটা কোম্পানি আছে, উনি কোম্পানি সুইচ করে করে হিসাব সংরক্ষণ করতে পারবে। আচ্ছা, তাহলে আমরা সেলস সেটিংস পর্যন্ত দেখছিলাম, এবং এক্সপেন্স সেটিং আমরা যাব। একটু খেয়াল করবেন, আর যারা নতুন এই ক্লাসে তৃতীয় ক্লাস থেকে, তারা বাকি দুটো ক্লাস আমি তাদের কভার করাবো এবং রেকর্ডেড ভিডিও দিব, যেখানে যে যে মানে আটকে যাবেন আমি হেল্প করব আলাদাভাবে। আচ্ছা, তাহলে আমরা এক্সপেন্স সেটিংয়ে চলে আসলাম। এসে এইখানে যে পেন আইকনে ক্লিক করব। এখানে আছে কি এক্সপেন্সেস, অল এক্সপেন্সেস আছে। এখন এইখানে ব্যাপার হচ্ছে কি বিল অ্যান্ড এক্সপেন্সেস। প্রথমে আমরা প্রত্যেকটা একটু আলাদা আলাদাভাবে জানবো এবং মনোযোগ সহকারে দিকে একটু খেয়াল দিব, কারণ কোম্পানি সেটিং কিন্তু যে কোনো প্রতিষ্ঠানের একবারই হবে, এটা বারবার হবে না। কাজেই এই কাজে ভুল করলে কিন্তু বায়ার অখুশি হবে, দিন শেষে অর্ডার ক্যান্সেলও হতে পারে। ঠিক আছে? কাজেই সবাই একটু সতর্ক থাকতে হবে। আচ্ছা, তাহলে এক্সপেন্সের আন্ডারে এসে এখানে যেমন আমার এই যে পেন আইকন থাকবে, সেখানে ক্লিক করছি, ক্লিক করলে আমার এরকম একটা সিনারিও চলে আসছে। এইবার আমরা প্রত্যেকটা পড়ে পড়ে পার্টিকুলারলি দেখবো যে কি কি বলতেছে এখানে। শো আইটেমস টেবিল অন এক্সপেন্সেস অ্যান্ড পার্সেস ফর্ম। ঠিক আছে? আমার আইটেমগুলো, অর্থাৎ এক্সপেন্সের যে আইটেমগুলো টেবিল আকারে আহ, এবং সে পার্সেস ফর্মে আমার উল্লেখ থাকতে আমি চাই কিনা, অর্থাৎ এটা অফ করে দিলে কিন্তু এই টেবিল আকারে এক্সপেন্সগুলো থাকবে না। তার মানে অবশ্যই এটা টেবিল আকারে উল্লেখ থাকতে হবে। কারণ কি, আমার যে আইটেমগুলো কোন হেডে আমার এক্সপেন্স হচ্ছে, এটা তো অবশ্যই আমার এটা উল্লেখ করতে চাই বিলে। ঠিক আছে? তাহলে আমার এটা যদি কারোর অফ থাকে সে অন করে দিবেন।
প্রত্যেকেরই অন থাকবে এই দুইটা, কিন্তু যদি কারোর অফ থাকে সে অন করে দিবেন, এই হচ্ছে কাজ। এরপরে শো ট্যাগ ফিল্ড ওয়ান এক্সপেন্সেস অ্যান্ড পারচেস ফর্ম। অর্থাৎ আপনি যদি কোনো ট্যাগস ইউজ করতে চান, যে ট্যাগস বলতে কি, যেটা দিয়ে আইডেন্টিফাই করবেন, খুঁজতে পারবেন, ঠিক আছে, এই বিভিন্ন ট্যাগ ইউজ করা হয়, ঠিক আছে, ট্যাগ কোটেশন এই ধরনের কিছু ইউজ করা হয়, তাহলে আপনি চাচ্ছেন যে এটা ম্যান্ডেটরি না, তারপর আপনি এটা ওপেন করে দিয়ে রাখবেন। কুইক বুকস আমাদের রেফার করতেছে যে আমরা এই ট্যাগসটাও আমরা যাতে ওপেন করে দিয়ে রাখি, তাহলে এই দুটো ওপেন করে দিবেন। এরপরে আছে ট্র্যাক এক্সপেন্সেস অ্যান্ড আইটেম বাই কাস্টমার। আপনি যদি কখনো আলাদা আলাদা কাস্টমারের সাথে যে এক্সপেন্সগুলো আছে এবং আইটেমগুলো আছে, এইটা যদি আলাদাভাবে অর্থাৎ ট্র্যাক করতে চান যে কোন কাস্টমারের সাথে স্পেসিফিকলি কোন এক্সপেন্স এবং কোন আইটেম নিয়ে কোনো বিজনেস থাকে, অর্থাৎ সেটা আলাদা কাস্টমার ওয়াইজ যদি আপনি মানে এটাকে আইডেন্টিফাই করতে চান বা খুঁজতে চান, অর্থাৎ ট্র্যাকিং করতে চান, তাহলে কিন্তু এটা যদি ওপেন না করেন তাহলে পারবেন না। অর্থাৎ পার্টিকুলার কাস্টমারকে ধরে ধরে এখান থেকে আপনি কিন্তু এক্সপেন্স এবং আইটেমগুলো আপনি কিন্তু বিলাবেল করা বা যা কিছু আপনি সব কিছু এখান থেকে ফাইন্ড আউট যদি না করতে পারেন তাহলে কিন্তু কিছু করতে পারবেন না। তাহলে আমরা চাই যে পার্টিকুলার কাস্টমারের জন্য আমরা এক্সপেন্সটা এবং আইটেমগুলো যেন ট্র্যাক করতে পারি, তাহলে আমার এটা ওপেন করে দিতে হবে। আপনাদের অফ থাকবে, আপনারা অন করে দিবেন। এরপরে কি আছে, মেক এক্সপেন্সেস অ্যান্ড আইটেমস বিলাবেল। দেখা যাচ্ছে এই তিনটে আপনি সব করলেন কিন্তু বিলাবেল করলেন না, আপনি সব হিসাব রাখলেন, আলাদা কাস্টমার ধরে আপনি এক্সপেন্স এবং আইটেম ট্র্যাক করলেন, ট্যাগ আপনি ইউজ করলেন, আইটেম এবং এক্সপেন্স সেটা টেবিলে শো করালেন, কিন্তু বিলাবেল করলেন না যে মেক এক্সপেন্সেস অ্যান্ড আইটেমস বিলাবেল, যেটা বিলাবেল করলেন না। আমরা জানি যতক্ষণ পর্যন্ত কোনো একটা জিনিস বিলাবেল আমরা না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটা হিসাবে অন্তর্ভুক্ত হবে না বা আমার ফিনান্সিয়াল সে কোনো প্রভাব ফেলবে না, ঠিক আছে, ফিনান্সিয়াল রিপোর্টে কোনো প্রভাব সেটা ফেলবে না যতক্ষণ বিলাবেল না করব, ঠিক আছে। তাহলে আমরা বিলাবেল করে দিলাম, দেখেন এইটা অফ ছিল, আমরা এটা ক্লিক করে দিলাম, এখানে কিন্তু আর একটা পপ আপ ওপেন হয়ে গেল, ঠিক আছে। এই বিলাবেলটা আমরা ওপেন করব, এখানে কি বলতেছে দেখেন, মার্ক আপ উইথ এ ডিফল্ট রেট। এখন দেখা যাচ্ছে যে আপনি যখন এক্সপেন্সেস এবং আইটেমগুলো বিলাবেল করতেছেন তখন এরকম একটা পপ আপ ওপেন হলে এখানে আসতেছে মার্ক আপ করার জন্য, অর্থাৎ এখানে একটা টিক মার্ক দিলেন। আমরা টিক মার্ক দিলে কি হবে দেখেন, এখানে টিক মার্কের আগে এখানে কিন্তু একটা ব্ল্যাঙ্ক একটা ব্যাপার ছিল, যে পার্সেন্টেজ দেওয়া আছে, এখানে একটা ব্ল্যাঙ্ক ঘর আছে। এখন এখানে যদি আমি টিক মার্ক দিই তাহলে এখানের তফাৎটা কি, এখানে কিন্তু 0% ছিল প্রথম অবস্থায়, ঠিক আছে, 0.00 ছিল, এই যে আমি আবার একটু উল্লেখ করে দিই, 0.00 এরকমটা ছিল। এখন আমি এটি টিক মার্ক দিলাম, এখন এটার প্রভাবটা কি পড়বে, মার্ক আপ উইথ এ ডিফল্ট রেট অফ। এখন দেখা যাচ্ছে আপনি কোনো একটা এক্সপেন্স বা কোনো একটা আইটেম, ধরে নেন আপনি কোনো একটা আইটেম সেলস করতেছেন, সাপোজ আপনি কোনো একটা কাস্টমারের কাছে সেলস করতেছেন, এখন ওই আইটেমে আপনি পার্টিকুলারলি 20% কমিশন নেবেন, প্রফিট মার্জিন রাখবেন। এখন যদি আপনি এখানে সেই 20%টা উল্লেখ করে দেন, তার মানে ওই আইটেম দিয়ে যখন আপনি ইনভয়েস করবেন বা যখন ওটা আপনি কোনো লেনদেন করবেন কোনো কাস্টমারের সাথে, তখন ওই আহ, একটা ডিফল্ট রেট যে আমি এই প্রোডাক্টে পার্টিকুলারলি 20% করে প্রফিট করতে চাই, ওটা কিন্তু অটোমেটিক্যালি ওই প্রোডাক্টটা যখন ইনভয়েস করতে যাবেন দেখবেন, ধরেন আপনার আহ, ক্রয় মূল্যর সাথে অন্যান্য যাবতীয় যত সব কিছু যে অন্যান্য আনুষঙ্গিক যে খরচ সেটা নির্ধারণ করে আপনার তো অবশ্যই প্রফিট মার্জিনটা অ্যাড করে তারপর আপনার বিক্রয় মূল্যটা নির্ধারণ করতে হবে। তা সেক্ষেত্রে আপনার অন্যান্য সব মূল্যটা একসাথে অ্যাডজাস্ট হবে, হওয়ার পরে আপনি কত পার্সেন্ট প্রফিট মার্জিন রাখতে চাচ্ছেন এটা হচ্ছে সেই প্রফিট মার্জিনটা। যদি এখানে 20% বা 15% আপনি উল্লেখ করে দেন, তাহলে ওই পার্টিকুলার প্রোডাক্টে আপনার তখন এটা ইনভয়েস করার ক্ষেত্রে 20% প্রফিট মার্জিন অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তা আমরা এখানে কোনো পার্সেন্ট দিব না, কারণ কি, একটা প্রতিষ্ঠানে তো একটা দুইটা প্রোডাক্ট নিয়ে আমাদের বিজনেস হবে না, অনেক মাল্টিপল প্রোডাক্ট নিয়ে আমাদের বিজনেস হবে। তা সেক্ষেত্রে ধরেন আমি সাপোজ দিচ্ছি, ধরেন ফার্মাসিউটিক্যাল বিজনেস, এটা আমি দিয়ে দিচ্ছি সার্জিক্যাল মাস্কে 20% প্রফিট মার্জিন থাকবে, কিন্তু হ্যান্ড স্যানিটাইজার, তারপরে ইসিজি মেশিন, এইগুলা তো বেশি থাকতে পারে, কোনোটা 25% থাকতে পারে, কোনোটা 30%, আবার কোনোটা 10%ও প্রফিট মার্জিন থাকতে পারে। এখন সেক্ষেত্রে আমি যদি এখানে 20% দিই, সব জায়গায় 20% আসবে, সেখান থেকে আমার চেঞ্জ করতে হবে, চেঞ্জ করার সুযোগ দিবে, চেঞ্জ করতে হবে। কিন্তু যদি 0% দিই তাহলে কিন্তু আমি আমার মতো কাস্টমাইজ করে যখন এই মার্কআপের এইখানে যদি আমি 0 রাখি, আমি সেখানে কিন্তু কত পার্সেন্ট প্রফিট মার্জিন করতে চাচ্ছি সেখানে কিন্তু আমি মেনশন করতে পারবো প্রত্যেকটা ইনভয়েসে আলাদাভাবে। কিন্তু ওই 20% দিলে প্রতিবার 20% থেকে কেটে দিয়ে এরকম ব্যাকেজ দিয়ে কেটে দিয়ে আবার সেখানে কিন্তু এইভাবে আমার পার্সেন্টটা যোগ করা লাগবে। তা কাজেই আমরা এইখানে মার্কআপ করে 0টা রাখবো এখানে, ঠিক আছে। এরপরে আসি, এই যে পরে দেখেন আরেকটা পপ আপ, এটা তো মানে এইটার সাথে ওপেন হয়েছিল কিন্তু এটা টিকমার্ক করা আছে, আমরা একটু দেখি। ট্র্যাক বিলাবল এক্সপেন্সেস অ্যান্ড আইটেমস অ্যাজ ইনকাম। আপনি দেখা গেল
এই টিকমার্কটা যদি এখানে দেওয়া না থাকতো, আমি যদি উঠাই দিই, তাহলে দেখেন এখান থেকে অনেক কিছু হারায় যাচ্ছে। তার মানেটা কি? এইটা যদি টিকমার্ক না দেওয়া থাকে যে আপনি বিলাবল এই যে এক্সপেন্স এবং আইটেম আপনি রেকর্ড করলেন, সাপোজ এই যে এক্সপেন্স আর আইটেম নিয়ে আমরা কাজ করতেছি, এটা আপনি রেকর্ড করলেন, অ্যাজ এ বুক কিপিং করলেন, এন্ট্রি করলেন আপনার কুইক বুকসে, কিন্তু আপনি এটা ট্র্যাক করলেন না বিলাবল হিসেবে অ্যাজ এ ইনকাম, অর্থাৎ এই যে যে এক্সপেন্স এবং আইটেমকে আপনি ইনকাম হিসেবে এটা ট্র্যাক করলেন না, আলাদাভাবে বিলাবল করলেন না, তাহলে কিন্তু এটা ইনকাম হিসেবে আপনার পরিগণিত হচ্ছে না। এক্সপেন্সটা এখানে ইনকাম না, কিন্তু অ্যাজ এ পার্টিকুলারলি এখানে বলতেছে যে ট্র্যাক বিলাবেল এক্সপেন্স অ্যান্ড আইটেম অ্যাজ এ ইনকাম, এটা আপনি আর যতক্ষণ না দেখাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে এটা বিলাবেল করতে পারবেন না। ঠিক আছে, এরপরে আসি এখানে, এরপরে নিচে আর একটা অপশন, তাহলে আমরা এটাও ওপেন করবো, এটাও ওপেন করবো, আর এখানে 0%ই থাকবে, কোনো স্পেসিফিক পার্সেন্ট আমরা দিব না। এরপরে কি এখানে বলতেছে যে ইন এ সিঙ্গেল অ্যাকাউন্ট আর ইন এ মাল্টিপুল অ্যাকাউন্ট, আমরা কি করব যে প্রত্যেকটা এক্সপেন্স বা প্রত্যেকটা আইটেম আমরা সিঙ্গেল অ্যাকাউন্টে দেখাবো, অর্থাৎ সিঙ্গেল রতে আলাদাভাবে দেখাবো, নাকি মাল্টিপুল একটা রতে অনেকগুলো দেখাবো। তো এটা কুইকবুকস প্রেফার করে যে আমরা ইন এ সিঙ্গেল অ্যাকাউন্ট এটা দেখাই, এটাই থাকবে। তার মানে প্রত্যেকটা আইটেম আমরা বা প্রত্যেকটা এক্সপেন্স আলাদা আলাদা সিঙ্গেল অ্যাকাউন্ট হিসেবে থাকবে। ঠিক আছে, তাহলে এটা প্রথমটা থাকবে। এরপরে কি আছে, ডিফল্ট বিল পেমেন্ট টার্ম। এখন ডিফল্ট একটা বিল পেমেন্ট টার্ম রাখতে হবে। পেমেন্ট টার্ম বলতে কি, আমরা যেমন ইনভয়েসে লিখি নেট 30, তার মানে ওটার টার্মটা থাকে কি যে 30 দিনে আমি বাকিতে বিক্রি করছি, 30 দিনের টার্মে, 30 দিনে যার কাছে বিক্রি করছি সে 30 দিনের ভিতরে টাকাটা দিবে। ঠিক বিল পেমেন্ট করার ক্ষেত্রে আপনার একটা টার্ম রাখতে হবে ডিফল্টভাবে। এখন আমার ধরেন এখানে অনেকগুলো আছে, ডিফল্টভাবে 30ই থাকবে, কিন্তু যদি আপনি চান যে না, পার্টিকুলার কিছু কিছু শব্দ আসে কোথার থেকে, আমি মিউট করে দিচ্ছি না, কারণ কি যে আমার তো এখানে আপনাদের কথা অনেক ক্ষেত্রে শুনতে হচ্ছে, কাজেই আপনারা একটু এইটুকু দেখবেন যে আপনারা একটু মিউট থাকবেন। আচ্ছা, আচ্ছা মিউট থাকেন, সাউন্ড আসতেছে, প্রচুর সাউন্ড আসতেছে। হাফিজ ভাই আসসালামু আলাইকুম। গেলে কিন্তু ক্লাসে আপনাদেরও প্রবলেম, এটা রেকর্ডিংয়ে উঠে যায়, কাজেই একটু এদিকে থাকবেন। আচ্ছা, একটু মিউট করেন সবাই, এখন আমি একটু কন্টিনিউ করি। আচ্ছা, এবার আছে ডিফল্ট বিল পেমেন্ট টার্ম। ঠিক যেমন ইনভয়েসে যেমন একটা নেট 30 দিন বা নেট 45 দিন এরকম যে টার্ম থাকে, ঠিক বিল পেমেন্ট করার ক্ষেত্রে একটা টার্ম এখানে আমাদের দিতে হবে। তো আমরা ধরেন ডিফল্টে নেট 30 দিন দিলাম, কিন্তু পার্টিকুলার কিছু কিছু আমাদের যে কাস্টমার বলেন বা আমাদের যে সাপ্লাইয়ার, তাদের সাথে আমাদের এমন একটা ইয়ে হয়ে যাবে যে কারোর সাথে মানে সবার সাথে তো 30 দিন হবে না, কারোর সাথে 15 দিন হবে, কারোর সাথে 45 দিন, কারোর সাথে 60 দিন, কিন্তু পার্টিকুলারলি দেখলেন কোনো একজনের সাথে 40 দিন আপনার হইতেই পারে যে 40 দিনের নেগোসিয়েশনে তার সাথে আপনার বিজনেস হচ্ছে, তাহলে কি করবেন, এই অ্যাড নিউতে আসবেন। যেহেতু 40 এখানে নাই, তার মানে কি আমরা 40 রাখতে পারবো না? পারবো। এইখানে এইখানে নেমে দিব নেট 40, বা আপনার যদি 50 হয় বা 60 হয়, ঠিক আছে, নেট 40 নামটা দিব, এখানে ডেও দিয়ে দিব 40। ঠিক আছে, এখানে আর কিছু দেওয়ার দরকার নেই, দিয়ে সেভ করে দিব। দেখেন এখানে নতুন করে 40 নামে আরেকটা আলাদা স্পেস হয়ে গেছে, এই যে নেট 40। আগে ছিল কিন্তু নেট 15, 30, 45, 60, এখন কিন্তু 40 হয়ে গেছে। তারপরে আপনার ওই বায়ারের সাথে নেগোসিয়েশনে যে কয়দিন হচ্ছে, তার মানে আপনি নতুন করে সেরকম কিছু একটা করতেও পারবেন। ঠিক আছে, এই অ্যাড নিউতে যে, তার মানে নেট 30টা আমরা স্ট্যান্ডার্ড ধরি, আর বাকি অপশন আমাদের আছে। তাহলে আমরা এটা সেভ দিব। এই অংশটা বিল অ্যান্ড সাবস্ক্রিপশন আমরা এই যে এক্সপেন্সেস এগুলো আছে সেভ করে রাখবো। রাখার পরে এবার পার্সেস অর্ডারে যাব। পার্সেস অর্ডারে এই যে পেন আইকনে ক্লিক করব, ক্লিক করে এখানে অনেকের অফ থাকতে পারে যে ইউজ পার্সেস অর্ডার, এটা অফ থাকতে পারে, আবার ম্যাক্সিমামের অন থাকে। কুইক বুকস প্রিফার করতেছে যেটা অন থাকুক। ঠিক আছে, তাহলে আমরা এটা অফ থাকলেও অন করে দিব, আর অন থাকলে আর কিছু করার দরকার নেই। এখানে নিচে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনি ডিফল্টে একটা মেসেজ দিতে পারেন পার্সেস অর্ডারের ক্ষেত্রে। আপনার যদি চান যে কোনো একটা মেসেজ আপনি দিবেন, আপনি আপনার মতো করে একটা লিখে দিতে পারেন, বা ওই বাইরের রিকমেন্ড অনুযায়ী আপনি লিখে দিতে পারেন। ঠিক আছে, এটা ম্যান্ডেটরি যে দিতেই হবে এরকম কোনো বিষয় না, তারপরে যদি কিছু লিখে দিতে চান, আমরা প্রিভিয়াস দুটো ক্লাসে যেমন দেখছি, এভাবে কোনো একটা মানে শুভ সূচনামূলক একটা শব্দ দিয়ে, যে ডিআর ইত্যাদি বিভিন্ন ইনফরমেশন দিয়ে আপনি লিখে দিতে পারেন। এখানে এটা পার্টিকুলারলি মনে করেন যে আপনার যে দিতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, আপনার বায়ার যা দিবে তাই দিবেন, বায়ার যদি কিছু না দেয় মাতবরি করে কিছু আপনার দেওয়ার দরকার নেই। তবে এই যে যে কাস্টম ট্রানজ্যাকশন নাম্বার, এইটা যদি আপনি অন করে দেন, তাহলে কি হবে জানেন, প্রত্যেকটা ট্রানজ্যাকশানে, অর্থাৎ এক্সপেন্স এবং বিলের প্রত্যেকটা ট্রানজ্যাকশানে আপনার নাম্বারটা, ট্রানজ্যাকশানের যে নাম্বার, এটা কিন্তু আপনার নিজের দিতে হবে, যে কাস্টমাইজ করে দিতে হবে, নিজের মনে রাখতে হবে। ধরেন যদি হয় 1001, এরপরে 1002 যখন আপনি দিবেন, ঠিক আছে,
1002 যখন দিবেন তখন কিন্তু আমরা নিজে দিতে হবে। আর যদি এটা অফ করে রাখেন কুইক বুকস নিজে থেকে 1000 একের পরে 1002, 1003, 1004 এভাবে দিয়ে যাবে পর্যায়ক্রমে। কিন্তু যদি আপনি দেন, আপনি মনে রাখতে কিন্তু পারবেন না। আজকে একটা দিলেন, কালকে একটা দিলেন। ধরেন আপনি কন্টিনিউ নিজে নিজে কাস্টমাইজ করে নিজে নিজে নাম্বারটা দিচ্ছেন, ট্রানজাকশন নাম্বার, কিন্তু কোনো একটা টাইমে যে 1016 পরে আপনি কখন যে 1019 দিয়ে দিবেন এটা কিন্তু আপনার মনে থাকবে না। বা 1016 পরে আপনি আবার 1014 যে দিবেন না, বা অনেক ক্ষেত্রে ভুল হতে পারে। কিন্তু কুইক বুকসের উপরে যদি ছেড়ে দেন তাহলে কিন্তু এটা ভুল হবে না। কিন্তু এই যে কাস্টম ট্রানজাকশন নাম্বার এটা যদি অন করেন তাহলে আপনার নিজে নিজে দিতে হবে। অর্থাৎ আপনি অ্যাজ এ বুক কিপার বা অ্যাকাউন্ট্যান্ট আপনার নিজের তখন প্রত্যেকটা ট্রানজাকশন নাম্বার দিতে হবে। কিসের? বিল এবং এক্সপেন্সের। আর যদি এটা অফ রাখেন তাহলে কুইক বুকসের হাতে ছেড়ে দিবেন, এটা কুইক বুকস নিজে নিজে দিয়ে দিবে। ঠিক আছে? কুইক বুকস ভুল করবে না, পর্যায়ক্রমে একটার পর একটা দিয়ে দেবে। তো এটা দিয়ে আমরা সেভ দিলাম। ঠিক আছে? এখানে জাস্ট এটা ওপেন করাটা। আর এই যে মেসেজ, এই মেসেজে আমরা যাব। আমরা 2 নম্বর ক্লাসে যেটা করছিলাম যে এরকম মেসেজ লিখছিলাম যে যখন আমরা ইনভয়েস বা অর্থাৎ সেলস অ্যাসপেক্টের থেকে যে মেসেজগুলো ছিল, আর এক্সপেন্সেসের বেলায় ওই সেম জিনিস, শুধুমাত্র লেখার ভিতরের কন্টেন্টটা একটু ভিন্নতা। যেমন এইখানে যে উপরে কি বলছে, ডিফল্ট মেসেজ ইমেইল, ইমেইল মেসেজ সেন্ড উইথ পার্সেস অর্ডার। ঠিক আমরা এইখানে যেমনটা ছিল সেলসের ক্ষেত্রে, এখানে তার উল্টোটা, জাস্ট পার্সেসের বেলায় একটু উল্টো। এখানে কি আছে আমরা একটু দেখেন যে, আচ্ছা যারা এই দুটো ক্লাস করেন নাই তারা এই রেকর্ডটা দেখলে আরও ক্লিয়ার হবেন, আর আপনাদের আমি আলাদা নিয়ে ক্লাস করব, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, ইউজ গ্রেটিং, ডিয়ার, ডিয়ারটা সম্বোধন সূচক আছে, এখানে টু আছে, আবার ব্ল্যাঙ্কও রাখতে পারেন, তাহলে ডিয়ারটা এটা ঠিক আছে। ফুল নেম, এখানে ফুল নেম ব্র্যাকেটে আছে, তার মানে এটা সিলেক্ট করলে আপনার আহ, ওনার নামটা চলে আসবে। যখন আপনি কাস্টমার সেভ করবেন বা সাপ্লায়ার অ্যাড করবেন তখন এখানে নামটা কিন্তু ফুল নেমে ব্র্যাকেটের ভিতরে নিয়ে নিবে। আপনি এখানে ফুল নেমের জায়গায় আবার কয়েকটা ফরম্যাট দিতে পারেন, শুধু ফার্স্ট নেম লাস্ট নেম, ঠিক আছে, টাইটেল লাস্ট, তারপরে ফার্স্ট, তারপরে এখানে কোম্পানি নেম দিতে পারেন যে না, কাস্টমার বা সাপ্লায়ারের নাম না দিয়ে কোম্পানি নেম দিয়ে দিব, আবার ডিসপ্লে নেম দিব। তা ফুল নেম ঠিক আছে। ঠিক আছে? এখন ইউজ স্ট্যান্ডার্ড মেসেজ, যেমন কি যে এটা যেমন কুইক বুকসে দেওয়া আছে, এটা স্ট্যান্ডার্ড মেসেজ এই যে এইখানে ভিতরে আছে, এটাই ঠিক আছে। আর যদি কোনো বায়ার স্পেসিফিক কোনো রিকমেন্ড করে তাহলে তার কাছ থেকে নিয়ে যে আপনার এখানে ইমেইল মেসেজ, অর্থাৎ পার্সেল অর্ডারের ক্ষেত্রে আপনার মেসেজটা কি, যখন আমরা কোনো বায়ারের কাজ নিব তার কাছে জিজ্ঞাসা করে তার যদি কোনো মেসেজ থাকে এইটা দিয়ে দেবো, আর যদি না থাকে এইটা এইভাবে থাকবে। এবার এখানে ইমেইলের সাবজেক্ট লাইন কি থাকবে? পার্সেস অর্ডার ফ্রম ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি। ঠিক আছে? অর্থাৎ কোথা থেকে আমি পার্সেস অর্ডারটা পাচ্ছি। ঠিক আছে? এই অ্যাসপেক্টটা এখানে কিন্তু এখানে এই লাইনটা ইমেইলের সাবজেক্টে থাকবে। এটা কুইক বুকস রেফার করছে, কুইক বুকসের স্ট্যান্ডার্ড অনুযায়ী দিছে এবং এটা সঠিক। যদি আপনার মনে হয় যে না এর থেকে আই ক্যাচিং কোনো ইমেইল সাবজেক্ট লাইন দেওয়া যায় তাহলে আপনি দিতে পারেন, কিন্তু এটা স্ট্যান্ডার্ড। এরপরে আছে কি ইমেইল মেসেজ, এখানে কি লেখা আছে একটু আমরা পড়ি। প্লিজ ফাইন্ড আওয়ার পার্সেস অর্ডার অ্যাটাচ টু দিস মেইল। মানে এই মেইলটা কিন্তু ওই ক্লায়েন্টের কাছে চলে যাবে, অর্থাৎ যাকে আমি পার্সেস অর্ডার পাঠাচ্ছি তার কাছে চলে যাবে। ওই সেই জন্য মেইলে কি বলা আছে, প্লিজ ফাইন্ড আওয়ার পার্সেস অর্ডার অ্যাটাচ টু দিস মেইল। মানে এই এই পার্সেস অর্ডার তো যাবেই, সাথে অ্যাটাচড করে একটা পিডিএফ ফাইল চলে যাবে এই মেইলের সাথে, সেটা এখানে মেনশন করে দিচ্ছে। তার মানে এই মেসেজটা পাওয়া মাত্র উনি পিডিএফ কপিটা দেখবে। এরপরে থ্যাংক ইউ ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি, তার মানে ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি থেকে, এটা আমাদের নিজের প্রতিষ্ঠান, সেখান থেকে আমাদের এই মেসেজটা আমরা যাকে পার্সেস অর্ডারটা পাঠাবো তার কাছে যাবে। বুঝতে হবে বিষয়টা কিন্তু। এরপরে আমি চাচ্ছি যে পার্সেস অর্ডারটা ঠিক আমরা যেমন সেলসের বেলায় পাঠাইছিলাম, যে সেলস অর্ডার বা আমরা যেটা বলছিলাম যে ইস্টিমেট বলেন, এইভাবে আমাদের কি বলে প্রিফার্মা ইনভয়েস, অনেক অনেক নামে, প্রোফার্মা ইনভয়েস, সরি, এরকম বিভিন্ন নামে অভিহিত করা হয়। এখন পার্সেস অর্ডারের বেলায় আমরা এখন দেখতেছি, সেলসের বেলায় যা দেখছিলাম সেটা আপনারা অবগত আছেন। এখন ঠিক এটা তার উল্টো, শুধু বুঝতে হবে যে এটা তার উল্টো। আমাদের এখন দেখতে হবে যে ইমেল মি এ কপি অ্যাজ, এই মেইলটা কার, ধরেন এই মেইলটা আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা। এখন আপনার বায়ারের যে মেইলটা এটা হবে মাদার মেইল। ঠিক আমার এই মেইলটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করা, আমার কিন্তু আমি চাচ্ছি যে আমার এইটা মাদার মেইল, যেহেতু এই মেইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, ঠিক আপনার বায়ারের মেইলটাও কিন্তু এরকম হবে। তাহলে আমি কি চাইবো, যদি কোনো বায়ার চায় বা বলে, বা বলা না, আপনার নিজেরই কর্তব্য এটা যে কাজ করতে, যে ইমেল নিয়ে কপি, এটা টিকমার্ক দিয়ে, তার মানে মাদার মেইলে এই পার্সেস অর্ডার বলেন সেলস অর্ডার যাই হোক সব কিছু মাদার মেইলে একটা ফরওয়ার্ড করা, যেটা আমাদের প্রাতিষ্ঠানিক নিয়ম, অ্যাকাউন্ট্যান্ট যারা আছেন তারা এই কাজটা ভালো জানেন। এরপরে সিসিতে রাখতে হয়, বিসিসিতে রাখতে হয়। ঠিক আছে? এই বিষয়গুলো আমাদের একটু ক্লিয়ারলি স্বচ্ছ ধারণা থাকতে হবে যে আমাদের মাদার মেইল, অর্থাৎ প্রতিষ্ঠানের মেইন যে মেইল, সেই মেইলে একটা কপি আমরা ফরওয়ার্ড করে রাখলাম। এরপরে সিসিতে মেইল অ্যাড্রেস দিয়ে, আমরা আগের দিনে যে সেলসে এখানে রাখছিলাম যে হেড অফ সেলস,
আমরা এখানে যদি দিই যে আমরা সিসিতে কাকে রাখতে চাই, এবং বলছে সেপারেটেড বাই কাস্ট, সরি কমাস, কমা দিয়ে আমরা আলাদা আলাদাভাবে, যদি একটা যদি না হয়, আমরা যদি 5টা মেল দিই সিসিতে, 20টা মেল দিই, আমরা সেই 20টাই দিতে পারবো। সিসিতে আপনি যতগুলো চান, তা আমরা দিচ্ছি জাস্ট অ্যাজ এ স্যাম্পল হিসেবে আপনাদের বোঝার স্বার্থে, এইচএডি হেড অফ পার্সেস, ঠিক আছে, হেড অফ পার্সেস, PURCHASE, এই হেড অফ পার্সেস @gmail.com, এইটা মনে করেন হেড অফ পার্সেসের ইমেইল, ঠিক আছে। আমরা চাচ্ছি সিসিতে হেড অফ পার্সেস থাকুক, যে কোনো একটা প্রতিষ্ঠানে অবশ্যই হেড অফ পার্সেস, হেড অফ সেলস, এরকম বিভিন্ন টিমে ভাগ করা থাকে। ধরেন আমি এটা স্যাম্পল হিসেবে এটা দিলাম, অর্থাৎ এখানে তো তার একটা মেইল অ্যাড্রেস থাকবে, কিন্তু হেড অফ পার্সেস লেখাটার কারণ যে তার মেইল অ্যাড্রেসটা মেনশন করার জন্য, যাতে আপনারা আইডেন্টিফাই করতে পারেন, বুঝতে পারেন, এই জন্য হেড অফ পার্সেসটা দেওয়া। এরপরে বিসিসিতে আপনি এমন হতে পারে যে না, আপনার যে কোনো মানে আপনি কাকে রাখতে চান, আমি ধরেন এই হেড অফ, এটার সাথে হেড অফ ইসে সেলসের যদিও ওতপ্রোতভাবে সম্পর্ক নেই, কিন্তু এইখান থেকে পার্সেস হয়েও তো সেটা আবার সেলস ডিপার্টমেন্টে যাবে। তা আমি এখানে হেড অফ সেলসকেও বিসিসিতে রাখতে চাই, SALES, কেননা সেলসের সাথে তো তার সম্পর্ক আছে। কাজেই আমি তো আগে পার্সেস করবো, সেই প্রোডাক্টটাই তো আবার সেলস হবে, এই জন্য আমি চাচ্ছি যে পার্সেসের যে হেড আছে তার কাছে সিসিতে থাকুক, আর বিসিসিতে হেড অফ সেলসকে আমি রাখি। আপনার বায়ার যাকে মন চায় তাকে রাখতে পারবে, ঠিক আছে, যাকে মন চায় তাকে রাখতে পারবে, যে না আমি আমার ভাইকে রাখবো, ভাই হচ্ছে কি আমার পার্টনার, সাপোজ, তাকে রাখতে পারবে। উনি ওনার অ্যাকাউন্ট্যান্টকে রাখবে, তাকে রাখতে পারবে। উনি ওনার প্রতিষ্ঠানের কোনো ম্যানেজিং ডিরেক্টরকে রাখতে পারবে, তাকে রাখতে পারবে, মানে যাকে যেভাবে রাখতে চায়। আমি জাস্ট মানে বোঝার সুবিধার্থে হেড অফ পার্সেস, হেড অফ সেলস এইভাবে একটু বোঝালাম, এরপরে এটা সেভ দিব। তার মানে আমার মেসেজটাও কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এই হচ্ছে আমার এইখানে কাজ এক্সপেন্সে। এখন আমি ডান দিব না, আমি সর্বশেষ সব কিছু শেষ করে ডান দিব, কিন্তু এক্সপেন্সে আমার আর কিছু করণীয় নাই। আমার সেলসেরটা আগের দিন করছিলাম, আর এই এক একটা করে আমরা শেষ করব, আর এক একটা করে এই ডান দিব। এখন যেহেতু এক্সপেন্সে এই তিনটাই করা হয়ে গেছে, বিলস অ্যান্ড মানে এক্সপেন্সেস করা হয়েছে, পার্সেস অর্ডার করা হয়েছে, মেসেজ করা হয়েছে, ঠিক আছে। ও মেসেজ করা হয়েছে কিনা আমি আরেকটা দেখি, হ্যাঁ হয়েছে, এই কেবল। তাহলে এইটা সেভ দিলাম, দিয়ে এবার যেহেতু এই এক্সপেন্সে সব করা হয়ে গেছে এখানে, তাহলে আমি এখানে ডান দিব। ডান দেওয়ার পরে এরপরে টাইম এবং অ্যাডভান্সে ক্লিক করব। এখন দেখেন ডান দিলে আবার সেই পুরোনো জায়গায় চলে আসছে। এখান থেকে আমি আবার সেটিংসে বা গিয়ার আইকনে ক্লিক করে, এই যে সেটিং সেভ হয়েছে, এবার আবার আবার গিয়ার আইকনে বা সেটিংসে ক্লিক করে আবার কোম্পানি সেটিংয়ের আন্ডারে যে বাকিগুলো আমি করব। তার মানে সব কাজ করার শেষে সেভ দিলেন মাঝখানে, আমরা তিনটা অ্যাসপেক্টে কাজ করছি এক্সপেন্সের ভিতরে, তিনটায় প্রত্যেকটা সেভ দিছি, কিন্তু সর্বশেষ এসে এক্সপেন্সের যে ডাটাটা আমরা এখানে সেট আপ করছি, সেই ডাটাটাই কিন্তু সর্বশেষ এসে আমাদের কি করতে হয়েছে, এটা কি বলে, সর্বশেষ কিন্তু আমার ডান করতে হয়েছে। ডান না করার পর্যন্ত কিন্তু আমাদের এটা পরিপূর্ণভাবে সংরক্ষিত হয়নি। এজন্য আমাদের কিন্তু প্রত্যেকটা সময় ডান করতে হবে, যে আমরা যাই করি সর্বশেষ কিন্তু ডানই করতে হবে। আচ্ছা এখানে একটু লোড নিচ্ছে, নেটে তো খুব সমস্যা করতেছে। আমি একটু এক্সিট পেজ দিয়ে আছে, দাঁড়ান, রেকর্ডিংটা একটু কিছুক্ষণের জন্য অপেক্ষা অফ করতেছি, জাস্ট এ মিনিট। এখন আমাদের কাজ এবার এক্সপেন্সিভ হয়ে গেল। এক্সপেন্সিভ হয়ে যাওয়ার পরে এবার হচ্ছে আমরা টাইমে যাব, ঠিক আছে। টাইমে যাব, টাইমে যাওয়ার পরে আমাদের বাকি থাকবে অ্যাডভান্স সেটিং। তারপরে আমাদের ম্যানেজ ইউজার যে ব্যাপারটা, যে মেইন কুইক বুকসের যে এটা ফোকাসড, যে অ্যাক্সেস দেওয়া, বায়ার কাছ থেকে অ্যাকাউন্টের আমি কিভাবে অ্যাক্সেস নিব এবং বায়ার ভার্সনে কিভাবে অ্যাক্সেস নিব সেটা দেখবো। আচ্ছা এবার এক্সপেন্সেসের পরে আমরা টাইম সেটিংয়ে আসলাম। এখন আছে টাইম ট্র্যাকিং, প্রথমে আছে টাইম ট্র্যাকিং। এখানে পেন আইকনে ক্লিক করলাম। এখন দেখেন ফার্স্ট ডে অফ ওয়ার্ক উইক, পৃথিবীর বিভিন্ন দেশে মানে উইকের প্রথম যে দিনটা, যেমন বাংলাদেশে কিছু প্রতিষ্ঠান শুক্র শনি 2 দিন ছুটি, রবিবারের থেকে তাদের শুরু। আবার কিছু প্রতিষ্ঠান শুক্রবার ছুটি, শনিবারের থেকে তাদের উইকের ফার্স্ট উইক শুরু। এবার আপনার প্রতিষ্ঠানের, আপনি যে প্রতিষ্ঠানের কাজ করতেছেন, যে বাইরে, তার প্রতিষ্ঠানের প্রথম দিন কোনটা, এটা হচ্ছে বোঝার বিষয়। এখন এখানে একটা ভিন্নতা আছে, যেহেতু আমরা কাজ করব ওয়ার্ল্ড ওয়াইড এবং রিমোটলি, এখানে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে আমাদের কাজ করতে হবে। যেমন ক্রিশ্চিয়ান যে কান্ট্রিগুলো আছে, অর্থাৎ ওয়েস্টার্ন কান্ট্রি, এগুলোতে কিন্তু সানডে অফ ডে থাকে অনেক দেশে। আবার আরবিয়ান যত কান্ট্রি আছে সেখানে ম্যাক্সিমাম ফ্রাইডে অফ থাকে। আবার অনেক দেশে 2 দিন অফ থাকে, শুক্র শনিও অফ থাকে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে শনি রবি অফ থাকে, মানে বিভিন্ন রকম ভিন্নতা থাকে। এখন আমার কথা হচ্ছে
জানতে হবে বায়ারের কাছে, বায়ার তো আপনাকে সব ইনফরমেশন দিবে, বায়ারের ইনফরমেশন না নিয়ে তো আমরা আন্দাজে কাজ করব না, কাজেই সঠিক ইনফরমেশন জেনে আমরা কাজ করব। তার ধরেন আমরা ইউকের কাজ করতেছি, ইউকেতে আমরা জানি যে সানডেতে ছুটি ইউকেতে, এখন মনডেতে হচ্ছে আমাদের উইকের ফার্স্ট উইক, তাহলে আমরা মনডে এখানে সিলেক্ট করব। ঠিক বাংলাদেশের প্রেক্ষাপটে হইলে আমরা কি করব, সানডে দিতে পারি, অনেক জায়গায় শুক্র শনিবার, সরি শুক্র শনিবার বন্ধ থাকে, সেক্ষেত্রে আমরা সানডে দিতে পারি, ঠিক আছে। আবার যে কোনো যে প্রতিষ্ঠান স্যাটারডেতে শুরু হয় অর্থাৎ শুধু শুক্রবার বন্ধ থাকে, তাহলে আমরা সেটা স্যাটারডেও দিতে পারি। তা যেহেতু আমরা ইউকের কাজ করতেছি, আমরা মনডেটা দিব, মনডে দিলে আমরা এটা সেভ করব। সেভ করার পর এরপরে টাইম শিট ফিল্ড এখানে আসছে, যে টাইম শিটে আমার কি করতে হবে, কাস্টমাইজ ইউর টাইম শিট টু শো সার্ভিস ক্লাসেস অ্যান্ড ওয়েদার টাইম টু, সরি টাইম ইজ বিলাবেল। এখন এখানে আমার বিলাবেল করার ক্ষেত্রে যে আমার টাইম শিটগুলো, এই টাইম শিটগুলো আমার মতো একটু কাস্টমাইজ করে নিতে হবে, যে আমি এই যে টাইম শিট, উইকলি টাইম শিট যেটা অর্থাৎ পে রোলের সাথে সম্পর্কিত যেটা, এই টাইম শিটে আমি কি কি উল্লেখ রাখতে চাই। এ দেখেন টাইম শিটের সিনারিওটা থাকবে এরকম, ধরেন আপনার একটা ফোনে, এটা কিন্তু কুইক বুকস যেটা অনলাইন ভার্সন, এটা ফোনেও কিন্তু চালানো যায়। এখন এখানে ব্যাপারটা হচ্ছে যে টাইম শিটে আমার দেখেন এখানে কি আছে, কাস্টমার্স আছে, সিলেক্ট এ কাস্টমার, তার মানে অনেক কাস্টমার্স আছে, আবার বিলাবেল করার কি বিষয় আছে, যে বিলাবেল সিলেক্ট বিলাবেল, বিলাবেলটা আপনি করতে পারবেন এখানে ক্লিক করে, যে অনেক অপশন আসবে এখানে। সার্ভিস আইটেম, যে আপনার সিলেক্ট সার্ভিস আইটেম, সার্ভিস আইটেম তো এখান থেকে সিলেক্ট করতে পারবেন। দেখ অর্থাৎ এখানে যে তিনটা ক্লিক করা আছে, এই তিনটাই এখানে শো করছে, আবার নোটটা আলাদা। এই যে নোটটা আমি শো করতে চাচ্ছি, যদি এখান থেকে টিকমার্ক উঠাই দিই দেখেন এক একটা হারায় যাবে। এই নোটটা আছে দিলাম, সার্ভিসেস আমি সার্ভিসটা উঠাই দিলে সার্ভিস নাই। ঠিক এখানে বিলাবল, সার্ভিসেস এবং নোটস এবং কাস্টমার তো থাকবেই এখানে, ঠিক আছে, সেটা এখানে আছে। এখন আমাদের কাজ হচ্ছে এখানে আরও দুটো অ্যাড করা, রেট পার আওয়ার। অর্থাৎ আমার যখন আমরা জানি যে বিজনেস দুই অ্যাসপেক্টে হয়ে থাকে, একটা হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড, একটা হচ্ছে প্রোডাক্ট ওরিয়েন্টেড, ঠিক আছে। এখন আমরা যদি সার্ভিস ওরিয়েন্টেডের মানে এই বিলাবল করতে চাই, যারা যে এমপ্লয়ি আছে সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসে যদি আমরা সেটা বিলাবল করতে চাই, তা আমরা জানি বাংলাদেশে যেমন দেখা যাচ্ছে যে মানে ডেইলি একটা মজুরি আছে, আর বহির্বিশ্বে ম্যাক্সিমাম কিন্তু পার আওয়ার একটা রেট আছে, অর্থাৎ ঘন্টা প্রতি একটা রেট আছে সার্ভিস দেওয়ার। তা সেক্ষেত্রে আমরা যদি দেখি যে এই রেটটা আমরা মেনশন করতেছি না বা এটা উল্লেখ করতেছি না, তাহলে কিন্তু আমাদের সেখানে বিলাবল করতে একটু ঝামেলা হবে, অর্থাৎ আওয়ারলি আমরা আলাদা করে স্পেসিফিকলি আমরা সেক্ষেত্রে করতে পারবো না, আমরা যদি এখন এইটা অন না করি। দেখেন এখানে অন করতেছি, এখানে দেখবেন কয়টা আছে, একটা দুইটা তিনটা, এবার দেখেন নোট সহ চারটা আছে, এবার দেখেন পাঁচটা হয়ে যাবে, অর্থাৎ পার আওয়ার এটা চলে আসবে। এই যে বিলাবল রেট, এই বিলাবল রেটটা চলে আসছে, অর্থাৎ আমরা জানি রেট যখন বিলাবল রেটটা আসবে তখন আমরা বুঝবো যে রেটটা পার আওয়ার। কোনোটা কাউকে আমরা বিলাবল করতে পারবো 50 পাউন্ড, অর্থাৎ যেহেতু আমরা ইউকের কাজ করছি পাউন্ড হিসেবে, ঠিক আছে, জিবিপি গ্রেট ব্রিটেন পাউন্ড, ঠিক আছে, এটা আমরা করতে পারবো। এখন হচ্ছে এই যে রেট পাওয়ার আওয়ার, এখানে ক্লিক না করলে আমরা কিন্তু এটা আমরা আলাদা পাওয়ার আওয়ারলি আমরা কিন্তু করতে পারবো না। এরপরে ক্লাস, ক্লাস বলতে কি বোঝাচ্ছে, যে প্রত্যেকটা পার্টিকুলারলি প্রোডাক্টের ক্ষেত্রে, এটা কিন্তু প্রোডাক্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, যে ধরেন সার্জিক্যাল মাস্ক, এটাকে আমরা মানে এমন আছে যে প্রত্যেকটা প্রোডাক্টকে আলাদা আলাদা ক্লাসিফিকেশন করতে পারি, শুধুমাত্র ওই ক্লাসের প্রোডাক্ট থেকে আমার স্পেসিফিকলি কেমন প্রফিট হচ্ছে বা লস হচ্ছে সেইটা আইডেন্টিফাই করার জন্য আলাদা আলাদা একটা প্রত্যেকটা সিঙ্গুলার প্রোডাক্টকে আলাদা আলাদা ক্লাসে ভাগ করতে পারি, আবার ক্যাটাগরি ওয়াইজও আলাদা আলাদা ভাগ করতে পারি। কীরকম, ধরেন একটা প্রতিষ্ঠান আছে ই কমার্স বিজনেস, তাদের তাদের ধরেন ই কমার্সে কসমেটিক্স আছে, অনেকগুলো প্রোডাক্ট আছে কসমেটিক্স, সেটা নিয়ে আলাদা একটা ক্লাস করছে। তাহলে আমার কসমেটিক্সে 5টা 7টা প্রোডাক্ট নিয়ে আলাদা আমার কোন ফিগারটা আসতেছে মান্থলি প্রফিট মার্জিনটা, সেটা আমি ক্লাস ওয়াইজ যদি দেখতে চাই, যদি এখানে ক্লাসটা ওপেন করি টিকমার্ক দিয়ে, তাহলে কিন্তু আমি সেটা দেখতে পারবো। আবার কসমেটিক্সের জায়গায় আমাদের ধরেন ই কমার্সে গার্মেন্টস আছে, গার্মেন্টসেও ধরেন 10টা প্রোডাক্ট নিয়ে আলাদা গার্মেন্টস সেকশন আছে। তো সেই গার্মেন্টস সেকশনের আমার যদি আলাদা আমি হিসাব রাখতে চাই, সেগুলো কিন্তু আমরা করতে পারবো। সেটা হচ্ছে যে কি বলে, ক্লাসিফিকেশন আমরা ক্যাটাগরি ওয়াইজ করি বা পার্টিকুলার প্রোডাক্ট ওয়াইজ করি, সেটা আমাদের উপরে নির্ভর করবে। তাহলে আমি ধরেন আমি এখানে যদি ক্লাস উল্লেখই না রাখি, তাহলে কিন্তু ক্যাটাগরি আমি আলাদা করতে পারবো না, বা আলাদা আলাদা ক্লাসিক্যাল মানে ক্লাস ভাগ করে সেইটার প্রফিট মার্জিন বা সেইটার বিলাবল এটা আমি ঠিকঠাক মতো করতে পারবো না, ঠিক আছে। তার আমি ক্লাসটা যখনই এখানে টিকমার্ক দিয়ে রাখবো, আমি প্রফিট মার্জিনও প্রত্যেকটা মানে ক্লাসে আলাদা আলাদা আমি বের করতে পারবো। যে সাপোজ আমি সার্জিক্যাল মাস্ক বিক্রি করছি 20,000 ডলারের, এখন এইখানে আমার প্রফিট মার্জিন কত, যদি আমি ক্লাসের উপরে টিকমার্ক না করে রাখতাম,
তাহলে কিন্তু আমি ওই যে প্রোডাক্ট পার্টিকুলার প্রোডাক্ট ওয়াইজ আমার কত বিজনেস হচ্ছে তাই সেই ডাটাটা আমি সহজে বের করতে পারতাম না, আমার বের করতে হতো। কিন্তু ক্লাসে যখন আমি ক্লিক করছি আর আমি এন্ট্রি করার সময় যখন ওই প্রোডাক্টটা ধরে যখন ইনভয়েস করব তখন যদি আমি আলাদা ক্লাসে ভিতরে দিয়ে করি তাহলে কিন্তু আমি পার্টিকুলারলি অনেক ভালোভাবে আমি কিন্তু ক্লাসের সেই প্রফিট মার্জিন বলেন বা যে স্পেসিফিক আমার যে তথ্য দরকার বা রিপোর্ট দরকার, যে ডাটা দরকার সেটা আমি বের করতে পারবো। তার মানে আমার এখান থেকে সব কিছু বের করা লাগবে। দেখেন যেখানে একটা কথা বললে হয় সেখানে আমি আরও 2-3টা বেশি কথা বলে বোঝাচ্ছি, কারণ ক্লিয়ার করার বিষয় এখন যেখানে বেঁধে যাবেন বা যখন জিজ্ঞাসা করবেন আবার বলবো, সমস্যা নেই, কিন্তু আমি চাচ্ছি যে সবাই ক্লিয়ারলি বুঝুক বিষয়গুলো, ঠিক আছে? এটা দিয়ে আমার এখানে সবগুলো, মোট কথা আমি চাই সবগুলো আমার ওপেন করতে হবে, করে আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখানে নিচে কিন্তু একটা নতুন একটা বিষয় আসছে যে কিওস্ক, যেটা এটা এখনো আপডেটেড না, কারণ এখানে ক্লিক করলে দেখবেন একটা সাদা ব্ল্যাঙ্ক পেজ আর এখানে ডান। এই দেখেন এই যে স্ক্রল করতেছি এখানে ডান, এগুলো এখনো পর্যন্ত আপডেটেড কোনো কিছু আসে নাই। মানে জাস্ট এখানে একটা ফিচার যুক্ত করছে, এটার এখনো বেনিফিট বা এটার কাজ কি, এই যেখানে শুধু লেখা আছে অ্যাড অর রিমুভ কম্পিউটার্স অর টেবিলস ইউর টিম ইউজেস টু ক্লক ইন অ্যান্ড আউট। এটার এখনো কোনো নতুন মানে জাস্ট ফিচারটা ফাংশনে অ্যাড করছে কিন্তু কোনো ফিচার অ্যাড করে নেই। কুইকবুকসে অনেক জিনিস প্রতিনিয়ত নিত্য নতুন অনেক আপডেটেড অনেক কিছু পাবেন। কাজেই আমরা যখন এটার আরও কিছু আসবে ডিটেলসে আমরা ভালোভাবে জানবো, কেননা এই ফিচারটা এখনো পুরো কমপ্লিট না, ইনকমপ্লিট অবস্থায় আছে। তাহলে আমরা এখানে টাইমের কাজটুক শেষ হলো দিয়ে আমরা ডান দিব, ঠিক আছে? ডান দেওয়ার পরে এখানে এটা সেভ হবে। সেভ হওয়ার পরে আমাদের এবার হচ্ছে আমরা অ্যাডভান্সে যাবো, অ্যাডভান্স সেটিংয়ে যাবো। এখন বিষয়টা বলে রাখি যে প্রত্যেকটা জিনিস সিঙ্গেল সিঙ্গেল ব্যাপার এখন যে ক্লাসগুলো, কিন্তু এটা কিন্তু একবার করা হবে, যে কোনো একটা বায়ারের অ্যাকাউন্টে একবারই করা হবে। এখন যেহেতু একবার করতে হবে তাহলে আমরা এই যে এক্সপেন্স সেটিং, টাইম সেটিং এবং এই দুটো করলাম, এরপরে অ্যাডভান্স সেটিং করব, এগুলো কিন্তু বারবার আপনার আর আসবে না। কাজেই একবার যেটা করার বিষয় সেগুলো একটু মনোযোগ সহকারে দেখতে হবে, যে যত বায়ার আমার আসবে তত বায়ার কিন্তু আমার কোম্পানি সেট আপ নিয়ে আমাকে একটা অর্ডার দেওয়ার জন্য আসতে পারে। এবং অনেক বায়ারই কুইক বুকসে কীভাবে একটা কোম্পানি সেট আপ করতে হয় বা নতুন করে কিভাবে কাজ করতে হয় অনেকেই জানে না। কাজেই একটা পরিপূর্ণ অর্ডার আপনি তখনই পাবেন যখন ওই কোম্পানি সেট আপে সব কাজ জানবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এইবার যাবো হচ্ছে অ্যাডভান্স সেটিংয়ে। আমরা কোম্পানি সেটিংয়ের আওতায় বাকি সবগুলো করে ফেলছি, অর্থাৎ উপরেরগুলো তো করলাম, এক্সপেন্স সেটিং এবং টাইম সেটিং করলাম এবং অ্যাডভান্স সেটিং করলাম, এবং সর্বশেষে আমরা ম্যানেজ ইউজার অ্যান্ড সুইচ মাল্টিপল কোম্পানি এটা দেখব। এখন এইখানে সর্বশেষ আছে কি অ্যাডভান্স সেটিং, তার মানে এই অ্যাডভান্স সেটিং শেষ হলে একটা কোম্পানি সেট আপ পরিপূর্ণভাবে শেষ হবে। এখন যা কোথাও নাই তা কিন্তু অ্যাডভান্স সেটিংয়ে আছে, এটুকু একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই কোম্পানি, এরপরে নোটিফিকেশন, সেলস, এক্সপেন্স যা কোথাও নাই সেটা কিন্তু অ্যাডভান্স সেটিংয়ের ভিতরে আছে। আমার এখান থেকে আবার যাইতে হবে, জাস্ট এ মিনিট। এই অ্যাডভান্স সেটিং, এই এখানে কিন্তু অনেক বিষয় মানে অ্যাডভান্স সেটিং কিন্তু ওই অ্যাডভান্সের মতোই, ঠিক আছে? কাজে একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ এটা বারবার দেখার বিষয় না, ঠিক আছে? এবার এই যে গেলাম অ্যাকাউন্টিং, প্রথমে আছি অ্যাকাউন্টিংয়ে, এই পেন আইকনে ক্লিক করব। এখানে বলছে যে ফার্স্ট মান্থ অফ ফিনান্সিয়াল ইয়ার। আমরা জানি আমাদের যেমন বাংলাদেশে অর্থ বছর ধরা হয় জুলাই টু জুন, বিষয়টা বুঝেন। পৃথিবীর অনেক দেশে জানুয়ারি টু ডিসেম্বর ধরে, আবার অনেক দেশে জুলাই টু জুন ধরে। এখন আপনার জানতে হবে, আপনাকে তো ওই ডাটা দিয়ে দিবে, এই যে যেমন এই যে দেখেন এই যে এখানে ডাটা আছে, ধরেন ইউকে একটা ডাটাবেস আমরা যেটা করতেছি, এরকম আপনাকে ডাটা আকারে দিয়ে দিবে। আর যদি না দিয়েও থাকে বায়ারের কাছে এটা জানতে হবে যে আপনার ফিনান্সিয়াল ইয়ারটা কখন, জানতে হবে যে আপনার যখন ধরেন কোম্পানি সেট আপ নিয়ে একটা অর্ডার দিছে তখন আপনার জানতে হবে যে আপনার ফিনান্সিয়াল ইয়ারের মানে কোনটা, অর্থাৎ ফার্স্ট মান্থ কোনটা, ফার্স্ট মান্থ অফ দ্য ফিনান্সিয়াল ইয়ার। তো ধরেন জানুয়ারি, অনেক দেশে আছে জুলাই, তাহলে যে দেশে যেটা হবে সেটা আপনি দিবেন। তা আমরা জানি যে এখানে জানুয়ারি, যেহেতু ইংল্যান্ড বা ইউকে যেটা আমরা করতেছি এটা জানুয়ারি হবে, আমরা এটা জেনে আমরা এটা এখান থেকে দিলাম। এরপরে কি ফার্স্ট মান্থ অফ ট্যাক্স ইয়ার। এখন এখানে দুটো ব্যাপার আছে, যে যেহেতু আমার ফিনান্সিয়াল ইয়ারের ফার্স্ট মান্থ হচ্ছে জানুয়ারি মাস, তাহলে ফার্স্ট মান্থ অফ দ্য ট্যাক্স ইয়ার কী হবে, এটাই হবে নাকি? অনেক ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে, কিন্তু সেটা আরও শিওরলি জানতে হবে। এই দেখেন এখানে জানুয়ারিও আছে, আবার সেম অ্যাজ ফিনান্সিয়াল ইয়ার, এই দুটো আছে। তাহলে আমরা এখান থেকে জানুয়ারিও দিতে পারি, সেম অ্যাজ ফিনান্সিয়াল ইয়ারও দিতে পারি, ঠিক আছে? তা আমরা ধরেন এখান থেকে সেম অ্যাজ ফিনান্সিয়াল ইয়ার দিলাম। দেওয়ার পরে এরপরে আসি অ্যাকাউন্টিং মেথড। এটা আমরা গত দিনও ওই গত ক্লাসে কোম্পানি সেটিংয়ের ওইখানে একবার দেখছিলাম, এখানে আর একবার এখানে পুনরাবৃত্তি আসছে। অ্যাকাউন্টিং মেথড, এখানে দুটো জিনিস আছে, অ্যাক্রুয়াল একটা ক্যাশ। আমরা জানি যারা কমার্সের স্টুডেন্ট আছি তারা জানি যে হিসাব বিজ্ঞানের পরিপূর্ণ পূর্ণাঙ্গ একটা পদ্ধতি হচ্ছে অ্যাক্রুয়াল যে পদ্ধতি, অর্থাৎ বাকি, ঠিক আছে?
আর নগদে অর্থাৎ ক্যাশে যে হিসাব পদ্ধতি এটা কিন্তু পূর্ণাঙ্গ না, অপূর্ণাঙ্গ। ঠিক আছে, কারণ আমরা জানি ক্যাশ কিন্তু একটা লিমিটেশনের ভিতরে, অর্থাৎ নগদের লেনদেন হয় এটা লিমিটেশনের ভিতরে, এটা হিসাব বিজ্ঞানের ভাষায় পরিপূর্ণ হিসাব পদ্ধতি না। অ্যাক্রুয়াল যে মেথডটা সেটা হচ্ছে পরিপূর্ণ হিসাবের পদ্ধতি। এখন যদি আপনার কোনো রিকমেন্ডেশন এরকম থাকে যে আপনার বায়ার ক্যাশে ছাড়া বিজনেস করে না, ওনার যে বিজনেস উনি ক্যাশেই বিজনেস করে, তাহলে সেটা ক্যাশ দিবেন। দুটো অপশনই কুইক বুকস দিয়ে রাখছে, কিন্তু এটাও কিন্তু এই ডাটাবেজে এখানে থাকবে। ঠিক আছে, এই ডাটাবেজে থাকবে যে পদ্ধতি কি অ্যাক্রুয়াল এখানে দেওয়া আছে। আমি একটু দেখাই দিই আপনাদের, না হলে ভাবতে পারেন যে এগুলো সব আচ্ছা ভিতরে এখানে কোন জায়গায় আছে, এখানে ওনার্স ডিস্ট্রিবিউশন এখানে সবই আছে, পাবেন। ঠিক আছে, আচ্ছা আমি এখানে একটু ফিরে যাই, মানে ওই বাইরের কাছ থেকে আপনার জেনেও নিতে হবে, বা অনেকে দিয়ে দিবে, এরকম বিভিন্ন রকম ডাটাবেজ, কেউ ডাটাবেজে দিবে, কেউ আপনার কাছে জানতে হবে কারোর কাছ থেকে স্পেসিফিকলি বাইরের কাছ থেকে জিজ্ঞেস করে। তাহলে আমরা অ্যাক্রুয়াল দিব, আর যদি কারোর রিকমেন্ড থাকে ক্যাশ তাহলে ক্যাশ দিব। আচ্ছা, এইবার এটা করলাম, এবার ক্লোজ দ্য বুকস। এইটা একটু গুরুত্ব সহকারে সবাই একটু দেখেন, ক্লোজ দ্য বুকস খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এই ধরে আমরা দেখেন এখানে অফ করা আছে, আমরা যদি অন করি তাহলে কি আসতেছে, এখানে একটা ক্লোজিং ডেট আসতেছে, আর এখানে দুটো লেখা আসতেছে। তাহলে ক্লোজিং ডেটটা আগে দেখি। আর ক্লোজ দ্য বুক এখানে তো অফ ছিল, এটা করলে কি সুবিধা অসুবিধা আছে এখানে একটু দেখি। দেখেন, যখনই আপনি দেখবেন যে আপনার একটা হিসাব বছর শেষ, হিসাব বছর শেষে আপনি আহ, আহ, চাচ্ছেন যে আপনার বিগত বছরের যে বুকটা, অর্থাৎ অ্যাকাউন্টিং যে বুক কিপিং করছেন, সেটা আপনি বাদ দিয়ে দিবেন, ওটা আপনার দরকার নাই। অনেকে এটা করে, আবার কিন্তু এটা অবশ্যই হিসাব বিজ্ঞানের মতে, অর্থাৎ এই হিসাব বিজ্ঞানের ভাষায় এটা কিন্তু করা উচিত না, কারণ বিগত বছরের ডাটা তো অবশ্যই অনেক কাজে লাগে, এবং বিগত বছরের ফাইল, মানে বিগত সময়ের যে ফাইল বা বিভিন্ন নথি অনেক সময় অনেক কাজে লাগে, এটা মানে বের করার প্রয়োজন পড়ে। তো যদি তারপরে কেউ চায় যে না আমার প্রতি বছর, যেমন এই যে 2024 সাল, 2024 সালের 1 তারিখে আমার এই বুকটা আমি সংরক্ষণ করতেছি, অর্থাৎ কুইক বুকসে। এই বুক মানে কুইক বুকস না, কিন্তু এই বুকস হচ্ছে হিসাব সংরক্ষণ বুক, অর্থাৎ বুক কিপিং যেটা। ঠিক আছে, এখন ধরেন 2024 সালের জানুয়ারির 1 তারিখ থেকে আমি ব্যবসা শুরু করছি, আর ডিসেম্বরের 31 তারিখ আমার বুকটা ক্লোজ করব। এখন যদি এখানে কমান্ড দিয়ে দেন যে অফ ছিল, এখানে অন করে দেন, তাহলে এখানে আপনার ডেটটা দিতে হবে। যেমন আমি যদি এখানে ডেটটা দেই 2024-এর, এখানে তো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই যে ডিসেম্বরের 31 তারিখ যদি দিয়ে দিই, এইটা দিয়ে যদি ওপেন করে এখানে সেভ দিই, তাহলে কি হবে, জানুয়ারির 1 তারিখ 2025 সাল, সেদিন যখন জানুয়ারি 1 তারিখ হয়ে যাবে, অর্থাৎ 24 সাল শেষ করে 25 সাল হয়ে যাবে, আমি চাইলেও মনের ভুলেও কখনো এই ডেটে ঢুকতে পারবো না। সহজে পারবো, আমি সহজে পারবো না, শর্ত থাকবে তখন। ঠিক আছে, যেমন আমার যে 2024 সাল শেষ, 31 ডিসেম্বর 2024 সাল, ডিসেম্বরের 31 তারিখ শেষ, আমি চাইলেই সহজে যে ফ্রাঙ্কলি যেমন ইউজ করে যে বিগত বছরের ডাটা মানুষ দেখে সফটওয়্যারের ভিতরে ঢুকে ঢুকে, সেটা আমি দেখতে পারবো না। আমার কি হবে, এই যে দুটো অপশন দেখেন, এখানে ক্লিক করি, দুটো অপশন দেখি, অ্যালাউ চেঞ্জেস আফটার ভিউইং এ ওয়ার্নিং। আপনি যখনই ঢুকতে যাবেন তখন একটা ওয়ার্নিং আপনাকে দিবে যে এটা আপনি কমান্ড দিয়ে বন্ধ করে দিয়েছেন, আপনি এখন কেন ঢুকতে চাচ্ছেন, মানে এই ধরনের একটা ওয়ার্নিং আপনাকে দিবে। যখনই আপনি এইটা চেঞ্জ করতে চাইবেন বা যখন এটা ঢুকতে চাইবেন কোনো রকম যে আপনি যেহেতু কমান্ড দিয়েছেন অফ করে দেওয়ার জন্য, ক্লোজ করে দেওয়ার জন্য, তাহলে আপনি ক্লোজটা ওপেন করতেছেন বা চেঞ্জ আনতেছেন কোনো, তখন আপনাকে তো একটা ওয়ার্নিং দিবে, যে আপনি একটা ওয়ার্নিং দেখার পরে তারপরে সেখানে ঢুকতে পারবেন। তা ওয়ার্নিংটা আপনার ওকে করতে হবে যে হ্যাঁ আমি এর সাথে সম্মত, আমি বিগত বছরের ডাটা দেখতে চাই, এরকম একটা ওয়ার্নিং স্বাভাবিকভাবে দিবে। এই একটা অপশন। এরপরে অ্যালাউ চেঞ্জেস আফটার ভিউইং এ ওয়ার্নিং অ্যান্ড এন্টারিং পাসওয়ার্ড। তার মানে একটা শুধু ওয়ার্নিং দিবে যে আপনি কেন ঢুকতে চাচ্ছেন, এ ধরনের কোনো কিছু রিকমেন্ড দিবে, সেখানে আপনার সেইটা সাবমিট করতে হবে বা সেটা গ্রান্ট করতে হবে, সেটাকে আপনার অ্যালাউ করতে হবে। আর আরেকটা অপশন হচ্ছে যে আপনি ওয়ার্নিং দেখবেন, পাশাপাশি আপনার পাসওয়ার্ড প্রতিবার পাসওয়ার্ড দিয়ে 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 ঢুকতে হবে। তা আমরা যারা কমার্সের স্টুডেন্ট বা যারা অ্যাকাউন্টস প্রফেশনে আছেন, অ্যাকাউন্ট্যান্ট হিসেবে আছেন, তারা জানি বিগত বছরের ডাটা কতটা গুরুত্বপূর্ণ, বা অনেক সময় আমাদের কিন্তু এটা অ্যানালাইসিস বলেন, বিভিন্ন প্রয়োজন বলেন, বিভিন্ন সময় এটা ঢোকা লাগে। কাজেই প্রতিবার পাসওয়ার্ড দিয়ে বা প্রতিবার ওয়ার্নিং এগুলো কিন্তু ঝামেলার। যদি কোনো বায়ার এরকম চায় যে না আমার এটা এইভাবে সেট আপ করে দিবেন, তাহলে আপনি এটা করবেন, কিন্তু তাছাড়া এটা মনের ভুলেও করার দরকার নেই, তাহলে হ্যাসেল হবে শুধু শুধু। কাজে আমরা এই ক্লোজ দ্য বুক এটা ওপেন না করে এভাবে সেভ করে দিব। কিন্তু আমরা জেনে রাখলাম, যদি কেউ চায় যে প্রতি বছরে বছরে তার বুক ক্লোজ হয়ে যাবে, তার আর দরকার নেই ওই ডাটার, সে প্রতিনিয়ত আপডেটেড থাকতেছে এবং তার বিগত বছরের ডাটা প্রয়োজন হচ্ছে না, তাহলে আমরা এটা অফ রেখে সেভ দিব। আর অন কী করে করতে হবে, কি ডেট দিতে হবে, সেটা আমি বুঝাই দিলাম। আচ্ছা, এখানে সেভ দিলাম, আমরা ক্লোজ করব না, সেই কমান্ড দিয়ে এখানে সেভ দিলাম। এরপরে
এখানে আছে কি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি স্কিম, সিআইএস। এখন এইটা এনাবেল সিআইএস, এটা আপনার দরকার নাই, কারণ এটা হচ্ছে যেহেতু আমরা অ্যাকাউন্টেন্ট ভার্সন নিয়েছি ইউকের, এটা ইউকের আলাদা একটা যে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি যদি আপনার থাকে, কিন্তু আমার ধরেন এটা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি না, তাহলে আমার এটার করার দরকার নেই। যদি কারো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি যখন দেখবেন যে তার ডাটাবেজে এরকম কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, তখন সেক্ষেত্রে কিন্তু আপনি শুধু এইটা ওপেন করে দিবেন, ঠিক আছে। সিআইএসটা ওদের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি স্কিম আলাদা একটা স্কিম আছে, সেটা হচ্ছে ওপেন করে দিতে হয়। ওপেন করে দিলে আপনি ওপেন করে দিয়ে সেভ দিবেন শুধু কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, ঠিক আছে, আর কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে না। আচ্ছা, ক্যান্সেল দিলাম। এবার মেকিং ট্যাক্স ডিজিটাল ফর ইউর ক্লায়েন্ট, এখন আপনার অনুমতি না নিয়ে আপনি সেই ট্যাক্স ডিজিটাল করতে পারবেন না। আর এইচএমআরসি এজেন্ট সার্ভিস অ্যাকাউন্টস, এটা এএসএ, এইটা হচ্ছে কি, যারা যেমন বাংলাদেশে যারা ট্যাক্স মানে কি বলে আয়কর রিটার্ন কালেকশন করে, সেটা কি বাংলাদেশ সরি জাতীয় রাজস্ব বোর্ড, এনারা একটা সরকারি প্রতিষ্ঠান, এরা কিন্তু রাজস্ব বোর্ডটা অর্থাৎ এনারা ট্যাক্সটা কালেকশন করে সরকারের পক্ষে। আর এখানে কিন্তু একটা এজেন্ট, এরা এজেন্সি ইউকেতে এইচএমআরসি, এরা হচ্ছে এই এএসএ সংক্ষেপে, ঠিক আছে, এরা হচ্ছে এই ভ্যাটটা বা ট্যাক্সটা কালেকশন করে, ঠিক আছে। কানেক্টিং টু এইচএমআরসি, এখানে আপনি যদি চান যে আপনার এইটা এইচএমআরসির সাথে কানেক্ট করবেন ক্লায়েন্ট অনলাইন, তা এক্ষেত্রে হচ্ছে আপনার ক্লায়েন্ট আরও অনেক ডাটা নেওয়া লাগবে। তা এটা স্বাভাবিকভাবে আপনার কাজ না, এটা ট্যাক্স প্রফেশনালদের কাজ, কারণ এইটা যদি আপনি কানেক্ট করায় দিলেই হবে না, এখানে আরও অনেক প্রসিডিউর আছে, যেটা একজন অ্যাডভাইজার অর্থাৎ ট্যাক্স অ্যাডভাইজার বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের অবশ্যই প্রয়োজন হবে। আমরা বুক কিপিং অ্যাসপেক্টের ভিতরেই থাকবো। বুক কিপিংয়ের থেকে আমরা জানি যে অ্যাকাউন্টিংয়ে বুক কিপিং একটা ব্যাপার, একটা সেগমেন্ট, আর পাশাপাশি ভ্যাট কনসালটেন্ট বা ভ্যাট অ্যাডভাইজর এটা কিন্তু সম্পূর্ণ আলাদা, অর্থাৎ আয়কর আইনজীবী, এই ধরনের বিষয়গুলো আবার সিএ প্রফেশনাল, এই প্রসঙ্গগুলো কিন্তু বা এই পেশাগুলো কিন্তু আলাদা। সব প্রত্যেকটা যার যার আলাদা আলাদা। যে বুক কিপিং করে অ্যাকাউন্টসে, সে দেখা যাচ্ছে যে অ্যাকাউন্টসে বুক কিপিং বা এই ধরনের ফিনান্সিয়াল, আবার ফিনান্সিয়াল এক্সপার্ট কিন্তু আবার আলাদা। এরকম প্রত্যেকটা আলাদা আলাদা ক্ষুদ্র ক্ষুদ্র যে সিঙ্গেল নিশ আছে, সেগুলো আলাদা আলাদা কাজ, পরিধি আলাদা আলাদা। তা এখানে আমরা কিছু করব না। এরপরে মেকিং ট্যাক্স ডিজিটাল ফর ইউর ফার্ম বুক। আপনার ফার্ম মানে কোনটা? ধরেন আপনার ইউকেতে একটা ফার্ম আছে, আপনি বাংলাদেশের থেকে বুক কিপিং এজেন্সি চালাচ্ছেন, ঠিক আছে, আপনার নিজের একটা বুক কিপিং ফার্ম আছে। এই ক্ষেত্রে আপনার কি হবে, আপনার যদি ওইখানে কোনো বুক কিপিং সার্ভিস দিতে হয়, তাহলে আপনার কি করতে হবে, এইচএমআরসি এর গভর্নমেন্ট গেটওয়েতে একটা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন থাকলে আপনার একটা রেজিস্ট্রেশন আইডি হবে, তখন কিন্তু আপনি আপনার এজেন্সির জন্য অর্থাৎ বুক কিপিং ফার্মের জন্য নিজে কিন্তু চাইলেই, তখন আর ওই বায়ারের কাজ যদি না করেন, নিজের এজেন্সির জন্য যদি চান, তাহলে আপনি এখান থেকে কানেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো যদি এরকম কারো মানে এরকম থাকে, তখন আপনি এই যে হাউ টু এই কানেক্টে গেলে প্রত্যেকটা স্টেপ এখানে দেখাই দিবে, কিন্তু আমরা এখন তো এটা করতেছি না। যার কারণে যদি কারোর মনে হয় যে না আমি এজেন্সি বিজনেস করব, তাকে আমি পরিপূর্ণ সহায়তা করব যদি কারোর এরকম প্রয়োজন হয়, কিন্তু এটা আমাদের কোনো ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কখনো আমাদের এটা লাগবে না। যদি কারোর কখনো লাগে, অর্থাৎ গভর্নমেন্ট এই গেটওয়ে আইডি ছাড়া আপনি পারবেন না, ঠিক আছে, সহজ কথা। শুধু এটা কিন্তু ইউকের ক্ষেত্রে, সারা পৃথিবীর সব দেশের ক্ষেত্রে না। পৃথিবীর সব দেশের ক্ষেত্রে না, ইউকের ক্ষেত্রে এই বিষয়টা একটু ম্যান্ডেটরি, ঠিক আছে। এরপরে আসি চার্ট অফ অ্যাকাউন্ট। চার্ট অফ অ্যাকাউন্টে আমরা এই পেন আইকনে ক্লিক করব। পেন আইকনে ক্লিক করার পরে এখানে আমার চার্ট অফ অ্যাকাউন্টের যে সেট আপগুলো, এই যে এনাবেল অ্যাকাউন্ট নাম্বার। চার্ট অফ অ্যাকাউন্ট আমরা বলতে বুঝি সংক্ষেপে, অনেকে দেখা যাচ্ছে যে কমার্স ব্যাকগ্রাউন্ডের না, এখানে তাদের জন্য বলি, খতিয়ান বলতে যে একটা ব্যাপার আমরা বুঝি, খতিয়ান, লেজার, ঠিক আছে। অর্থাৎ এক একটা হিসাবকে এক একটা হেড, এক একটা নাম দেওয়া, এক একটা মানে চার্ট অ্যাজ এ কি বলে মানে প্রত্যেকটা অ্যাকাউন্টকে আলাদা আলাদা হেডে ভাগ করা, ঠিক আছে, চার্ট অফ অ্যাকাউন্ট। এখন এইটা আমরা এই চার্ট অফ অ্যাকাউন্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ সেটিং আছে, সেইটাও আমরা করে নিব। এনাবেল অ্যাকাউন্ট নাম্বার, আপনি চাচ্ছেন যে প্রত্যেকটা অ্যাকাউন্টের আলাদা স্বতন্ত্র একটা নাম্বার থাকুক প্রত্যেকটা চার্ট অফ অ্যাকাউন্ট। যেমন আমরা জানি জিএএপি স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রত্যেকটা অ্যাকাউন্টসকে ক্যাটাগরি করা যায় কীরকম, এই যে যেমন অল অ্যাসেটকে ওয়ান দিয়ে, প্রত্যেকটা আমরা যদি কোনো একটা হিসাবে ধরেন চার সংখ্যা বা পাঁচ সংখ্যা দিয়ে আপনি কোড করলেন যে ওইটাকে আইডেন্টিফাই করার জন্য, এই যে এখানে যেমন আমরা কুইক বুকসে এটা করতেছি যে এনাবেল অ্যাকাউন্ট নাম্বার, আপনি প্রত্যেকটা অ্যাকাউন্টকে অর্থাৎ কোন অ্যাকাউন্টকে চার্ট অফ অ্যাকাউন্টকে অর্থাৎ তার মানে প্রত্যেকটা হিসাবের হেডকে আপনি আলাদাভাবে নাম্বারিং করবেন। তাহলে কি হচ্ছে, ধরেন আপনি চারটে সংখ্যা দিয়ে নাম্বারিং করলেন সাপোজ, সেক্ষেত্রে কি হবে, ধরেন এখানে যদি থাকে 1 2 3 4, তো এই একটা প্রথমে আছে না, এই এক যখন দেখবেন তখন বুঝবেন যে এটা একটা অ্যাসেট, সম্পত্তি।
আর যখন 2 দেখবেন ওই সংখ্যা 4 সংখ্যার প্রথমে যখন 2 দেখবেন তখন এটা লায়াবিলিটিস। ঠিক আছে? লায়াবিলিটিস, লিয়াবিলিটিস যে যেভাবে উচ্চারণ করেন একটা ভিন্নতা আছে, প্রত্যেকের ভিতরে ভিন্নতা আছে। ঠিক আছে? সঠিক উচ্চারণ কেউ বলে লায়াবিলিটিস আর কেউ বলে লিয়াবিলিটিস। ঠিক আছে? কে সঠিক কে ভুল আমি এই বিতর্কে যাচ্ছি না। আচ্ছা, এরপরে আছে কি, ধরেন এই লায়াবিলিটিস বা লিয়াবিলিটিস যেটাই বোঝেন, দুই দুই দিয়ে এটা বোঝাবে। এরপরে ইকুইটি অ্যাকাউন্টস, ঠিক আছে, ওনার্স ইকুইটি বলতে আমরা যেটা বুঝি সেটা 3 দিয়ে শুরু, যেটা হলে এটা আমরা বুঝবো যে অর্থাৎ মালিকানা সত্ত্ব যেটা। ঠিক আছে? এরপরে ইনকাম, কোনো রকমের ইনকাম, সে যত প্রকার ইনকাম হোক সব কিন্তু 4 দিয়ে শুরু হবে। এরপরে কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং বা এই যে প্রসিডিউরগুলো উৎপাদন খাতে, যে এখানে আবার বলছে কি এ সাব সাব অ্যাকাউন্ট হচ্ছে ক্লাস অফ এক্সপেন্সেস। ঠিক আছে? এই যে যে ব্যাপারটা এইটা হবে কস্ট অফ গুডস সোল্ডের সাথে জড়িত, যা সেটা কিন্তু 5 দিয়ে শুরু হবে। আর অল এক্সপেন্সেস 6, 7, 8, 9 এই চারটা দিয়েই যে কোনো একটা 4 সংখ্যা বা 5 সংখ্যাতে যদি আপনি আলাদাভাবে ক্লাসিফিকেশন করেন, সেক্ষেত্রে 6, 7, 8 আর 9 যে কোনো সংখ্যার আগে থাকলে বুঝে নেবেন এটা এক্সপেন্সেস বা খরচ। ঠিক আছে? এইখানে যতগুলো হেড আছে ঠিক এভাবে যদি আপনি ভাগ করতে চান কুইক বুকসে, আপনি যদি চান যে প্রত্যেকটা অ্যাকাউন্টে আলাদা আলাদা নাম্বারিং করি, তো এইটা তো আরো পরের বিষয়। তা আপনি নাম্বারিং যদি এখানে অনুমতিই না দেন, তাহলে কিন্তু নাম্বারিং ভবিষ্যতে করতে পারবেন না। এটা অবশ্যই সব ভাইয়েরা চায় বা চাইবে, সে না বুঝলেও তাকে আপনি এটা করে দিবেন। তাহলে প্রত্যেকটা হেডে আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করা যায়, যে আপনিও দেখলে হঠাৎ করে বুঝবেন যে তাকে আপনি তার কোনো একটা অর্ডার নিয়ে তার বুক কিপিং করে দিয়েছেন তার কাজে। সেক্ষেত্রে পরবর্তীতে এই স্টেপের পরবর্তীতেও আপনি যাতে করে সুন্দরভাবে আইডেন্টিফাই করতে পারেন যে কোনটা কি, আগের সংখ্যা দেখলে, 1 দেখলে, 2 দেখলে, 3 দেখলে আপনি আইডেন্টিফাই করতে পারেন। ঠিক আছে? সে না বুঝুক, বায়ার সব বুঝবে না, আপনি বুঝবেন, আপনার কাজের স্বার্থে হইলেও আপনি করবেন। এরপরে কি, তাহলে এনাবেল করে দিলাম। এরপরে শো অ্যাকাউন্ট নাম্বার, আপনি কি নাম্বারিং করতে চাচ্ছেন, এটা একটা ব্যাপার। আপনি কি শো করাতে চাচ্ছেন যে না প্রত্যেকটা হেডের আগে, যেমন ধরেন অ্যাকাউন্ট রিসিভেবল, তার আগে 4টা সংখ্যা উঠবে, অ্যাকাউন্ট পেয়াবল তার আগে 4টা সংখ্যা উঠবে। আপনি কি এটা চাচ্ছেন যে আগে ধরেন 1, 2, 3, 4 এরপরে অ্যাকাউন্ট পেয়াবল, আবার 3, 4, 5, 6 অ্যাকাউন্ট রিসিভেবল, এরকম চাচ্ছেন? মানে প্রত্যেকটার আগে দুটো, 3টা বা 4টা বা 5টা, আপনি যে সংখ্যা দিয়েই করেন না কেন, আগে ওই সংখ্যাটা লেখা থাকবে, এরপরে অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট পেয়াবল, মানে প্রত্যেকটা হেড লেখা থাকবে। হ্যাঁ, অবশ্যই এটা চাই। তার মানে ওই হেডের যে শিরোনাম, সেইটার আগে সংখ্যাটা আমি, অ্যাকাউন্ট নাম্বারটা লেখা দেখতে চাই, এটা আমি টিকমার্ক দিয়ে দিব। গেল। এবার ডিসকাউন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে, আপনি যে ডিসকাউন্ট দিবেন এটা কিভাবে দিবেন, তো ডিসকাউন্ট গিভেন, সহজ কথা, এখানে আরো অনেক অপশন আছে, এখানে অনেকগুলো মার্ক আপ, সার্ভিস রেভিস, এখানে ডিসকাউন্ট গিভেন এটাই থাকবে। ঠিক আছে? এরপরে মার্ক আপ ইনকাম অ্যাজ এ ইনকাম। ঠিক আছে? মার্ক আপ ইনকামকে, সরি, মার্ক আপ ইনকাম অ্যাকাউন্ট, এইটাকে আপনি কিভাবে দেখাবেন, যে মার্ক আপ ইনকাম অ্যাকাউন্টকে আলাদাভাবে যদি আপনি আহ, দেখাতে চান, তাহলে এখানে মার্ক আপ করায় দেখাবেন নাকি বিলাবল এক্সপেন্স ইনকাম, মানে কোনভাবে দেখাবেন? তাই এখানে মার্ক আপ আছে, মার্ক আপই থাকবে, অর্থাৎ আপনি যতটুকু পর্যন্ত ওই যে মার্ক আপ করবেন, ওই যে আগে দেখাইছিলাম যে পার্সেন্টেজ, ওই অনুযায়ী আপনি এভাবে দিয়ে রাখবেন। এরপরে আছে কি, বিলাবল এক্সপেন্সেস ইনকাম অ্যাকাউন্ট, আপনার বিলাবল যে এক্সপেন্সগুলো আছে সেইটার ইনকাম অ্যাকাউন্টটা কি হবে, এটা বিলাবল এক্সপেন্সেস ইনকাম অ্যাকাউন্টটা বিলাবল এক্সপেন্স ইনকাম অ্যাকাউন্ট এটাই থাকবে। মানে এখানে যে অপশনগুলো চার্ট অফ অ্যাকাউন্টে, যে বিলাবল যে এক্সপেন্স যেগুলো সেটার ইনকাম অ্যাকাউন্টটা কোন হেডে ধরা হবে, এটা বিলাবল এক্সপেন্স ইনকাম এই হেডেই ধরা হবে। আর মার্ক আপ ইনকাম অ্যাকাউন্ট এটা মার্ক আপ হিসেবেই ধরা হবে। ঠিক আছে? এইটা এভাবে ঠিক রেখে জাস্ট শুধু এইটা ওপেন করবেন, আর দ্বিতীয়টা এটা হচ্ছে শো অ্যাকাউন্ট নাম্বার, এটা দিয়ে আপনি সেভ করবেন। তাহলে চার্ট অফ অ্যাকাউন্টের কাজ এই। এরপরে আছি অটোমেশনে। এখন এই অটোমেশনটা কিন্তু খুব খতরনাক। কেন বলতেছি, একটু ডিটেলসে বললে বুঝবেন। অটোমেশনে যাব, পেন আইকনে ক্লিক করব। এইখানে দেখেন, অটোমেশন বলতে আমরা বুঝি যে কোনো বিজনেসকে একটা, মানে অটোমেশন করে আমরা মনে করি যে মানে কি না কি একটা পর্যায়ে নিয়ে যায়, বা অটোমেশন মানে সব অটো, এরকম কিছু একটা। কিন্তু হ্যাঁ, এই অটোরও কিন্তু আবার এই মানে ফল খুব সাংঘাতিক আছে। কিরকম? এখানে বলতেছে অটোমেশন বলতে যে প্রি ফিল ইনফর্ম, সরি, ফর্ম উইথ প্রিভিয়াসলি ইন্টার্ড কন্টেন্ট। তার মানে পূর্বে যে কন্টেন্টটা আমার এন্টার করা হয়েছে এটা প্রি ফিল, পূর্বের থেকে আমার পরবর্তী যখন যাব সেটা অটোমেটিক্যালি এই কন্টেন্টটা, মানে পরবর্তী কাজের ক্ষেত্রে এটা অটোমেটিক চলে আসবে। তার মানে এই একটা ঝামেলাপূর্ণ, ধরেন আমি নতুন করে কিছু এটা করতে যাব, সাপোজ ওইটা প্রি ফিল হয়ে যাবে, মানে আগের থেকে যেটা আমার করা ছিল সেটা বারবার চলে আসবে। এটা আমি চাই না, এটা হ্যাসল করে যে কোনো কাজে। এরপরে অটোমেটিক্যালি অ্যাপ্লাই ক্রেডিট। ধরে নেন কোনো জায়গা থেকে, ধরেন আপনার যে ক্রেডিট ছিল, বা আপনার কেউ আপনার কাছে টাকা পাবে বা এরকম কিছু, এটা কিন্তু অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে। সাপোজ এটা যদি ওপেন করা থাকে, মানে কিছু কিছু কাজ অটোমেটিক হয়ে যাবে। ধরেন আপনি কাউকে প্রোডাক্ট বিক্রি করছেন, তার 30 দিন পরে সাপোজ ইনভয়েস বাকিতে বিক্রি করছেন, টার্ম ছিল নেট 30 দিন,
30 দিনের ভিতরে সে আপনাকে টাকা দিয়ে নাই, কোনো না কোনো কারণে আপনি সেই টাকাটা পান নাই 30 দিনে। ধরেন জানুয়ারির 1 তারিখে বিক্রি করছেন, জানুয়ারি 31 তারিখ বা 30 তারিখে আপনি টাকা পান নাই। সেক্ষেত্রে কি হবে, এই অটোমেটিক্যালি অ্যাপ্লাই ক্রেডিট, এই যে ফিচারগুলো, এই একটা, তারপর অটোমেটিক্যালি অ্যাপ্লাই বিল পেমেন্ট, এইগুলো কি করবে, অটোমেটিক্যালি ওটার পেমেন্ট দেখায় দিবে, অটোমেটিক্যালি ক্রেডিট দেখায় দিবে। এই যে বিষয়গুলো অটোমেটিক্যালি ডেবিট দেখায় দিবে, এই যে বিষয়গুলো এটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে। তার মানে কুইক বুকস মনে করবে যে এইটা তো তুমি বিক্রি করছিলে 1 তারিখে জানুয়ারি, তোমার তো 30 তারিখে পাওয়া কথা, তার মানে 30 তারিখ হয়ে গেছে, তার মানে তুমি পেয়ে গেছো। বিষয়টা এরকম, আমি কিন্তু আরো খোলাসা করে বললাম। তার মানে এইগুলো আমরা অটোমেশন করব না, যেগুলোর সাথে ফিনান্সিয়াল ব্যাপার স্যাপার জড়িত বা হিসাব সংক্রান্ত বিষয়, এটা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ বিষয় জড়িত, এর কোনোটাই আমরা অটোমেশন করব না। ঠিক আছে? এটা কাদের ব্যবসায় হবে, ধরেন যারা কোনো বাকিতে বিক্রি নাই বা এরকম কোনো ধরনের কি বলে যে এমন অটোমেশন যে তাদের না বাকিতে বিক্রি আছে, না তাদের ওই কোনো আহ, ইসে কাস্টমার বা সাপ্লায়ারের সাথে আলাদা নেগোসিয়েশন আছে যার কারণে তাদের রুলস ব্রেক করতে হয়, এরকম কিছু নেই। মানে যারা 100% স্ট্রিক্টলি ব্যবসা করে, ঠিক আছে, যে প্রতিষ্ঠান, এরকম অনেক স্ট্যান্ডার্ড প্রতিষ্ঠান আছে, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। মানে কোনো এ ধরনের, আমরা যাদের বুক কিপিং করবো, এই ধরনের কোনো প্রতিষ্ঠান আশা করি আমরা পাবো না যেখানে সব এরকম অটোমেটিক ভাবে চলবে। ঠিক আছে, তবে কিছু কিছু ক্যাশ প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা করা যেতে পারে, কিন্তু আমরা এটা যতদূর পারি অফ করে রাখবো, কারণ এতে হচ্ছে হিতে বিপরীত। ফিনান্সিয়াল ব্যাপার স্যাপার যদি অটোমেটিক হয়ে যায়, তখন দোষ উঠবে আপনার ঘাড়ে, যাই আমি তো এই টাকাটা পাইনি, এখানে কেন আমার দেখাচ্ছে যে এই ইনভয়েসের টাকা আমি পেয়ে গেছি, তখন ধরবে আপনারে। ঠিক আছে, বিপদে পড়ে যাবেন। কাজেই আমরা এটা সব অফ করে রাখবো। সেম বায়ারদের আমরা যে ফিচারগুলো দেখাবো, যে ফিচারগুলো জানাবো, তারা ততটুকু জানবে। ঠিক আছে, আবার এমন অনেক বায়ার এক্সপার্টও আছে এই সম্পর্কে। ঠিক আছে, এই বিষয়গুলো সম্পর্কে এক্সপার্ট আছে, কিন্তু দেখা যাচ্ছে যে উনি সেই সময়টা নাই ওনার সেটা করার। কিন্তু তার মানে আপনার বুঝতে হবে যে কে কেমন জানে, তার সাথে কথা বললে, তার সাথে মিটিং হলে অবশ্যই, বা তার সাথে কাজ করতে করতে জানবেন। ঠিক আছে, কিন্তু আপনার একটু মাথায় রাখতে হবে যে তার কুইক বুক সম্পর্কে নলেজ কেমন, এটা একটু জাস্টিফাই করার মতো মেন্টালিটি সবসময় আপনার থাকতে হবে। আচ্ছা, তাহলে অটোমেশন গেল। এবার সে প্রজেক্ট, দেখা যাচ্ছে কি আপনার মনে হতে পারে যে আমি কি শুধু বাই সেল, প্রোডাক্ট অ্যাড, সার্ভিস, এইগুলোই কি করব, আমি কি আলাদা কোনো কিছু করব না কুইক বুকস? হ্যাঁ, করবেন। অনেক সময় অনেক প্রতিষ্ঠান বিভিন্ন আলাদা আলাদা প্রজেক্ট অনুযায়ী কিন্তু হিসাব সংরক্ষণ করে, যে আমি সাপোজ আমি ই কমার্স বিজনেস করতেছি, আমি বিভিন্ন প্রোডাক্ট সাপ্লায়ারের কাছ থেকে কিনতেছি, আবার কাস্টমারের কাছে বিক্রি করতেছি, এইটা হরদমভাবে চলতেছে। এর পাশাপাশি আমি কোনো একটা প্রজেক্ট পাইছি, যে কোন ওই প্রজেক্টে মান্থলি একটা ডিল আসছে, যেটা $50,000 ওনাদের প্রোডাক্ট সাপ্লাই দিতে হবে, সেটা আলাদা প্রজেক্টের আওতায়, আলাদা অর্ডার, কোনো একটা বাইং হাউস থেকে বা কোনো এক 5টা বাইং হাউস থেকে অর্ডার আসছে, যেখান থেকে বা অর্ডার নিছি, মানে সেটা আপনার দেওয়া নেওয়া যাই হোক, লেনদেন বা ব্যবসা যেটাই হোক, যে আমার আলাদা কিছু, অর্থাৎ চরাচরিত যে আপনার মানে কি বলে, এই যে প্রতিনিয়ত যেটা চলতেছে আপনার প্রতিষ্ঠানে, সেইটার বাইরে স্পেসিফিক পার্টিকুলারলি যদি কোনো প্রজেক্টের আওতায় আপনার কোনো ব্যবসা হয়, সেটা আপনি আলাদাভাবে ইউজ প্রজেক্ট ফিনান্সিয়াল ট্র্যাকিং, অর্থাৎ সেইটা আপনি প্রজেক্টের আওতায় আলাদাভাবে এর ফিনান্সিয়াল বিষয়গুলো ট্র্যাক করতে পারবেন কিনা। যদি আপনি এটা ওপেন না করেন, তাহলে কিন্তু প্রজেক্টের আওতায় আপনি করতে পারবেন না। ঠিক আছে, এটা আপনি ওপেন করে দিবেন, এখানে লেখা আছে কি দিস সেটিং ইজ পার্মানেন্ট, এটা কিন্তু আর কোনোভাবে কোনোদিন প্রজেক্টটা মুছে যাবে না। ঠিক আছে, এটা পার্মানেন্ট সেটিং, তাই বলতেছে যে আপনি আলাদা প্রজেক্টের আওতায়ও দেখতে পারবেন, আবার এটা আপনার ফিনান্সিয়াল রিপোর্টে, অল ফিনান্সিয়াল রিপোর্টেও কিন্তু এটা হিট করবে। আবার আলাদা এই ডাটাটা প্রজেক্ট ওয়াইজও আলাদা দেখতে পারবেন, এই রিপোর্টটা আলাদা জেনারেট করতে পারবেন অ্যাজ এ প্রজেক্ট রিপোর্ট হিসেবে। তাহলে আমরা এটা করে সেভ দিই, তবে মনে রাখতে হবে এটা একটা পার্মানেন্ট সেটিং। সেভ, সেভ দেওয়ার পরে এবার আসি আমরা কারেন্সিতে। কারেন্সিতে আসলে দেখেন এখানে ক্লিক করব, বায়ার, আপনার ধরেন আয়ারল্যান্ড থেকে একটা বায়ার আপনাকে কাজ দিছে। এই যে দেখেন, ওই যে প্রজেক্টটা করার পর এখানে একটা রিলোড নিবে, আপনার প্রজেক্টটা শেষ করার পর শুধু শুধু একটা রিলোড নিবে। আবার মাল্টি কারেন্সিতে যদি আপনি কোনো কিছু চেঞ্জ করেন, তাতেও একটা রিলোড নিবে। ঠিক আছে, এই দুটো রিলোড অন করে নিই। আচ্ছা, কারেন্সিতে চলে গেলাম, কারেন্সিতে চলে যাওয়ার পরে এই পেন আইকনে ক্লিক করলাম। অর্থাৎ প্রজেক্টটা যখন আমরা ওপেন করছিলাম, প্রজেক্টটা যখন অন করছিলাম, যখন এইখানে সেভ করছি, তখনই কিন্তু এরকম একটা রিলোড নিবে। এরপরে কারেন্সিতে আসছি আমরা, কারেন্সিতে পেন আইকনে ক্লিক করছি, বা দেখেন হোম কারেন্সি জিবিপি। জিবিপি দেখেন, আমরা অনেক সময় বলি এটা বলে গ্রেট ব্রিটেন পাউন্ড, এভাবেও ডাকে, আবার ব্রিটিশ পাউন্ড স্টার্লিং এটাও ডাকে। ঠিক আছে, কিন্তু এটাও যে ভুল তা না, জিবিপি গ্রেট ব্রিটেন পাউন্ড, এটাও সেম। ঠিক আছে, আবার এইটারও আবার স্পেলিং আলাদা করতেছে, ব্রিটিশ, দেখেন জিবিবি বলতেছে এখানে, আবার কিন্তু বিপিএস হয়ে যায়, তা কিন্তু না। বিষয়টা কিন্তু অন্যরকম, যে জিবিপিতে হচ্ছে গ্রেট ব্রিটেন পাউন্ড, আর জিবিপির পরে আবার একটা দিয়ে লেখা আছে ব্রিটিশ পাউন্ড স্টার্লিং। ঠিক আছে,
মানে দুটোই সঠিক, কোনোটা ভুল না। এখন দেখেন এখানে কি কি আছে। হোম কারেন্সি অর্থাৎ আপনি ধরেন কোনো একটা বায়ার, তার বাড়ি আয়ারল্যান্ড, সে আপনাকে কাজ দিছে। এখন আপনার দেখতে হবে, ভাবতে হবে যে কি ব্যাপার, আয়ারল্যান্ড নাই? অবশ্যই আছে। আমরা যেহেতু ইউকের অ্যাকাউন্ট ক্রিয়েট করছি অ্যাকাউন্ট্যান্ট ভার্সন, সেক্ষেত্রে আমাদের এখানে ডিফল্টভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমরা ডাটা দিছিলাম। কে বলছে শুধু কথা শোনা যায়? আচ্ছা, আপনাদের কিছু দেখা যাচ্ছে না? কেউ একজন একটু অ্যান্সার করেন তো, দেখা যাচ্ছে? ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? জি জি দেখা আচ্ছা, তাহলে উত্তম দাদা, আপনার নেটে সমস্যা, আপনার নেটে সমস্যা। আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের এখানে কাজ হচ্ছে যে হোম কারেন্সি, যে বায়ার আমাদের কাজ দিক, ধরেন আয়ারল্যান্ডের কাজ দিবে, এখানে পৃথিবীর সমস্ত কারেন্সিগুলো আছে দেখেন। কোনটা আপনার লাগবে, কোনটা লাগবে? বাংলাদেশের টাকা টাকা সব আছে, এই দেখেন কানাডিয়ান ডলার, ইউরো আছে, ইউএসডি আছে, সব কিছু আছে। মায়ানমারের, মালয়েশিয়ার সব কিছু আছে। আপনি বাংলাদেশের দেখবেন না, বিডি, এই যে বিডিটি, বাংলাদেশি টাকা সব আছে, সব দেশের আছে। মানে এমন পৃথিবীর এমন কোনো কারেন্সি নাই যে এখানে নাই। এমন তার মানে আপনার কনফিউশনের কোনো সুযোগ নাই। অর্থাৎ আমরা ধরেন এখন এই যে ইউকের কাজ করতেছি, আমরা এটা করব। আর যখনই এই যে যেমন এরকম যে একটা ডাটাবেস যখন আপনাকে আপনার দিবে, দেখেন এখানে কিন্তু বলে দিছে যে জিবিপি হোম কারেন্সি, দেখেন এরকম একটা ডাটা আপনাকে দিবে বায়ার। হয়তো সবার ডাটা এরকম গোছানো নাও হইতে পারে, এটা আমরা আপনার প্র্যাকটিসের জন্য গোছায় রাখছি। কিন্তু আপনার কথা হচ্ছে যে আপনার ওখান থেকে আপনাকে ডাটা দিয়ে দিবে, যখন একটা কোম্পানি সেট আপ করবে দিয়ে দিবে। আর যদি না দেয়, আপনি জিজ্ঞেস করবেন তাকে যে হোম কারেন্সি আপনার কি কোনটা হবে, বা উনি কোন কান্ট্রি থেকে অর্ডার করছে। ফাইবারে, আপওয়ার্কের তো কান্ট্রিটা দেখা যায় যে এটা কোন দেশের বায়ার, ঠিক আছে। কাজেই বা ওনার কাছে জিজ্ঞেস করে নেবেন, এটার অপশন তো আছে। আপনি হোম কারেন্সিটা জিবিপি বা গ্রেট ব্রিটেন পাউন্ড, এটা আমরা হোম কারেন্সি দেওয়া আছে যেহেতু ইউকে করতেছি। আর মাল্টি কারেন্সির ব্যাপারটা কি, এটা তো তার ওনার নিজের দেশের কারেন্সি, কিন্তু মাল্টি কারেন্সির ব্যাপারটা হচ্ছে কি, আমরা একটু ওপেন করে দেখি মাল্টি কারেন্সি কি বলে। মাল্টি কারেন্সি বলতে বোঝাচ্ছে যে সারা পৃথিবীর মানে একাধিক কারেন্সিতে মোট কথা বিজনেস করা, ঠিক আছে। অনেক রকম কারেন্সি, অনেক দেশের মুদ্রা, এটা বোঝাচ্ছে। তা আমরা দেখি একটু ওপেন করে। এখানে ওপেন করা মানে এখানে অনেক কথা লেখা আছে, তার সার মর্মটুকু বলি। আই আন্ডারস্ট্যান্ড, আই ক্যান্ট আন্ডো মাল্টি কারেন্সি। যদি আপনি এখানে একটা ক্লিক করেন এবং সেভ দেন, তাহলে এই জীবনে এই অ্যাকাউন্টে আর কখনো মাল্টি কারেন্সি অফ করতে পারবেন না। তার মানে এখানে বোঝাচ্ছে, এখানে টিকমার্ক দেওয়া মানে কি, আমি বুঝতে পারছি যে আমি আর কখনো এটা আনডো করতে পারবো না, মাল্টি কারেন্সিটা আমি আগের অবস্থানে নিতে পারবো না। তার মানে বোঝাচ্ছে মাল্টি কারেন্সি একবার ওপেন করলে আর কখনো এটা অফ করা যায় না কুইক বুকসে, কখনো অফ করা যায় না। কাজেই আমরা যখন মাল্টি কারেন্সি লাগবে তখন আমরা ওপেন করব, এখন ওপেন করব না। শুধু এই কথাটুকুর সার সংক্ষেপটা আমি এটা বললাম, যেখানে বলছে যে ওয়ান্স ইউ টার্ন অন মাল্টি কারেন্সি ইউ ক্যান নট টার্ন অফ ইট অফ, ইউ ক্যান নট চেঞ্জ ইউর হোম কারেন্সি। ঠিক আছে, এই হোম কারেন্সিও চেঞ্জ করা যাবে না। খালি যে মাল্টি কারেন্সি ওপেন করলে অফ হবে না তা না, হোম কারেন্সিও আর কোনোদিন চেঞ্জ করা যাবে না। এক্সট্রা ফাইল কলাম অ্যান্ড মোর আর অ্যাডেড টু কুইক বুকস, মানে আরও অনেক এক্সট্রা ফাইল জমা হবে, ঠিক আছে, কলাম যোগ হবে, অনেক কিছু। এরপরে সাম ফিচার মে নো লঙ্গার বি অ্যাভেলেবেল, আর অনেক ফিচারগুলো পাওয়া যাবে না। এর সাথে সম্পর্কিত যে ফিচারগুলো সেগুলো পাওয়া যাবে না। কাজেই আমরা এখন এটা ওপেন করব না, এটা শুধু বুঝে রাখবো। আমরা যদি এখানে টিকমার্ক দিয়ে একবার সেভ দিই, তাহলে কিন্তু আর কোনোভাবে এটা মানে অফ করা যাবে না। কাজেই আমরা মাল্টি কারেন্সি এখন অফ করবো না, সরি অন করবো না। এই হোম কারেন্সি জিবিপি রেখে আমরা এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এইবার আদার প্রিফারেন্স যেগুলো আছে সেগুলো আমরা একটু সেভ করবো। এই দেখেন, এই যে বলছিলাম এখানেও একটা রিলোড নিবে, অর্থাৎ দুইটা, একটা আছে প্রজেক্টে আর দ্বিতীয়ত হচ্ছে কারেন্সি। এর আপনি যেখানেই এই দুটোই সেট আপ করবেন, যাই সেট আপ করেন, যতটুকু একটু আগের অবস্থান থেকে একটু নাড়ালেই আপনার একবার রিলোড নিবে। এটা প্রত্যেকের নিবে, যখন আপনার প্র্যাকটিস করবেন তখন দেখবেন, ঠিক আছে। আচ্ছা, এইবার আমাদের আর লাস্টে একটা যে আদার যে প্রিফারেন্সগুলো আছে সেগুলো আমরা করলে আমাদের এই অপশনটা হয়ে যায়। অর্থাৎ কুইক বুকসের যে অ্যাডভান্স ফিচারটা আছে সেটা আমাদের ক্লিয়ার হয়ে যায়। এই যে আদার প্রিফারেন্স, এবার আসি আমরা এখানে ক্লিক করি। ক্লিক করে ধরেন ডেট ফরম্যাট, এখন দেখবো যে সাপোজ ধরেন এই ডাটাটা আমাকে আমার বায়ার দিয়েছে। এখন এখানে ডেট ফরম্যাটটা কি দিছে, উনি এরকম মানে অগোছালো এরকম বা এরকম গোছায় নাও দিতে পারে, কিন্তু আমরা খুঁজে নিব যে উনি সব বায়ার যে সাজায় দিবে তা কিন্তু না, অনেকে পরিচ্ছন্নভাবে দেবে, আবার অনেকে এলোমেলো দেবে। এখন উনি ডেট ফরম্যাটটা কি দিছে, মান্থ, ডেট, ইয়ার। এটা কিন্তু সবার বুঝতে হবে যে এই যে চার সংখ্যা ওয়াই দিয়ে মানে সাল বোঝাচ্ছে, ধরেন 2024 চারটা সংখ্যা, ডেট ডিডি মানে দুই সংখ্যাতে বোঝাচ্ছে ডেট, আর এম এম এ দিয়ে মান্থ বোঝাচ্ছে। তার মানে আগে মাস, তারপরে দিন, তারপরে ইয়ার। আপনার মনে হতে পারে যে বাংলাদেশে তো আমরা লিখি আগে দিন, তারপরে মাস, তারপরে ইয়ার। হ্যাঁ, আপনি লিখতে পারেন, কিন্তু ইউকেতে এই সিস্টেমে ওরা অভ্যস্ত, বা ওই বায়ার যে লোকেশনে আছে সেই লোকেশনের জন্য, বা ওনার যে প্রতিষ্ঠান বা ওনার মানে যা কিছু, মোট কথা উনি চাচ্ছে যে এই
এইভাবে আমি করি, ঠিক আছে? তাহলে আমার এখানে ডেট মান্থ ইয়ার না দিয়ে আমার হবে কি মান্থ ডেট ইয়ার, এইটা হবে, ঠিক আছে? আর দেখি এই যে অনেক ফরম্যাট আছে দেখেন। ও এখানে একটা ব্যাপার আছে, ডেথ মান্থ ইয়ারের পাশে যে দেখেন যে স্ল্যাশ দেওয়া আছে, তারপরে বিভিন্নভাবে যে আপনার এই যে ফুল স্টপ দেওয়া আছে বিভিন্ন রকম, ঠিক আছে, ডট দেওয়া। এখন এখানে আমারটা কি আছে, আমার ডাটাবেস ভালো করে দেখতে হবে। এই যে দেখেন এইটা ঠিক আছে, তার মানে এটা আমি প্রথমটা চুজ করতে পারতেছি, এই যে মান্থ ডেট ইয়ার, ঠিক আছে? এখানে কিন্তু ফরম্যাট চেঞ্জের কারণে অনেক কিছু চেঞ্জ হয়, ঠিক আছে, অনেক কিছু চেঞ্জ হয়। তাহলে আমার এই যে ডেট ফরম্যাটটা দিলাম, এটা কিন্তু একবার যা দিবেন কুইক বুকসের ভিতরে সব সময় সে তাই দিয়ে যাইতে হবে, আগে মাস তারপর দিন তারপর ইয়ার। যেহেতু বায়ারের রিকমেন্ড এটা, আমরা এটা দিয়ে দিলাম। বায়ার যদি চেঞ্জ করে দিতে বলে পরবর্তীতে, আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, কিন্তু এলোমেলো হয়ে যাবে। এইটা কিন্তু একবারে দিতে হবে, বুঝেন ব্যাপারটা, এটা একবারে দিতে হবে। এবং পরবর্তীতে এক্সেল ফাইল যেগুলো আমরা ইম্পোর্ট করব সব কিন্তু এইটার আলোকে ইম্পোর্ট করব, এটা একটু মাথায় রাখেন, ঠিক আছে? কাজেই আমরা ধরেন এখান থেকে দিলাম, দিলে আমাদের এই চেঞ্জ হলো। চেঞ্জ হওয়ার পরে এইবার কারেন্সি ফরম্যাট আপনি কিভাবে চাচ্ছেন? আগে ডলার চিহ্নটা থাকবে, অর্থাৎ আপনার এটা পাউন্ড, ধরেন যেহেতু ইউকেতে করতেছি আমরা জিবিপি, অর্থাৎ ব্রিটিশ পাউন্ড স্টার্লিং, ঠিক আছে, এইটাতে আমরা করতেছি। কিন্তু এখানে হয়তো ডলার চিহ্ন দেখাচ্ছে, কেন দেখাচ্ছে? কুইক বুকস হচ্ছে ইউএসএ কোম্পানির, এইটা ডলার চিহ্ন মানে এই না যে পাউন্ডের জায়গায় ডলার চিহ্ন দেখাচ্ছে, এরকম না, জাস্ট একটা ফরম্যাট দেওয়ার জন্য যে আপনার টাকার ফরম্যাটটা কেমন হবে। যে আগে এই কি বলে, যেমন এটা ডলার হোক বা পাউন্ড হোক, এই পাউন্ডের আইকনটা বা ডলারের আইকনটা আগে থাকবে, তারপর হচ্ছে টাকাটাও বসবে, তারপরে আবার ফুল স্টপ দিয়ে আপনার হচ্ছে কি বলে জিরো জিরো বসবে। এই ফরম্যাটে চান, বা এর ভিতরে কোন ফরম্যাটটা আপনি চান? তাই যেটা আছে ওইটাই আশা করি বেটার আছে। এরপরে ওয়ার্ন মি ইফ ডুপ্লিকেট চেক নাম্বার ইজ ইউজড। ধরেন এটা অন করা আছে, যদি অফ করা থাকে তাহলে আমরা অন করব, যদি আপনার অফ থেকে থাকে এই তিনটাই আমরা অন করব। দেন কি লেখা আছে? ওয়ার্ন মি, আমাকে ওয়ার্নিং দেন বা আমাকে নোটিস করেন যে ইফ ডুপ্লিকেট চেক নাম্বার ইজ ইউজড, যদি কখনো কোনো ডুপ্লিকেট চেক নাম্বার, ধরেন একই চেক যখন দুইবার ইউজ করা হচ্ছে বিভিন্ন হিসাবের ক্ষেত্রে, বিভিন্ন ট্রানজ্যাকশন করার ক্ষেত্রে, যদি আমি একই চেকের নাম্বার দুইবার ইউজ করে ফেলি, তার মানে একই চেক দুইবার ব্যবহার করি, তাহলে আমাকে ওয়ার্নিং দেন, যে আমি কুইক বুকসের থেকে নোটিশ বা ওয়ার্নিং চাই। তাহলে এটা অন করে দিলাম, তাহলে আমার একই চেক দুইবার নিলে আমাকে ওয়ার্ন করবে। এরপর ওয়ার্ন মি হোয়েন আই এন্টার এ বিল নাম্বার দ্যাট অলরেডি বিন ইউজড ফর দ্যাট সাপ্লাইয়ার। তাহলে এটার ক্ষেত্রেও আমি ওয়ার্ন করতে চাচ্ছি যে আমি একই বিল যেন বারবার এখানে লিপিবদ্ধ না করি, সাপ্লায়ারের যে বিল এটা যেন বারবার আমি একই বিল যেন না নিতে পারি, তার জন্য আমার এক বিল যেটা আমি যে বিল আমি একবার নিছি সেটা যেন আমার দ্বিতীয়বার আর না নেওয়া লাগে। তাহলে এই বিষয়গুলো আমরা এটা অন করতে চাচ্ছি। এবার ওয়ার্ন মি ইফ ডুপ্লিকেট জার্নাল নাম্বার ইজ ইউজড, এটাও আমরা অন করতে চাচ্ছি, যে আমরা যদি ডুপ্লিকেট কোনো জার্নাল এন্ট্রি নিয়ে ফেলি, ঠিক আছে, যে একই জার্নাল এন্ট্রি দুইবার নিয়ে ফেলি, সেটা যেন আমাদের ওয়ার্ন করে। এখন এইবার আসি কিসে, এরপরে আছে কি সাইন মি আউট ইফ ইনঅ্যাক্টিভ ফর। দেখেন এইটা অনেকে জানা দরকার। দেখা যাচ্ছে কি আপনারা যারা কুইক বুকসের কাজ করতেছেন অলরেডি 2 দিনে দেখছেন কিনা আমি জানি না, ধরেন এই যে কুইক বুকস আমি এখানে লগ ইন আছি না, আমি ধরেন এই ব্রাউজারে কাজ করতেছি, কথাটা আসতেছে না দাদা, আমি ধরেন এই ক্লিয়ার। ব্রাউজারে কথা আসতেছে না, এখন ঠিক আছে, এখন আসতেছে। স্ক্রিন শেয়ার আছে, স্ক্রিন শেয়ার আছে? আপনারা শুনতে পাচ্ছেন? আপনারা কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন কথা? আচ্ছা, যেখান থেকে বলছিলাম, এখন এই যে লাস্টে আদার পারফরমেন্স যেটা আছে, কি বলে, গুগল ওয়ান্টস টু ইন্টার পিকচার ইন পিকচার অটোমেটিক্যালি, কি এগুলা? আচ্ছা পরে, আচ্ছা, সাইন মি আউট ইফ ইনঅ্যাক্টিভ ফর, ঠিক আছে, এই যে সাইন মি আউট ইফ ইনঅ্যাক্টিভ ফর, এই যে সবগুলো এগুলো তো করছি। এখন দেখা যাচ্ছে আপনি এখানে কুইক বুকসে কাজ করতেছেন, কাজ করতে করতে এই ব্রাউজারে গেলেন, তারপরে এইখানে গেলেন, ফেসবুকে গেলেন, বা বিভিন্ন কাজ করতেছেন, ধরেন 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা হয়ে যাওয়ার পর আপনার কি হলো, হঠাৎ করে আপনি আবার এই ব্রাউজারে আসলেন, 1 ঘন্টা 1 মিনিট হয়ে গেছে, তখন এসে দেখলেন কি, কিরে কুইক বুকস আমাকে শুধু শুধু সাইন আউট করে দিল, বিষয় কি? এই হচ্ছে ব্যাপার, যে অটোমেটিক্যালি আপনি যদি 1 ঘন্টার বেশি এই ব্রাউজারে যেখানে লগ ইন করছেন
এখানে পরবর্তীতে এসে যদি একটু টুকি টাকা বা রিলোড দেওয়া বা অন্য কোনো কিছু না করেন, তাহলে ১ ঘন্টা পরে, ঠিক ১ ঘন্টা পরে যদি এই ব্রাউজারে ১ ঘন্টার ভিতরে না আসেন, তাহলে আপনাকে অটোমেটিক্যালি সাইন আউট করে দিবে। ঠিক আছে? এখানে ব্যাপার আছে যে ১ ঘন্টা ক্লিক করলে দেখেন ২ ঘন্টা ৩ ঘন্টা আপনি মন মতো দিতে পারেন। ঠিক আছে? আপনি ১ ঘন্টা থাকলো, ২ ঘন্টা, ৩ ঘন্টা, সর্বোচ্চ ৩ ঘন্টা, এর বেশি আর দেওয়া যাবে না। এখন দেখা যাচ্ছে কি আপনি বাসায় আছেন, কাজ করতেছেন। কাজ করতে কোনো একটা কাজের জন্য উঠে গেছেন বা খাওয়া-দাওয়া করতেছেন বা সাপোজ বাইরে গেছেন যেকোনো একটা দরকারে। সেক্ষেত্রে তার মানে কি আপনার ১ ঘন্টা পরে এমন একটা কাজ করতেছিলেন সেটা এইভাবে রেখে গেছেন, হুট করে দেখা যাচ্ছে যে আপনার ভ্যানিশ হয়ে গেল। ১ ঘন্টা পরে আপনি লগ আউট, সাইন আউট হয়ে গেলেন। তখন কি হবে বিষয়টা? এজন্য আমরা ৩ ঘন্টা দিয়ে রাখার জন্য বলি যে মিনিমাম ৩ ঘন্টা। যে ৩ ঘন্টা মানে একটা এনাফ টাইম। তবে আমরা চাইবো যে যেকোনো কাজ কুইক বুকসে করতে উঠে যাবেন না, সেভ করে অন্তত উঠে যাবেন। সেভ করে এবং লাস্টে ডান দিবেন। এই যে সেভ দিব, লাস্টে ডান দিব। এটা না করলে কিন্তু সেভ থাকবে না। তারপরে এখানে আমরা সাইন আউট করুক আমাদের মিনিমাম ৩ ঘন্টা আমি দিয়ে রাখি যে সর্বোচ্চ ৩ ঘন্টা আমি যদি এই ব্রাউজারে এসে কোনো কাজ না করি তাহলে ৩ ঘন্টা পরে আমাকে লাগে সাইন আউট করে দিই। কিন্তু ১ ঘন্টা কেউ দিলে দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু সর্বোচ্চ ৩ ঘন্টা দিলে আপনাদেরই ফ্যাসিলিটি। আচ্ছা, তারপরে আমরা এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পর এইবার দেখেন এইখানে মনে হয় আর কিছু বাকি নাই। কোম্পানি সেটিং হয়ে গেছে, নোটিফিকেশন, সেলস, এক্সপেন্স, টাইম, অ্যাডভান্স সব কিছু হইছে। এখন আমার এইখানে আমি কেবলমাত্র এক্সপেন্স সেটিং করছি, সেলস সেটিং তো গত ক্লাসে করছি। এই এক্সপেন্স সেটিং, টাইম সেটিং, অ্যাডভান্স সেটিং এগুলো সেটিং করার পর দেখা যাচ্ছে এখান থেকে কেটে দিলাম বা অন্যদিকে চলে গেলাম। সেভ কিন্তু আমার পার্মানেন্টলি হবে না। এই যে ডান যতক্ষণ না দিব ততক্ষণ সেভ হবে না। আমরা ডান দিলাম, এই একটা এখানে রিলোড নিবে, রিলোড নিয়ে সুন্দর করে আমাদের এই ডাটাটা সেভ হয়ে যাবে। ঠিক আছে? এখন আমাদের এইগুলো কিন্তু কাজ হয়ে গেল। এইবার আমাদের বাকি কাজ কি? এই যে অল ইউর ক্লায়েন্ট ইন ওয়ান প্লেস, ইন ওয়ান স্টেপ। ঠিক আছে? ইম্পোর্ট ক্লায়েন্ট, এখান থেকে ক্লায়েন্ট ইম্পোর্ট করা যাবে, বিভিন্ন ফিচার আসবে আপনাদের যখন এইরকম কি বলে কুইকবুকসের আপনাদের কাজ যখন এই কোম্পানি সেটিংয়ের কাজ হয়ে যাবে, তাহলে আপনাদেরও কিন্তু এরকম একটা পপ আপ আসবে। ঠিক আছে? ইম্পোর্ট ক্লায়েন্টে যদি যান এখান থেকে অনেক ক্লায়েন্ট ইম্পোর্ট করা যাবে। তাই এখান থেকে আমরা এখন না যাই। ঠিক আছে? এখান থেকে গেলে অনেক অপশন আছে। ঠিক আছে? আপনার এখানে এই এক্সেল ফাইল টেল দিতে বলবে, বহুত হিসাব নিকাশ আছে। ঠিক আছে? অল ইউর ক্লায়েন্ট ওয়ান প্লেস, কোম্পানি নেম, মানে বহুত কিছু ব্যাপার স্যাপার আছে। তা আমরা এখন এটা করব না, আমরা যখন এটা ক্লাস তখন সেটা করব। এখন বিষয় হচ্ছে যে এইবার আমাদের পর্বে কি আছে, এবার আমার সর্বশেষ একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে ম্যানেজ ইউজার অ্যান্ড সুইচ মাল্টিপল কোম্পানি। দেখেন, আচ্ছা, তার আগে একটু কথা বলি। বায়ার ভার্সন দেখছেন আপনারা? বায়ার ভার্সন, এটা তো অ্যাকাউন্ট্যান্ট ভার্সন, এই যে অ্যাকাউন্ট্যান্ট লেখা বায়ার ভার্সন দেখছেন আজ পর্যন্ত? কেমন বায়ার ভার্সন, কেমন না, কেমন না হয়? দেখি বায়ার নাই। ভার্সন কেমন কেমন হয়? দেখি নাই। না না দাদা। এই যে এখন বায়ার ভার্সন কিন্তু সাবস্ক্রিপশন ছাড়া মেলে না। ঠিক আছে? মানে টাকা, খালি সাবস্ক্রিপশন না, মোটামুটি ভালো মাপেরই টাকা। যখন যে দেশে যেমন অফার থাকে প্রমোট করে সেই অনুযায়ী কিন্তু আহ, এটা সেল হয় সাবস্ক্রিপশনে। এবং এই যে প্রতিষ্ঠানগুলোতে, বিভিন্ন প্রতিষ্ঠানে কি করে, আহ, এইগুলো বিক্রি করে। বিক্রি করে মানে কি, আপনার যখন যে কোনো একটা প্রতিষ্ঠানে ভর্তি হবেন আপনাকে বলবে প্রিমিয়াম অ্যাকাউন্ট নিতে হবে কুইক বুকসের। এবং এটা অহরহ, এবং এই যে আমাদের ক্লাসেও কিন্তু প্রথম যেদিন ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছিল আমাদের ব্যাচের, সেদিন কিন্তু অনেকেই বলছিল যে হ্যাঁ, আমি একটা আইটিতে ভর্তি হতে কথা বলছিলাম, তারা কিন্তু এটা আমাকে বলছিল যে অ্যাকাউন্টের সাবস্ক্রিপশনে টাকা দেওয়া লাগবে। আর আপনারা যদি কেউ বায়ার ভার্সন নিতে চান, আমি ফ্রিতে দেবো আপনাদের। এই বাংলাদেশে আপনাকে অ্যাকাউন্ট্যান্ট ভার্সন চাইলেও হয়তো যে আইটিগুলো শিখায় তারা আপনাকে দিতে পারবে অ্যাকাউন্ট্যান্ট ভার্সন করার প্রসিডিউর। তাও তো সহজ না, আপনারা তো নিজেরা দেখছেন যে সহজ না। কিন্তু বায়ার ভার্সন ফ্রিতে দিবে এরকম খুব কম মানুষ আছে, বা এই মেথডটা জানা বা এগুলো, মানে এই প্রসিডিউর মানে এতটা সহজ না। মানে অন্তত অ্যাজ এ একজনের মেন্টারের পক্ষে জানা সম্ভব না যে মেন্টার হইলেই জানবে, বিষয়টা এরকম না। এর জন্য একটু মানে অ্যানালিটিক্যাল কিছু ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে? এখন বিষয় হচ্ছে যে আমি দিব, আপনাদের প্রত্যেককে দিব, সমস্যা নেই, প্রসিডিউর দেখাই দিব। তা আমি চাচ্ছি যে আগে আপনারা কাজটা কমপ্লিট করেন, যখন আপনার বায়ার ভার্সন লাগবে আমি দেখাই দিব। এখন দেখেন সুইস মাল্টিফোন কোম্পানিটা কি, আগে এটা দেখাই, যেহেতু এটা উল্টো। আমি সবাইকে দিব, সমস্যা নেই, টেনশন করার কোনো দরকার নাই। এই দেখেন, এই যে ক্লাস আমরা যেটা করতেছি এখানে আছে ম্যানেজ ইউজার অ্যান্ড সুইস মাল্টিপল কোম্পানি। এখন দেখেন বায়ার ভার্সনে এই সুযোগটা কেমন আছে। আমাদের অ্যাকাউন্ট্যান্ট ভার্সনে কি আছে সেটা একটু দেখাই আগে। এই গেলেন, এই যে সুইস কোম্পানি এখানে আছে, এখান থেকে কোম্পানি সুইচ করে যাইতে পারবেন। এখানে একটু দেখাই, এই যে গিয়ার আইকনে গেলাম, গিয়ার আইকনে যে এই যে ইওর কোম্পানি থেকে সুইচ কোম্পানি করতে পারবো। এই দেখেন এইখানে গেলে কিন্তু এখানে রিলোড নিয়ে সুন্দর করে এখানে কোম্পানি সুইচ হয়ে
আমার এই প্রতিষ্ঠানের আওতায় যদি অন্য কোনো কোম্পানি থাকে, যে একটা কুইক বুকসে একটাও আমার কোম্পানি থাকতে পারে, আবার অন্যান্য কোম্পানিও থাকতে পারে, সেভাবে সুইচ করা এখানে যাবে। ঠিক আছে, এখন আমি এখানে যে দেখালাম যে এখানে কিভাবে করা যাবে আর এই এসপেক্টে কিভাবে যাবে। এখানে ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি একটা আছে, বঙ্গ আইটি নামে একটা আছে, ধরেন আমি এটা ডেমো কোম্পানি খুলছি, ডেমো। আর এটা হচ্ছে নো কোম্পানি, এটা কোনো কোনো নাম লেখা হয়নি, আমি এখান থেকে হাইড করে দিতে পারি, ডিলিট করে দিতে পারি। আবার সাইন উইথ সাইন ইন উইথ এ ডিফারেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে, আবার নতুন কোনো ডিফারেন্ট অ্যাকাউন্ট দিয়ে আবার করতে পারি। আবার একটা নতুন কোম্পানিও আমি এখানে খুলতে পারি। ঠিক আছে, এখন আমার কথা হচ্ছে যে যে যেভাবে যে অ্যাসপেক্ট থেকে দেখেন, এইখানে চিত্র আর এইখানে চিত্র কিন্তু এখন এক হয়ে গেছে। কই, এই যে এই চিত্রটা কিন্তু এক, কিন্তু তফাৎ কি, এই যে ব্রাউজারে আমি আপনাদের রেকর্ড দেখাচ্ছিলাম এটা কিন্তু অ্যাকাউন্টেন্ট ভার্সন, আর এইটা কিন্তু বায়ার ভার্সন। অথচ এখন থেকে কিন্তু দুটো সিনারিও কিন্তু এক হয়ে গেছে। দেখেন, কোনো তফাৎ আছে? কোনো তফাৎ নেই। এখানেও যা শো করে এখানেও তাই শো করে। কারণ কি, আমার এই যে মেইলটা, আপনাদের যে মেইল দিয়ে আমি অ্যাকাউন্টেন্ট ভার্সনে ক্লাস দেখাচ্ছি, এই মেইলটা দিয়ে আমার একটা অ্যাকাউন্টেন্ট ভার্সনের মানে ক্রিয়েট করা, আবার একটা বায়ার ভার্সন ক্রিয়েট করে একই মেইল দিয়ে। একই মেইল দিয়ে বায়ার ভার্সনও আছে, আবার মানে এরকম দেখাতে পারবে কিনা আমি কেউ জানি না। ঠিক আছে, মানে এটা ধরে নিতে পারেন যে কোর্সের ভিতরে কোনো একটা মানে আকর্ষণীয় বিষয়ও, যে এক অ্যাকাউন্টে বায়ার অ্যাকাউন্ট, আবার এক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট্যান্ট ভার্সন। ঠিক আছে, এটা একটু ব্যতিক্রম থাকুক। ঠিক আছে, ট্রিক্সটা দরকার নাই। এখন আমরা এখান থেকে ব্যাক চলে যাই, কারণ আমরা অ্যাকাউন্ট্যান্ট ভার্সন যেটা আছি এটা আমরা হচ্ছে দেখবো যে আমরা কাজটা কিভাবে করব। এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে বায়ার অ্যাকাউন্টে। এবার দেখেন, সুইস কোম্পানি বলছি কি, তার মানে এখানে একটা দুইটা তিনটা কোম্পানি থাকলে আপনি এখানে ক্লিক করবেন, ধরেন আমি এখন ক্লিক করলে ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি এটা ঢুকে যেতে পারবো। এরপরে আবার বঙ্গ আইটি এটা ঢুকে যেতে পারবো, মানে কোম্পানি সুইচ করে 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 এখান থেকে ঢুকতে পারবো। এখন দেখেন এখানে কি বলা আছে, কুইক বুকস অ্যাকাউন্ট্যান্ট কোম্পানি। দেখেন, কুইক বুকস অ্যাকাউন্ট্যান্ট কোম্পানি মানে কি, আমার এইটা হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট ভার্সন। ভালো করে দেখেন, এই যে যেটা আমি কাজ করতেছি, এই কোনায় কিন্তু লেখা ছিল অ্যাকাউন্ট্যান্ট ভার্সন। আসলে একটু রিলোড নিয়ে শেষ হোক। এখানে কিন্তু লেখা ছিল অ্যাকাউন্ট্যান্ট ভার্সন, আর এইবার যেটা ঢুকবো এখানে লেখা থাকবে কুইক বুকস অনলাইন ভার্সন। অর্থাৎ এই দেখেন, এই যে বঙ্গ আইটি কুইক বুকস অনলাইন কোম্পানি, এটা হচ্ছে বঙ্গ আইটি। আর কুইক বুকস অ্যাকাউন্ট্যান্ট কোম্পানি এটা হচ্ছে ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি। আমরা একটু এটা রিলোড নিয়ে শেষ হলে একটু দেখতে পারবো, কিন্তু রিলোড নিয়েই তো শেষ হচ্ছে না, আমি আরেকবার একটু রিলোড দিই। ঠিক আছে, এবার আমরা ওইটা ঢুকি। দেখেন দুটোর তফাৎটা কি, আমি ধরেন এখানে বঙ্গ আইটিতে ঢুকবো, আমার লগ ইন যেভাবে করছি আমি এটা বঙ্গ আইটিতে ঢুকবো। তার মানে ওটা হচ্ছে আমার কুইক বুকস অনলাইন কোম্পানি। দেখেন এই যে কুইক বুকস অনলাইন কোম্পানি এখানে ওপেন হচ্ছে, আর এই পাশে হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট কোম্পানিটা ওপেন হচ্ছে। অ্যাকাউন্ট্যান্ট কোম্পানি আর বায়ার কোম্পানির ভিতরে কি তফাৎ, কতটুকু তফাৎ, এর চিত্রটা কতটুকু কি আলাদা আছে, সব কিছু আমরা দুটো পাশাপাশি দেখব। মানে আপনাদের অনেকেই অনেক জায়গায় ট্রেনিং নিছেন, অনেক ক্ষেত্রে বায়ার অ্যাকাউন্ট দেখেন নাই চোখে, এরকম একটা ব্যাপার আছে। অনেকেই শুধু ওই অ্যাকাউন্ট্যান্ট ভার্সনেই প্র্যাকটিস করতে করতে শেষ। এখন কথা হচ্ছে যে ওই দুটোই সেম, কিন্তু কিছু কিছু ফিচার আমি বলছিলাম না প্রথম দিন, কিছু কিছু ফিচার একটু চেঞ্জ আছে। এখন আমার বায়ার অ্যাকাউন্টটা আমি দেখবো আগে, আর এরপরে হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট ভার্সনের ভিতরে কি আছে না আছে এটাও একটু দেখবো, দেখে দুটোর পার্থক্যটা আমি একটু নিরূপণ করব। তার ভিতরে এই রিলোড হতে হতে আমরা দেখি দুটোর আগে তফাৎটা কি। দেখেন এইখানে লেখা থাকে অ্যাকাউন্ট্যান্ট, অর্থাৎ অ্যাকাউন্ট্যান্ট ভার্সন, যেটা অ্যাকাউন্ট্যান্টে ফিচার বেশি, অনেক ফিচার অ্যাকাউন্টেন্ট ভার্সনে, অনেক ফিচার যেটা বায়ার ভার্সনে নাই। এবার দেখেন বায়ার ভার্সন, এই যে বায়ার ভার্সন, এখানে কালো বর্ডারটা, আর দেখেন অল্প কিছু, দেখেন ব্যাংক ট্রানজেকশন, টাস্ক, ট্রানজেকশন, অ্যাডভান্স অ্যাকাউন্টিং, সেলস এক্সপেন্স, কাস্টমার অ্যান্ড লিড, ঠিক আছে, রিপোর্ট, পেরোল, প্রজেক্ট, শেষ। আর এইখানে দেখেন এর কিন্তু শেষ নাই, প্রচুর। এখান থেকে এই যে যে একসাথে ক্লায়েন্ট অ্যাড করা, আবার ড্যাশবোর্ড, টাস্ক, মানে এখানে আরও বেশি, সব কিছু মিলায় এখানে আরও বেশি থাকে, এবং এদিকেও বেশি, সব দিকে বেশি। এখানে যেমন এই এই ধরনের সুইচ কোম্পানি, এখানে গেলাম আর এখান থেকেও সেটিংগুলো, মানে এই একই জিনিস, কিন্তু দেখা যাচ্ছে এই সেটিংয়ের ভিতরে কোনোটা এইখানে আছে, আবার ওইটা আবার এইখানে আছে, বা ওইটা এই এই গিয়ার আইকন থেকে না যে এখানে প্লাস নিউ আইকনের দেখাচ্ছি আমি। ধরেন এই প্লাস নিউ আইকনে এই ধরেন আপনার অ্যাকাউন্টেন্ট ভার্সন, আমি একটা উদাহরণস্বরূপ দেখাই, এই অ্যাকাউন্টেন্ট ভার্সন, ভালো করে দেখেন বিষয়টা। ম্যানেজ ইউজার এখানে আছে অ্যাকাউন্টেন্ট ভার্সনে, কিন্তু আমাদের একমাত্র এই জিনিসটা এখানে নাই, একমাত্র এই জিনিসটা এখানে নাই অ্যাকাউন্টেন্ট ভার্সনে। আমরা যেটা দিয়ে শিখতেছি এইটা, এই শুধু ম্যানেজ ইউজারটা নাই, আর সবই আছে। কেন নাই? কারণ এইটা অ্যাকাউন্ট্যান্ট ভার্সন, আপনার তো অ্যাকাউন্ট্যান্ট, আপনি অ্যাকাউন্ট্যান্ট, আপনি তো প্র্যাকটিস পারপাস এটা নিছেন। আপনি তো বায়ার অ্যাকাউন্ট নেবেন মেইলে অ্যাক্সেস নেওয়ার মাধ্যমে, ইনভাইটেশনের মাধ্যমে। আপনার তো ম্যানেজ ইউজার কুইক বুকস তো আপনাকে এই পারমিশন দিবেন না যে আপনি অ্যাকাউন্ট্যান্ট ভার্সন কেউ ম্যানেজ ইউজার দিবেন, কারণ আপনার অ্যাকাউন্টে তো আপনি কাউরে কাজ করাবেন না।
আপনি যদি পারেন আপনি পরবর্তী কি করতে পারবেন, টিমের আওতায় আপনি লোক অ্যাড করে, এই যেমন এই যে অ্যাড ক্লায়েন্ট, আপনি একটা টিমের আওতায় ক্লায়েন্ট অ্যাড করে 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 আপনি কাজ করতে পারবেন, এটা করতে পারবেন। আর বায়ার অ্যাকাউন্টে কি করতে পারবেন, ম্যানেজ ইউজার, আপনি অ্যাক্সেস দিতে পারবেন, ঠিক আছে। এ হচ্ছে বায়ার অ্যাকাউন্ট, ঠিক আছে, যে অ্যাকাউন্টে আমরা কাজ করব। ওই যে আগের দিন বলছিলাম না যে অনেকে বলছিল যে এই যে আমরা যে অ্যাকাউন্টটা খুলছি এটা কি আমাদের কাজ করতেও এটা লাগবে, ওটা কাজ করতে আপনি প্র্যাকটিস করতে লাগবে, কিন্তু আপনার কুইক বুকস একটা অ্যাকাউন্ট না থাকলে বাইরের কাছ থেকে আপনি অ্যাক্সেস পাবেন না আপনার অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে। এবার আমরা সেই অ্যাক্সেসের ক্লাসে চলে যাই। তাহলে সুইস কোম্পানি আমরা দেখছি যে একটু আগে যখন আমরা একটা প্রতিষ্ঠানের কোম্পানিতে ঢুকতে গেছি তখন কিন্তু সুইস কোম্পানি যে দুইটা তিনটা কোম্পানি আছে, আমরা একটা সুইচ করে কিভাবে একটা ঢুকবো, একটা সুইচ করে কিভাবে ঢুকবো, জাস্ট এই এক ক্লিকের কাজ। সুইচ কোম্পানি এছাড়া আর কিছু না, যে দুইটা তিনটা থাকবে, একটা থেকে মানে সাইন আউট করা লাগবে না, ওই একটার পরে ক্লিক করে এখান থেকে আবার ব্যাকে এসে আবার আর একটা পরে ক্লিক করে ঢুকবো। কোথা থেকে, অ্যাকাউন্ট্যান্ট ভার্সনে ঢুকবো হচ্ছে এইখান থেকে, এই যে গিয়ার আইকনে গেলাম এইখান থেকে সুইচ কোম্পানি। আর এই অ্যাকাউন্টে কোথা থেকে ঢুকবো, এই যে প্রথমে যখন আমার যে একটা পপ আপ আসছিল যখন লগ ইন করবো সেখান থেকে আমরা ঢুকবো, ঠিক আছে। লগ ইন যেখান থেকে করবো সেখান থেকে আমরা ঢুকবো। আবার এখান থেকে আপনার এখানে ঢোকা যাবে বায়ার অ্যাকাউন্টে একই জায়গা থেকে, ঠিক আছে। এখন আমাদের মেইন কাজ যেটা, এই অ্যাকাউন্ট্যান্ট সেটিং, ওখানেও কিন্তু অ্যাকাউন্ট্যান্ট সেটিং আছে, এই যে কোম্পানি সেটিংয়ের ভিতরে অ্যাকাউন্ট্যান্ট সেটিং। কিন্তু এখানে দেখেন কোনো জায়গায় ম্যানেজ ইউজার নাই, কারণ অ্যাকাউন্ট্যান্ট ভার্সনগুলোর অ্যাক্সেস দেওয়া যায় না এইভাবে। কিন্তু বায়ার অ্যাকাউন্টে আমার অ্যাক্সেস দেওয়া যায় কিভাবে, এই যে গিয়ার আইকনে আসবো। আমাদের দরকার কি, যখন একটা বায়ার এই অ্যাকাউন্ট আমাকে অ্যাক্সেস দিবে, ধরেন উনি পারবে না, তাহলে আমাদের জানা লাগবে কেন, যখন কোনো একটা বায়ার জানবে না যে আমি তো একজনকে অ্যাকাউন্ট্যান্টকে বা বুক কিপারকে আমি কাজ দিব, আমি তো জানি না, আপনাকে বলবে যে এই কুইক বুকসের অ্যাক্সেস কিভাবে দেয়, আমি তো জানি না, আমার তো জানা নাই, তখন কি করবেন, তখন আপনি জানেন যে স্যার আমি জানি, ইংলিশে তার সাথে বা তার যে ভাষা সেভাবে আপনি আর কি চ্যাটিং করবেন, বা যদি মিটিং করা লাগে আমরা তো আসি, আর পাশাপাশি আপনার যদি প্রয়োজন মানে বোঝেন যে না আমি পারতেছি, তাহলে তাকে সেভাবে কনভিন্স করবেন তার ভাষায় যে আমি পারি কুইক বুকসের অ্যাকাউন্টের কি বলে ইনভাইটেশন দিতে, কি বলে ইউজার ইনভাইটেশন দিতে আমি পারি, আমি আপনাকে হেল্প করতেছি। তখন গুগল মিটে বা জুমে আপনি আনবেন তাকে, এনে দেখাই দিবেন, যদি সে অ্যাক্সেস আপনাকে হাতে না দেয়, আপনি জুমের অ্যাক্সেস চাইবেন বা গুগল মিটের অ্যাক্সেস চাইবেন বা স্ক্রিন শেয়ার দিতে বলবেন, আপনি দেখাই দিবেন যে প্লিজ গো টু ম্যানেজ ইউজার মেনু, দেন এরপরে এইভাবে স্টেপ স্টেপ ভাবে আপনি বলবেন, ঠিক আছে। কিন্তু আপনি যদি না জানেন, আপনিও না জানেন, তাহলে অর্ডার নেবেন কিভাবে, বিষয়টা এরকম। তাহলে আমরা কি করব, প্রথমে যাব এই গিয়ার বা আইকন বা সেটিং আইকনে, এরপর যাব ম্যানেজ ইউজারে বাইরের অ্যাকাউন্ট থেকে, ঠিক আছে। সে টিম ভিউয়ার নিয়ে হোক, এনিডিক্স নিয়ে হোক, বা স্ক্রিন শেয়ার দেওয়া হোক, গুগল মিটে হোক, জুমে হোক, তার সাথে যখন মিটিং করবেন বা তার সাথে যখন কথোপকথনে এক পর্যায়ে কাজ নেওয়ার জন্য, অর্ডার নেওয়ার সময় আপনার এটা লাগতেছে না, অর্ডার নেওয়ার পরে যখন কাজে বসবেন, তো সে যখন ডাটা দিবে আপনাকে, অর্ডার নেওয়ার সময় কিছু করবেন না, এগুলো মাথায় নেবেন না। কারণ কি, অর্ডারটা নেওয়ার সময় তাকে যদি মাথা প্যারায় ঢুকায় দেন তখন বিপদ। আপনি অর্ডার সাবমিট করার সময় 5 দিন, 3 দিন, 7 দিন, 10 দিন টাইম পাবেন, আগে অর্ডারটা নেবেন। তার মুহূর্তে অর্ডারটা নেওয়ার পরে যদি কেউ প্রস্তুত থাকে যে না আমি এখন ফ্রি আছি, আমি সব কিছু দিতে পারবো, তখন আপনি অর্ডার নেবেন, ঠিক আছে। কিন্তু একই সাথে সব কিছু অর্ডার নিয়ে তারপরে ডাটা নেবেন একসাথে না করার চেষ্টা করবেন, ঠিক আছে। পরবর্তীতে যে না, ওই দিন ধরেন একটু আগে অর্ডার নিছেন, 2-1 ঘন্টা পরে আপনি তার কাছ থেকে যে প্লিজ ফরওয়ার্ড ইউর ডাটা, ঠিক আছে, বা প্লিজ সেন্ড মি ইউর অ্যাকাউন্ট অ্যাক্সেস, ঠিক আছে, এইভাবে আপনি কন্ট্যাক্ট করবেন। যাই হোক, এটা আস্তে আস্তে যখন মার্কেট প্লেস যাবেন সেটা বুঝতে পারবেন। এখন এখানে আমরা ইউজার অ্যাক্সেস কিভাবে দিব, দেখেন এখানে ইউজার্স, রোলস, অ্যাকাউন্টিং ফার্ম, এখানে 3টে ব্যাপার আছে ম্যানেজ ইউজারে। ইউজার্সে কি কি আছে দেখেন, এখানে একজন ইউজার, ধরেন আমি প্রাইমারি অ্যাডমিন, এই হচ্ছে আমার নেম দেওয়া ছিল, এই হচ্ছে মেইলটা, ঠিক আছে, যে মেইল দিয়ে অ্যাকাউন্ট খুলছি এটা হচ্ছে আমার প্রাইমারি অ্যাডমিন হিসেবে আছে। এটা কি অ্যাক্টিভ, স্ট্যাটাস কি অ্যাক্টিভ আছে, আছে, বিলাবল কিনা, হ্যাঁ ইয়েস বিলাবল। এইবার এখানে আছে কি, এটা হচ্ছে ইউজার, তার মানে রানিং ইউজার কত আছে, ইউজারে থাকলে আমি দেখতে পারবো। এখানে আছে কি অ্যাড দিস সাজেশন রোল ফর ইউর টিম, যখন টিমে কাজ করব, একটা টিমে যখন কাজ করব তখন সেলস অ্যান্ড এক্সপেন্সেস রিপোর্ট করার জন্য আমি আলাদাভাবে শুধু এই সেলস অ্যান্ড এক্সপেন্সের কাজটুকু আলাদা ভাগ করে একটা টিমে আমি দিতে পারি, এটার জন্য একটা অপশন আছে। ইনভয়েস অনলি, কেউ দেখা যাচ্ছে আমি কাউকে ইনভয়েস করে, মানে ধরেন আমরা একসাথে 5 জন বুক কিপিং করি একটা এজেন্সির মাধ্যমে, এই 5 জনকে আমি বললাম যে আপনি শুধু ইনভয়েস করেন, তাহলে ইনভয়েসের কমান্ড দিয়ে তাকে আমি জিমেইলে অ্যাক্সেস দিয়ে দিলাম এবং অ্যাড ইউজার দিয়ে দিলাম, তাহলে সে শুধু ইনভয়েসের কাজই করতে পারবে, আর কিছু দেখতেই পারবে না কুইক বুকসের ভিতরে। কাউকে দিয়ে দিলাম যে আপনি শুধু বিলের কাজ করেন, আমি বিলের কাজ করে মানে এই সিলেক্ট করে তাকে মেইল অ্যাক্সেস দিলাম, সে শুধু বিলের কাজ করতে পারবে। আবার কাউকে শুধু সেলস অ্যান্ড এক্সপেন্স রিপোর্ট করতে পারবে, তাকে সেটা দিয়ে আমি দিয়ে দিলাম, এভাবেও দেওয়া যাবে ইউজার, ঠিক আছে, বিভিন্ন রুলসের আন্ডারে দেওয়া যাবে। এখন
ইউজার দেখলাম একটা ইউজার আছে, এবার রুলসে আসছে কি আমরা একটু আগে একটু দেখে নিই, দেখে তারপরে অ্যাক্সেস দেওয়া দেখব। এখানে দেখেন বিভিন্ন রুলস আছে, ঠিক আছে, কার কি রোল বা কারে কোন অ্যাক্সেস দিবেন সেই ধরনের লেখা আছে। যেমন দেখেন অ্যাকাউন্টস পেয়াবল ম্যানেজার, অ্যাকাউন্টস পেয়াবল দেখা যাচ্ছে মানে এখানে অনেকগুলো রোল আছে, কার কি কাজ সেটা আপনি হেডলাইন দেখে বুঝতে পারবেন। এখানে পড়তে গেলে অনেক সময় চলে যাবে, এই ক্লাস আরো অনেক লম্বা হয়ে যাবে, তো আমি শুধু জাস্ট হেডলাইনগুলো বলে যাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। অ্যাকাউন্টস পেয়াবল ম্যানেজারের আলাদা রোল আছে, তার আলাদা কাজও এখানে বর্ণনা করা আছে। অ্যাকাউন্টস রিসিভেবল ম্যানেজার আছে আলাদা, তারও কাজ আছে। কোম্পানি অ্যাডমিন আছে, তার মানে কুইক বুকস দিয়ে রাখছে, এর বাইরে পৃথিবীতে আর কিছু নাই। যত যে প্রতিষ্ঠান হোক সমস্ত যে মানে পদধারী যারা আছে তাদের জন্য আমরা এটা দিয়ে রাখি যে আপনি কাকে দিবেন, আলাদা আলাদা স্পেসিফিক কতজনকে দিবেন, সবগুলো হেড আছে। আপনি দেখেন কি নাই, আপনারা তো এখানে অ্যাকাউন্টসে প্রফেশনাল অনেকেই আছেন, তো দেখেন কি নাই এখানে। একটা প্রতিষ্ঠানে কি এতগুলো পোস্ট থাকে? না, থাকে না। তারপর পার্টিকুলারলি বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন হেডে বিভিন্ন নামে থাকে, যার কারণে এখানে সব রোল আছে। এবার আসি তাহলে, অ্যাকাউন্ট পেয়েবল রিসিভেবল দেখলাম। কোম্পানি অ্যাডমিন, এই কোম্পানি অ্যাডমিনটা কি? এর হচ্ছে সব ধরনের অ্যাক্সেস দেওয়া যায়। সব থেকে মাদার অ্যাক্সেস হচ্ছে প্রথমত তো প্রাইমারি অ্যাডমিন, অর্থাৎ যার অ্যাকাউন্ট, যে প্রতিষ্ঠানের ওনার, তার কাছে থাকে প্রাইমারি অ্যাক্সেস। আর এই কোম্পানি অ্যাডমিন যে, এর মানে অল অ্যাক্সেস, কুইক বুকসের এমন কোনো অ্যাক্সেস নেই, অর্থাৎ কোম্পানি অ্যাডমিন অ্যাক্সেস দিলে সব করা যায়। আর প্রত্যেকটা অ্যাক্সেসের লিমিটেশন আছে, যে এক্সপেন্স ম্যানেজার দিলে সে শুধু এক্সপেন্সের কাজ করতে পারবে, ইনহাউস অ্যাকাউন্ট্যান্ট দিলে সে ইনহাউস অ্যাকাউন্টিং এর ভিতরে যে ক্যাটাগরিগুলো পড়ে, যে ক্রাইটেরিয়াগুলো পড়ে সেগুলো কাজ করতে পারবে। আর কোম্পানি অ্যাডমিন দিলে অল এভরিথিং সব করতে পারবে, অল এভরিথিং। ঠিক আছে, এখন আমরা দেখি তাহলে এক্সপেন্স ম্যানেজার আছে, ইনহাউস অ্যাকাউন্ট্যান্ট আছে, পেরোল ম্যানেজার আছে, পেরোল থাকলে শুধু পেরোলের কাজ করতে পারবে, সেলস ম্যানেজার আছে, শুধু সেলসের কাজ করতে পারবে, সেলসের সাথে সম্পর্কিত যা এই যে সেলস ট্রানজ্যাকশন, কাস্টমার, প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস, সেলস ট্যাক্স অ্যান্ড কারেন্সিজ, ঠিক আছে, এগুলো করতে পারবে। স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস, এই কোম্পানি অ্যাডমিন অ্যাক্সেস আর স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস কিছুটা সিমিলার, কিন্তু এই কোম্পানি অ্যাডমিন অ্যাক্সেসে আপনার ফিনান্সিয়াল অনেক ব্যাপার, অনেক কিছুর অ্যাডমিন মানে অ্যাক্সেস দেওয়া যায়, কিন্তু স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেসে অনেক কিছু পার্শিয়ালভাবে চলে যায়, ঠিক আছে, সবগুলো ফুললি যায় না। এরপর আছে কি স্ট্যান্ডার্ড লিমিটেড কাস্টমার অ্যান্ড সাপ্লায়ার। এমন একজনকে দিলেন যে আপনাকে বুক কিপিং করতে কেউ কাজ দিল, যে আপনাকে কাস্টমার আর সাপ্লায়ারের শুধু কাজ দিল, যে কাস্টমার অ্যাড করতে হবে, সাপ্লায়ার অ্যাড করতে হবে, বা এডিট করতে হবে, বা ইকটেপ মানে অ্যাক্টিভ করতে হবে, ইনঅ্যাক্টিভ করতে হবে, এইগুলো আপনার করতে হবে। তাহলে কি করবে, আপনার কাস্টমার অ্যান্ড সাপ্লায়ারের অ্যাক্সেস দিয়ে দিবে। স্ট্যান্ডার্ড নো অ্যাক্সেস, ঠিক আছে, আপনি শুধু ঢুকতে পারবেন, ভিউ করতে পারবেন, অথচ কোনো অ্যাক্সেস, কাজ করার জন্য কোনো অ্যাক্সেস পাবেন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড নো অ্যাক্সেস। স্টক ম্যানেজার, ধরেন আপনি স্টক ম্যানেজার হিসেবে আছেন, তাহলে আপনারা শুধু স্টকের অ্যাক্সেস সুযোগ দিবে। তার মানে যখন একটা বড় প্রতিষ্ঠান, যার এখানে ধরেন এইখানে যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্ট ওই প্রতিষ্ঠানে আছে, প্রত্যেককে আলাদা আলাদা যদি কুইক বুকসের অ্যাক্সেসও দেয়, তাও কিন্তু প্রত্যেকরে যার যার পার্টিকুলার কাজের অ্যাক্সেস দিয়েও একই কুইক বুকসের 30 জনের কাছেও অ্যাক্সেস থাকতে পারে। তার মানে কুইক বুকস একটা ম্যানেজ করছে 30 জন, যে যার যার রোলগুলো কাজ করতেছে, এভাবেও কিন্তু এই সফটওয়্যারটা মেনটেন করা যায়। তাহলে চিন্তা করেন এই সফটওয়্যারের পরিধিটা কত বড়, জাস্ট একটু ইমাজিন করেন। এরপর স্টক ম্যানেজারের আলাদা। এবার ট্র্যাক টাইম অ্যান্ড সাবমিট এক্সপেন্স ক্লেম, ঠিক আছে। এরপরে ট্র্যাক টাইম অনলি, অনেকে শুধু ট্র্যাক মানে টাইম গুলো ট্র্যাক করতে পারবে, একটা। আবার ভিউ কোম্পানি রিপোর্ট, অনেকে শুধু কোম্পানির রিপোর্টটা ভিউ করতে পারবে। এটা কাদের কাছে, এটা একটু যখন দেখেন, ইউজার্স অ্যাডেড টু দিস রোল ক্যান সি অল রিপোর্টস এক্সপেক্ট দ্য ওয়ান্স দ্যাট শো পেরোল অর কন্ট্যাক্ট ইনফো, ঠিক আছে। মানে অনেক যারা আর কি কি বলে অডিট টডিট করে, তাদের কিন্তু কোম্পানির রিপোর্ট দেখার জন্য অনেক ক্ষেত্রে দূরের থেকে রিমোটলি অ্যাক্সেসও দেওয়া লাগতে পারে। এই অ্যাক্সেসটা সেক্ষেত্রে প্রয়োজন, ঠিক আছে। কাজেই আমি সব রকম অ্যাক্সেস দেখালাম, এবার আমি অ্যাক্সেস দিয়ে দেখাবো। এবার অ্যাকাউন্টিং ফার্মেটটা একটু দেখাই। রোল তো দেখলেন যে কত প্রকারের রোল আছে, ঠিক আছে, কতগুলো রোলে আপনার এগুলো দেওয়া যায়। এখানে হচ্ছে অ্যাকাউন্টিং ফার্ম, কোনো অ্যাকাউন্টিং ফার্মকে যদি আপনি অ্যাক্সেস দেন, সে তাহলে কি করতে হবে, অ্যান অ্যাকাউন্ট্যান্ট ক্যান বি ইউর বেস্ট বিজনেস পার্টনার, ঠিক আছে। মেক ইট ইজি টু ওয়ার্ক টুগেদার, মানে একসাথে কাজ করার জন্য ইনভাইট ইউরস টু ইউর কুইক বুকস, ঠিক আছে। এখানে আপনার অ্যাকাউন্ট্যান্টস ইমেল দিবেন, এখান থেকেও কিন্তু আপনি অ্যাকাউন্টিং ফার্মকে অ্যাক্সেস দিতে পারবেন। ফার্মেরটা কিন্তু আলাদা করে দেওয়া আছে, এখানে একটাই অপশন, এখানে ফার্মকে আপনি দিবেন এন ইনভাইট। এখানে বিষয় আছে কি, ইউর অ্যাকাউন্ট্যান্ট অ্যান্ড মেম্বার্স অফ দেয়ার ফার্ম উইল হ্যাভ অ্যাডমিন অ্যাক্সেস, মানে এনারা হচ্ছে মাস্ট বি অ্যাডমিন অ্যাক্সেস দিতে হবে টু ইউর কোম্পানি ডাটা, ঠিক আছে। অ্যাডমিন অ্যাক্সেস না দিলে অনেক কাজ করা যায় না, অনেক অনেক অ্যাক্সেস পার্শিয়াল অ্যাক্সেস হয়ে যায়। কাজেই হয় অ্যাডমিন অ্যাক্সেস দিবেন, না হলে কি বলে এই যে যেটা কোম্পানি অ্যাডমিন, এই যে এটাই অ্যাডমিন অ্যাক্সেস বলে। আর একটা আছে কি, এই যে স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস, এই দুটো অ্যাক্সেস প্রায় সিমিলার, কিন্তু স্ট্যান্ডার্ডে অনেক কম যায়, কোম্পানি অ্যাডমিনে বেশি যায়। আর প্রাইমারি অ্যাডমিন কিন্তু একজনই থাকে,
সেটা হচ্ছে মালিক, ঠিক আছে, মালিক পক্ষ বা জিএম, জেনারেল ম্যানেজার, এই ধরনের পোস্টে যারা। এবার আমরা ইউজার দেওয়া দেখবো। আর এর নিচের যেগুলো দেখলাম এটা আলাদা আলাদা পার্টিকুলার ছোট ছোট কাজে ভাগ করে টিমে যখন কাজ করা হয়, ইউর টিম, রোলস অফ ইউর টিম, এখানে যে ইনভয়েসের কাজ, এই কাজ, মানে এগুলো আরও ছোট, আরও ন্যানো, ঠিক আছে। তা আমরা একটা ইউজার দিয়ে দেখবো। ইউজারে গেলাম, ইউজারে যে কীভাবে ইউজার দিতে হয়, আমরা অ্যাড ইউজারে যাব। অ্যাড ইউজারে গেলে আমরা সুন্দরভাবে ইউজার দিতে পারবো। ধরেন এখানে আসলাম, এখানে আসার পরে অ্যাড ইউজারে গেলাম। এখন আপনার ইউজার দিতে হলে কিছু কিছু বিষয় জানতে হবে। এক, তার ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন। এখন এইবার আমার একটা পালা আসছে, সেইটা হচ্ছে এই যে যে কুইক বুকস, যেহেতু আমি বলছি আপনাদের যে এই কুইক বুকসের অ্যাকাউন্টে, অর্থাৎ এটাই অ্যাকাউন্ট্যান্ট ভার্সন, আবার এইটাই আমি বায়ার ভার্সন করছি, আমি এই অ্যাকাউন্টটা এখান থেকে কেটে দিব। কেটে দিয়ে বা এখান থেকে লগ আউট করবো। লগ আউট করলে কী হবে, আমি নতুন একটা অ্যাকাউন্ট, এই যে এখানে সাইন আউট করবো। সাইন আউট করে আমি নতুন একটা অ্যাকাউন্ট আমি লগ ইন করবো। এখানে লগ ইন করলে কী হবে, আমার যেহেতু আমি অ্যাক্সেস নিতে পারি, একটা দিয়ে দিব আর একটা দিয়ে নিব, তো আমার এখানে অজস্র আরও অনেক অ্যাকাউন্ট আছে। আমি কোনটায় ঢুকবো দেখি, এটা কোন মেইল দিয়ে খোলা। আমি একটু পাসওয়ার্ডগুলো একটু ইয়ে করে রাখছি, সমস্যা নেই। আচ্ছা, এই যে এইটা দিয়ে, এটা ঢুকি, এটাও ইউনিক ফার্মাসিউটিক্যাল নামে অন্য ব্যাচের। আচ্ছা, এইখানে আমি অন্য একটা অ্যাকাউন্টে ঢুকবো, যাতে করে আমার, যেহেতু একই মেইলে আবার একই মেইলের সাথে বায়ার অ্যাকাউন্ট যাবে, এটা তো হবে না। দুটো মেইল, কারণ বায়ারের আমার এক মেইল তো একই রকম হবে না। আমি তো জাস্ট একটাই খুলছি, একটু মানে এক্সট্রাঅর্ডিনারিভাবে চেষ্টা করে আমি খুলছি। এখন এটা হচ্ছে আমি অ্যাক্সেস দিয়ে দেখবো যে কিভাবে যায়। তাহলে আমার, ধরেন আমি এই মেইলে অ্যাক্সেস দিব, জাস্ট এ মিনিট। এই যে আমার এই এই অ্যাকাউন্টটা, এতে প্রচুর পরিমাণ নেট টানে, প্রচুর। আচ্ছা, বেশিক্ষণ নাই আর ক্লাস, অল্প টাইম আছে, ঠিক আছে। এই অধৈর্য হবেন না, জাস্ট। আচ্ছা, ওইখানে তো পাসওয়ার্ড দিতে হবে, আমি পাসওয়ার্ডটা নিয়ে নিই। আর মেইলটাও আমার লাগবে, সমস্যা নেই। আচ্ছা, তো দেখেই ফেললেন আপনারা। যাক, নিতে পারবেন না, সমস্যা নেই, মেইলে কোড চাইবে, ঠিক আছে। এমনি ডেকে রাখছিলাম আমি, ও অন্য কোনো কারণে, ঠিক আছে। আচ্ছা, এবার আমার হচ্ছে কাজ হবে কি, এইখানে আমার নাম দিতে হবে। এই অ্যাকাউন্টটার নাম কি আছে, আমি একটু এখান থেকে একটু লগ ইন করার পরে আমি একটু দেখবো যে নাম কি দেওয়া ছিল। ফার্স্ট নেম, নামে না মিলুক, নাম যে মিলতেই হবে এরকম না। ধরেন আমি এখানে দিব বিপ্রো, BIPRO, এখানে দিব লাস্ট নেম ANIK। হ্যাঁ, এইবার আমি এইখানে দিব হচ্ছে আমার মেইলটা, যে কোন মেইল আমি অ্যাক্সেস দিতে চাচ্ছি। আচ্ছা, এই যে এটা তো না, টু, এই যে এইটা, হ্যাঁ, এইটা আমি দিব অ্যাক্সেসটা। এইবার রোল কি দিব দেখেন, আমি কি দিছি, ফার্স্ট নেম দিছি, লাস্ট নেম দিছি। একটা অ্যাক্সেস কিভাবে দিতে হয়, ধরেন আপনি এইটা বায়ারের অ্যাকাউন্টে, আপনি ঢুকছেন বায়ারের অ্যাকাউন্টে, বায়ার দিতে জানে না কিভাবে অ্যাক্সেস দিতে হয়, এখন আপনার দিতে হবে। আপনি আপনার অ্যাকাউন্টে যদি দেন, তাহলে আপনার ফার্স্ট নেম, আপনার লাস্ট নেম, অ্যাকাউন্ট খোলার সময় কী কী দিছিলেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ঠিক আছে। এখন এটা যদি একটু তফাৎ হয় তাতেও সমস্যা নেই, তবে ঠিক হলে কোনো রকম সমস্যা হওয়ার কথা না। তাহলে এই দিলাম নাম, এরপরে মেইল এই দিছি, যে কোন মেইল দিয়ে অ্যাকাউন্ট খোলা। এখানে কিন্তু একটা মুখ্য বিষয় আছে, যে আপনি সেই মেইলে অ্যাক্সেস নেবেন যে মেইলে আপনার কুইক বুকস অ্যাকাউন্ট খোলা। তার মানে আপনার প্রশ্ন থাকতে পারে, আমার তো অ্যাকাউন্টেন্ট ভার্সন খোলা, আমি কি সেই মেইল দিব? হ্যাঁ, আপনি সেই মেইল দিবেন। আপনার বায়ার ভার্সন কোনটায় খোলা, কোনটায় অ্যাকাউন্টেন্ট ভার্সন খোলা, এটা কোনো মুখ্য বিষয় না। আপনার কুইক বুকস কোনটায় খোলা, আপনার প্র্যাকটিস পারপাজে খোলে না যা করেন, মানে আপনি এখন যেটা, যে অ্যাকাউন্ট খুলে আছেন, যেটা আপনি প্র্যাকটিস করতেছেন, যেটা আমি প্র্যাকটিস করাচ্ছি, সেই অ্যাকাউন্টটা আপনি দিবেন, ঠিক আছে। আপনার সেই অ্যাকাউন্টটা দেওয়া লাগবে। সেই অ্যাকাউন্টটা দিলে, মানে সেই অ্যাকাউন্টের মেইলটা দেওয়া লাগবে, সেই অ্যাকাউন্টটা খুলছেন যে মেইল দিয়ে, সেই অ্যাকাউন্টটা দেওয়া লাগবে। আচ্ছা, এদিকে রিলোড হয়েছে কিনা? হ্যাঁ, হয়েছে। এখন এইটা হচ্ছে নাম কি দেওয়া ছিল, আমি একটু দেখে নিই, জাস্ট এ মিনিট। হ্যাঁ, ওইখানে ডাবল দেওয়া ছিল তাই। আচ্ছা, আমি ডাবলই দিচ্ছি, বিপ্রণিক বিপ্রণিক দেওয়া ছিল। আচ্ছা, তাহলে আমি ওই নামটাই দিয়ে দিই, এখানে একটু এইখানে দিয়ে দিই। এটা ডাবল দেওয়া ছিল, আমি এখানে দিয়ে দিই। ওকে, এইবার দিয়ে আমি রোল কি দিব, তাকে দায়িত্ব কি। এবার আসি এই সিলেক্টের রোল, এখানে কি কি রোল আছে দেখেন। আমরা একটু আগে যে রোলগুলো দেখলাম, ওইটা ডিসক্রিপশনে আপনি দেখে নেবেন। এখানে প্রথমে যখন এখানে আসছিল তিনটা অপশন, সেখান থেকে আপনি কোনটার কি দায়িত্ব, কোন রোলের কি দায়িত্ব, কোন রোলে কি কি অ্যাক্সেস পাবে, আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে। এইবার এখানে আসি ইন হাউস অ্যাকাউন্ট্যান্ট, স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস যদি দিতে চাই, আবার স্ট্যান্ডার্ড নো অ্যাক্সেস, তার মানে ভিউ করতে পারবে কিন্তু কোনো কাজ করার অ্যাক্সেস পাবে না, এটা হচ্ছে নো অ্যাক্সেস। অ্যাকাউন্ট রিসিভেবল ম্যানেজারে শুধু অ্যাকাউন্ট রিসিভেবলের কাজগুলো করতে পারবে। অ্যাকাউন্ট পেয়েবল ম্যানেজারে শুধু অ্যাকাউন্ট পেয়েবলের কাজ করতে পারবে। স্ট্যান্ডার্ড লিমিটেড কাস্টমার্স অ্যান্ড সাপ্লায়ার্স,
এখানে কিন্তু লিমিটেড করে দিলাম, যে স্ট্যান্ডার্ড দিলাম অথচ লিমিটেড দিলাম, কাস্টমার অ্যান্ড সাপ্লায়ার্স কাজ করতে পারবে। আর কোম্পানি অ্যাডমিন দিলে সব কিছুর কাজ করতে পারবে। এখন ব্যাপার আছে, কিছু কিছু ব্যাপার কি, যে এমন কিছু কাজ করতে হয় যে ক্ষেত্রে আপনার ম্যাক্সিমামই অনেক কিছুর অ্যাক্সেস লাগে, যে বায়ার কাজ দেয় একরকম, আপনারে বলে যে না আপনার এই অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাক্সেস দিলে হবে, বা স্ট্যান্ডার্ড লিমিটেড অর্থাৎ কাস্টমার সাপ্লায়ার অ্যাক্সেস দিলে হবে, কিন্তু আপনি কাজ করতে যেয়ে দেখলেন আপনার কোম্পানি অ্যাক্সেস দিনাই বিধায় সব কাজ আপনি করতে পারতেছেন না। এই জন্য সবসময় প্রেফার করব, যে কোনো সময় নিলে আপনি যদি অ্যাক্সেস নেন বা বায়ার যদি অ্যাক্সেস দেয়, কোম্পানি অ্যাডমিন অ্যাক্সেস দিতে বলবেন, অবশ্যই কোম্পানি অ্যাডমিন অ্যাক্সেস দিতে বলবেন। আর যদি তাও না দেয়, স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস দিতে বলবেন। এই দুটো যে কোনো একটা, কোম্পানি অ্যাডমিন অ্যাক্সেস সব থেকে বেটার। আর যদি তাও একান্তে না দিতে পারে বা না দিতে চায়, অনেক ক্ষেত্রে ফিনান্সিয়াল অনেক বিষয়ের জন্য বা ডাটার জন্য কোম্পানি অ্যাডমিন অ্যাক্সেস দিতে চায় না, তা সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস দিতে বলবেন। ঠিক আছে, দেখেন স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেসের তফাৎ এটা একটু দেখাই। স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস দিলে এখানে নিচে দেখেন কি কি আসবে, ভিউ অল পারমিশন, এখানে দেখি কি কি পারমিশন আমার আছে। এই দেখেন, আপনি সেলসে স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস দিলে কী কী করতে পারবেন। সেলসে কী করতে পারবেন, ফুল অ্যাক্সেস পাবেন, ইনভয়েস, এস্টিমেট, সেলস রিসিপ্ট, রিসিভ পেমেন্ট, ক্রেডিট নোট, রিফান্ড রিসিপ্ট, ডিলেট ক্রেডিট, ডিলেট চার্জ সব করতে পারবেন। এক্সপেন্সে আবার ফুল অ্যাক্সেস, এক্সপেন্সের যত ক্রাইটেরিয়া আছে সবগুলো করতে পারবেন। এরপরে আসে কি, সেলস গেল, এক্সপেন্স গেল, স্টকে ফুল অ্যাক্সেস পাবেন। লিস্টে যে এমপ্লয়ি, সাপ্লায়ার, কাস্টমার, কারেন্সি সব আপনি অ্যাক্সেস পাবেন। বুককিপিংয়ে ব্যাঙ্ক ডিপোজিট, ট্রান্সফার, ব্যাঙ্ক ট্রানজ্যাকশন, রুলস, ট্যাক্স, রিসিপ্ট সব কিছু করতে পারবেন। আবার এই যে অ্যাকাউন্টিংয়ে যত চার্ট অফ অ্যাকাউন্ট, রেজিস্ট্রেন্ট, রিকনসিলেশন, জার্নাল এন্ট্রি সব করতে পারবেন। পেরোলে সব করতে পারবেন। এবার রিপোর্টে আপনি কি ফুল অ্যাক্সেস। রিপোর্টে দেখেন কাস্টম রিপোর্ট, ম্যানেজমেন্ট রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, সেলস রিপোর্ট সব করতে পারবেন, কিন্তু পেরোল রিপোর্ট আপনি করতে পারবেন, এখানে নো অ্যাক্সেস। পেরোল রিপোর্ট আপনি করতে পারবেন না, এখানে নো। পেরোল আপনি কি করতে পারবেন দেখেন, পেরোল ওয়ার্কার্স কম্পেনসেশন অ্যান্ড বেনিফিট এটু এটু করতে পারবেন, কিন্তু পেরোলের কোনো রিপোর্ট আপনি বের করতে পারবেন না। এরপরে আসি কি, টাইম ট্র্যাকিং, টাইম ট্র্যাকিংও করতে পারবেন, বাজেটও করতে পারবেন। এইবার আসি কি অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে, কোম্পানি ইনফরমেশন আপনারা পার্শিয়াল অ্যাক্সেস দেয়া, কোম্পানি মানে ইনফরমেশনে। ঠিক আছে, যে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে কোম্পানি ইনফরমেশনে পার্শিয়াল অ্যাক্সেস দেওয়া কেন, যে কোম্পানি অ্যাডমিনের যদি অ্যাক্সেস আপনি পাইতেন তাহলে কিন্তু আপনি এটা পাইতেন, আবার তাতেও কিন্তু ক্রাইটেরিয়া আছে। ঠিক আছে, আবার এইখানে নো অ্যাক্সেস কিসে, এটা তো পার্শিয়াল, কোম্পানি অ্যাডমিনে কিছুটা কোম্পানি ইনফো আর কি পার্শিয়াল অ্যাক্সেস আছে, আর নো অ্যাক্সেস কি, অ্যাক্সেস সাবস্ক্রিপশন ম্যানেজ ইউজার, মানে আপনি যে কাউকে অ্যাক্সেস দিবেন, এইখান থেকে অ্যাক্সেস পাইছেন, আপনি অ্যাক্সেস দিবেন তা পারবেন না। ঠিক আছে, এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু আছে স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেসে। এবার যদি আমি দিয়ে দেখি কোম্পানি অ্যাডমিন, আপনারা প্রত্যেকটা ট্রাই করে করে দেখবেন যে কোনটায় কী আছে। আমি শুধু এই দুটো বেসিক, যে দুটো আমাদের বেশি লাগে বাইরের কাজ করতে, সেই দুটো আমরা দিয়ে দেখাচ্ছি। এবার কোম্পানি অ্যাডমিন দিই, এবার দেখি কী কী আসে। সেলস ওই সেম, সব অ্যাক্সেস আছে, এক্সপেন্স সব অ্যাক্সেস আছে, স্টকের ফুল অ্যাক্সেস, লিস্টে ফুল অ্যাক্সেস, বুককিপিং ফুল অ্যাক্সেস, অ্যাকাউন্টিং ফুল অ্যাক্সেস, পেরোলে ফুল অ্যাক্সেস, তারপর আছে কি রিপোর্টে ফুল অ্যাক্সেস, এখানে আর কোনো পার্শিয়াল বা লিমিটেড অ্যাক্সেস নাই। টাইম ট্র্যাকিংয়ে ফুল অ্যাক্সেস, এটা কিন্তু ছিল না স্ট্যান্ডার্ডে। তারপরে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে ফুল অ্যাক্সেস, ম্যানেজ ইউজারও ম্যানেজ করতে পারবো। ধরেন এইটা যদি হয়, আপনি অন্য যে কেউ ধরেন সাপোজ আপনি কাজ করতেছেন, আপনার বাড়ি, ধরে নেন আপনার বাড়ি বরিশাল বা আপনার বাড়ি ঢাকায়, আমি থাকি খুলনায় সাপোজ। আপনি কাজ করতেছেন, কাজ করতে করতে বললেন আমি তো পাইরে উঠতেছি নে, এক জায়গায় বাইতে গেছি, তখন কি করতে হবে, আমি তো রয়েছি খুলনায়, আপনি ঢাকায়, আপনি কি করবেন, আপনার যদি কোম্পানি অ্যাডমিন অ্যাক্সেস থাকে, আপনি কিন্তু চাইলে এখান থেকে, যে ম্যানেজ ইউজার, আপনি ম্যানেজ ইউজারের অ্যাক্সেস পাচ্ছেন, আপনি কিন্তু চাইলে টাচ করে আমার জিমেইলে অ্যাক্সেস দিবেন, যে আপনি একটু ঢোকেন, আমার একটু হেল্প করেন, আমি বাইতে গেছি। আমি কিন্তু ঢুকে আপনারা সেই সমাধানটা করে দিতে পারবো। আপনি স্ক্রিনের সামনে দাঁড়াতে থাকবেন, আমরা দুজন একটা গুগল মিট দিয়ে কথা বলবো, স্ক্রিন শেয়ারও দেওয়া লাগবে না, আপনি আপনার স্ক্রিনে দেখবেন, আমি আপনার স্ক্রিনে কাজ করব। এভাবেও স্ক্রিন শেয়ার দিয়ে আমি করতে পারবো গুগল মিটে। আবার আপনাকে করে দিব, করে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন যে কি সমস্যা ছিল সেটা সলভ হয়ে গেছে, এটাও কিন্তু আপনি দেখতে পারবেন। তার মানে আপনি অ্যাক্সেস দিতে পারবেন যদি আপনি কোম্পানি অ্যাডমিন অ্যাক্সেস নেন, কিন্তু কোম্পানি অ্যাডমিন অ্যাক্সেস না নিলে আপনি কিন্তু অ্যাক্সেস দিতে পারবেন না। এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, এরপরে আসি কি, মানে কোম্পানি অ্যাক্সেস নিলে এরপরে আবার অ্যাক্সেস সাবস্ক্রিপশন, যেটা অর্থাৎ কুইক বুকসের টাকা দিয়ে যে সাবস্ক্রিপশন নিতে, সেটাও আপনি করতে পারবেন। দেখা গেল আপনার বায়ার আপনাকে অ্যাক্সেস দিল, যে বায়ার বললো যে আমি 2021 সালে সাবস্ক্রিপশন নিছিলাম 24 সাল পর্যন্ত, 3 বছর, 24 সালের ডিসেম্বর মাস তো শেষ, 25 সালের থেকে তো আমার সাবস্ক্রিপশন নাই, তুমি আমার সাবস্ক্রিপশন নিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি তো পারি, কিন্তু আপনাকে দিয়ে দিল স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস। আপনি তো ভাবলেন স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস, তাহলে তো মনে হয় আমি সাবস্ক্রিপশন নিতে পারবানি, না, পারবেন না।
এই ফুল অ্যাক্সেস যতক্ষণ আপনি না পাচ্ছেন, এটা পাচ্ছেন কিসে? কোম্পানি অ্যাডমিন অ্যাক্সেসে। এই যে কোম্পানি অ্যাডমিন অ্যাক্সেসে আপনি এটা পাচ্ছেন। স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেসে কিন্তু আপনি পাচ্তেছেন না। তার মানে আপনাকে যদি বায়ার কখনো বলে যে আমার একটা সাবস্ক্রিপশন নিয়ে দাও নতুন করে, আমার যেটা নিয়েছিলাম সেটা শেষ হয়ে গেছে, তাতেও কিন্তু আপনার কোম্পানি অ্যাডমিন অ্যাক্সেস নেওয়া লাগবে। এই যে অ্যাক্সেস সাবস্ক্রিপশন, আপনি তখন কিন্তু এই বায়ারের কার্ড যখন এই কুইক বুকসের সাথে অ্যাড করা থাকবে, ডলার তার কাটবে, কিন্তু আপনি তাকে সাবস্ক্রিপশন নিয়ে দিতে পারবেন। ওনার কাছে জিজ্ঞেস করবেন কোন প্যাকেজ নিতে চাই, অনেকগুলো প্যাকেজ আছে এখানে। উনার কথা মতো উনাকে আপনি ধরেন একটা স্ক্রিনশট দিলেন যে এত এই প্যাকেজগুলো আছে, আপনি কোনটা নেবেন, এইটা এই প্রাইজিং। তা আপনি ওনাকে দেওয়ার পরে, এটা সহজ, এটা আর ওনাকে এক্সপ্লেন করা লাগবে না, আপনি একটা স্ক্রিনশট দিলে যথেষ্ট। তখন কিন্তু আপনার যদি অ্যাক্সেসটা না থাকে, আপনি কিন্তু নতুন করে নিতে পারতেছেন না, আবার ওনার কাছে নতুন করে সেই অ্যাক্সেস নেওয়া লাগতেছে। কাজেই অ্যাক্সেস নেওয়ার ব্যাপারটা সব থেকে একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে আমাদের। আমরা নিলে কোম্পানি অ্যাডমিন অ্যাক্সেস নিব, আর যদি কেউ না দিতে চায় সর্বোচ্চ তখন হচ্ছে স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস নিব। আর যখন স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস নিয়ে যে কাজ আমারে দিচ্ছে, আমি তো জানবো যে এই স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেসে এই কাজ আমি জানতেছি না, বা এই কাজ আমার এই অ্যাক্সেস দিলে আমি এই কাজ পারবো না, তাহলে কিন্তু ওই অ্যাক্সেস আমার নিয়ে কোনো লাভ নেই। আপনি তখন মুখ বুঝে বললেন না বায়ার রে যে স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেসে তো আমি সব কাজ করতে পারবো না, আপনি যে কাজ দিছেন এই কাজের জন্য স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস মানে অল অ্যাক্সেস হবে না, এটার জন্য কোম্পানি অ্যাডমিন অ্যাক্সেস লাগবে। আপনি যদি এটা না জানেন যে কোন কাজে কোন অ্যাক্সেস, তাহলে কিন্তু আপনার কোনো কিছু হইল না। যেমন এই যে আমি যেটা বললাম যে ম্যানেজ ইউজার বা অ্যাকাউন্ট সাবস্ক্রিপশন, আপনি যদি স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস না নেন, এটা কিন্তু সেটা হবে না। তারপর কোম্পানি ইনফরমেশন, আপনি দেখা যাচ্ছে আপনার কোম্পানি কোনো একটা ইনফরমেশন এডিট করতে দিল, এই যে যেমন নতুন যখন একটা কেউ কোম্পানিতে কাজ করতে দিবে, যে আপনার কোম্পানি সেট আপ, এর জন্য কোন অ্যাক্সেসটা লাগবে? অবশ্যই কোম্পানি অ্যাডমিন অ্যাক্সেস লাগবে। তা না হলে এই যে আপনাকে ধরেন এই যে ডাটা দিল, এই যে আমি এতক্ষণ ধরে যে কাজ করে দিলাম, আমরা তো এই প্র্যাকটিস এখানে করতে পারতেছি, এইখানে করতে পারতেছি এই ডাটা দেখে। আপনার এই ডাটা দিল, সব দিল, কিন্তু কোম্পানি অ্যাডমিন অ্যাক্সেস দিল না, স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস দিল। তাইলে পাইলেন কি আপনি? পার্শিয়াল অ্যাক্সেস। পার্শিয়াল অ্যাক্সেস মানে কিছু কাজ আপনি কোম্পানি সেট আপে করতে পারবেন আর কিছু কাজ করতে পারবেন না। আর এই অ্যাডমিন অ্যাক্সেস, কোম্পানি অ্যাডমিন অ্যাক্সেস দিলে আপনি সব করতে পারবেন। কাজেই আপনার তো কোম্পানি সেট আপের জন্য এই অ্যাক্সেস নেওয়া লাগবে। তার মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কোম্পানি অ্যাডমিন অ্যাক্সেস নিলে আপনার ঝামেলা পোহাতে হবে না। আর যদি অন্য অন্য অ্যাক্সেস দেয়, কিছু তেড়া বায়ার আছে, তেড়া ঘাট তেড়া, তারা মনে করে মনে হয় এই টাকা পয়সা সব নিয়ে গেল, এই ইনফরমেশন নিয়ে গেল। তাদের বোঝাতে হবে যে দেখেন, স্ক্রিনশট সহকারে বোঝাবেন যে আপনি যদি এই অ্যাক্সেস দেন, দেখেন কি কি ক্রাইটেরিয়া আছে। আপনি সহজভাবে ওনার সাথে যখন পাইরে না উঠবেন, স্ক্রিনশট দিয়ে দিয়ে এখানে কিন্তু প্রত্যেকটা ফাংশনে আবার ঢুকে ঢুকে এখানে দেখা যায়। ঠিক আছে, দেখেন এই যে টিকমার্ক দেওয়া দেওয়া, যে আমি ম্যানেজ ইউজার এই ওই। আপনি দেখেন বায়ার যদি শেয়ার না হয় কত সুন্দর করে দিতে পারে, দেখেন ধরেন অ্যাকাউন্ট ম্যানেজ, এই অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে কি করলো যে আমি ওনাকে কি কাজ দিব, ধরেন আপনাকে কি কাজ দিবে, যে আমি ওনাকে শুধু সাবস্ক্রিপশন কেনার জন্য দিব, আমার কোম্পানি ইনফরমেশনও দেখতে পারবে না। এই টিকমার্কটা উঠাই দিব আমি, ঠিক আছে, এখান থেকে এই টিকমার্কটা উঠাই দিব। কই, এখান থেকে উঠতেছে না, দাঁড়ান ওই পাশ দিয়ে উঠাতে হবে। তার মানে এখানে উঠানো যায়, এখানে উঠাই দিলে কি হবে, উনি আমার শুধু সাবস্ক্রিপশনের জন্য দিব সাবস্ক্রিপশনে, কিন্তু অনেক বায়ার তো এটা জানে না। মূল বিষয় হচ্ছে অনেকে এটা জানে না। এখান থেকে টিকমার্ক উঠানো যায়, ঠিক আছে, টিকমার্ক উঠাই দিয়ে অ্যাক্সেস দেওয়া যায়। এখান থেকে তো আসতেছে না, দাঁড়ান। এখান থেকে না, স্ট্যান্ডার্ড মানে যেগুলোর রেস্ট্রিকশন আছে সেখান থেকে, যেমন স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস, আমি একটু দেখাচ্ছি, জাস্ট মিনিট। এই যে এখানে দেখেন নো অ্যাক্সেস আছে, এই যে নো অ্যাক্সেসে কি করা যায়, এই নো অ্যাক্সেস ধরেন এখানে দেওয়া আছে কোনটায়, আগে না আবার একটু যাই, এই যে এখানে ধরেন নো অ্যাক্সেস দেওয়া আছে যে অ্যাক্সেস সাবস্ক্রিপশন ম্যানেজ ইউজার, যে না আমি তোমারে দিব স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস, কিন্তু আমি কিছু কাজ জানি, তুমি আমার বলদ বুঝায় না। বায়ার যদি মনে করে এরকম যে না তুমি বুক কিপিং করো, তোমার থেকে আমি মোটামুটি কিছু জানি, তাহলে কি হবে, যে কোম্পানি ইনফরমেশনে পার্শিয়াল অ্যাক্সেস আর নো অ্যাক্সেস, ঠিক আছে, তোমার কি লাগবে, কোম্পানি অ্যাডমিন অ্যাক্সেস লাগবে। আমি কোম্পানি অ্যাডমিন অ্যাক্সেস দিব না, কিন্তু তুমি যে কাজটা আমি তোমাকে অ্যাসাইন করছি, তুমি সেই কাজটা করতে যেতে পারো, আমি সেই অ্যাক্সেস দিচ্ছি, আমি বুঝি কিছু, এরকম যদি হয়, তাহলে সে কি করবে, এখানে যে এখানে ক্লিক করবে, ক্লিক করে কি লাগবে, এইখানে কিন্তু ক্লিক করে দিবে একটা, এই দেখেন এই যে স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেসে থেকে কিন্তু আবার অ্যাক্সেস সাবস্ক্রিপশন এটাও পেয়ে যাচ্ছে। আবার যদি ম্যানেজ ইউজার লাগে তাও পেয়ে যাচ্ছে। আবার যদি দেখা যাচ্ছে শুধু সাবস্ক্রিপশন অ্যাক্সেস লাগবে, ম্যানেজ ইউজার লাগবে না, এই মাইনাসে ক্লিক করতেছে, ঠিক আছে, এই যে ম্যানেজ ইউজার নাই, শুধু অ্যাক্সেস সাবস্ক্রিপশন, শুধু আপনার শুধু সাবস্ক্রিপশন কিনে দিবেন তার জন্য অ্যাক্সেস দিচ্ছে। আবার দেখা যাচ্ছে কোম্পানি ইনফরমেশন আপনি দেখতে পারবেন না, তার জন্য কিন্তু আপনাকে দেখতে পারবেন এটা টিক দিয়ে দিচ্ছে। আপনি যদি বোঝেন যে না দেখতে দিবে না, সে মাইনাস দিয়ে টিকমার্ক উঠাই দিচ্ছে, ঠিক আছে। এই যে এখান থেকে আপনি ভিউ করতে পারবেন, দেখা যাচ্ছে শুধু ভিউ করাই দিল, কিন্তু আপনার তাও উঠাই দিল যে না আপনি ভিউও করতে পারবেন না, এখান থেকেও উঠাই দেওয়া যাবে যে না এডিট করতে পারবেন না। মানে যেটা আপনি চান, যদি বায়ার সেরকম হয় আপনাকে কিন্তু সেভাবে দিতে পারে, কিন্তু বায়ার যদি না জানে এটা আপনি দিতে পারে না, ঠিক আছে।
তবে আপনার যদি ওই কোম্পানি অ্যাডমিন অ্যাক্সেস না দিতে চায় তাহলে এই বিষয়গুলো আপনি অ্যাপ্লাই করবেন। দেখেন সব সব অ্যাক্সেস কিন্তু এমন হয় না, সব অ্যাক্সেস কিন্তু এমন হয় না যে ধরেন এখানে আছে কি স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস এই বলে একটা ব্যাপার আছে। তাই স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস দিলে যে আপনারা বুঝতেছেন এর ঘাটতেটা আমারে কোম্পানি অ্যাডমিন অ্যাক্সেস দিবেই না, তাহলে স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেসে থাকেও ওনাকে স্ক্রিন শেয়ারে রাখবেন, ঠিক আছে, যে এইভাবে বলবেন যে আচ্ছা স্যার ঠিক আছে, তাহলে আপনি যখন দিচ্ছেন না তাহলে আমি এইভাবে নিচ্ছি যে এই অ্যাক্সেসের ভিতর থেকে আমার যে কাজের জন্য আপনি দেখেন, স্ক্রিন শেয়ার দিয়ে দেখাচ্ছি, আপনি দেখেন আমি এই অ্যাক্সেসগুলো নিচ্ছি, যে ধরেন সাবস্ক্রিপশন নেবেন তো তার জন্য আমাকে এই অ্যাক্সেসটা দিতে হবে, আবার ইউজার যদি কাউকে দিতে হয় এর জন্য এই অ্যাক্সেসটা আমাকে দিতে হবে, বা মুছে দিলে মুছে দিবেন, এইভাবে দেখায় তার কাছ থেকে এইভাবে নিতে হবে, ঠিক আছে। কাজেই এইভাবে হচ্ছে আমরা কাজটা করব, ঠিক আছে। যে অ্যাক্সেস যেভাবে নিব, আর যে অ্যাক্সেসগুলো লোকাল যে অ্যাক্সেসগুলো বললাম এরকম অজস্র অ্যাক্সেস আছে, আপনারা একটু ভিতর ঢুকে ঢুকে দেখবেন, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি কোম্পানি অ্যাক্সেস নিব, আমার কথা হচ্ছে যে আমি এই অ্যাকাউন্টে কোম্পানি অ্যাক্সেস নিব, সবচেয়ে বড় যে অ্যাক্সেস এই কোম্পানি অ্যাডমিন নিলাম। কোম্পানি অ্যাডমিন নেওয়ার পরে আমার দেখেন সব পাচ্ছি আমি, সব এই বাজেট টাজেট দিয়ে, ঠিক আছে, বাজেটিং সব কিছু পাচ্ছি আমি, সব ফুল অ্যাক্সেস, দেখেন সব ফুল অ্যাক্সেস, কোনো পার্শিয়াল অ্যাক্সেস নাই, ঠিক আছে, সব কিছু ফুল অ্যাক্সেস পাচ্ছি। পেয়ে এবার আমার কি করতে হবে, সেন্ড ইনভাইটেশন। আমার কি কি দিছে উপরে, এই যে ফার্স্ট নেম দিছে, আপনার অ্যাকাউন্টে খোলার সময় যে নাম দিছেন অ্যাকাউন্ট্যান্ট ভার্সন, আপনার যে ভার্সন হোক, এই যে আমরা যেটাই প্র্যাকটিস করতেছি এই ভার্সনে আপনি যে নাম দিছেন ঠিক সেই নামটা, মানে ওই বায়ার ভার্সনও যা অ্যাকাউন্ট্যান্ট ভার্সনও তাই, এই ক্ষেত্রে আপনি যে নাম দিছেন ফার্স্ট নেম লাস্ট নেম সেটা দিবেন, এবং যে মেইলে ক্রিয়েট করা সেই মেইলটা দিতে হবে, এবং এই মেইলটার কুইক বুকসের পাসওয়ার্ড যেটা, এই মেইলটার পাসওয়ার্ড না, এই মেইলটার কুইক বুকসের পাসওয়ার্ড যেটা সেটা জানতে হবে, এবং এই মেইলটা লগ ইন থাকতে হবে আপনার পিসিতে বা ল্যাপটপে, যে মেইলে ইনভাইটেশনটা এই মেইলের ইনবক্সে যাবে। দেখেন কিভাবে আমি দেখাচ্ছি, তাহলে মেইল দিলাম, ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম, অ্যাক্সেস দিলাম, কি অ্যাক্সেস দিলাম, কোম্পানি অ্যাডমিন এই অ্যাক্সেসটা দিলাম, দিয়ে আমি কি করব একদম নিচে চলে যাব, সেন্ড ইনভাইটেশন। তাইলে ওই মেইলটা আমার কোথায় ওপেন করা আছে আমার সেটা দেখতে হবে, ঠিক আছে। সেন্ড ইনভাইটেশন দিলাম, দিলে আমার এই কিন্তু ইনভাইটেশন যায়, এই যে এখানে আবার কোড চাচ্ছে নাম্বারে, ঠিক আছে, এই নাম্বারে কোড দিয়েই তো ওটা বাস দিয়ে দিল, দাঁড়ান, এটা অনেক দিন ধরে ব্যবহার করা হচ্ছে না যার কারণে এটা কোড দিয়ে দিছে। এই নাম্বার কি ওইখানে ওই পোর্টালে আছে আদৌ, ডিড নট গেট কোড টেক্সট মেসেজ, দেখি ইন্টার ভেরিফিকেশন কোড কল মি ইনস্টেড, এখন তো মেইলে আসা কথা কোডটা এখন তো দিয়ে দিল ওই অ্যাকাউন্টে। আচ্ছা এই এই নাম্বারটা দেখি ওই যে আমাদের যে পোর্টাল ওই পোর্টালে আছে কিনা আমি একটু খুঁজবো আগে, দাঁড়ান আমি একটু এখানে একটু করি না, রেকর্ডটা অন করি। আচ্ছা এই যে এইখান থেকে আমি যে অন্য যে মেইলটাই, দাঁড়ান এই পাশের আগে কাজটা সেরে নিই। এই হচ্ছে আমার ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম আর এক মেইল দিলাম, দিয়ে এবার দেখি আমার নাম্বার চাই কিনা, এবার যদি নাম্বার চাই তাহলে আমি আপনাদের এইটুকু অংশ শুধু ভিডিও দিয়ে দিব, সমস্যা নেই, ঠিক আছে, যে কীভাবে দিতে হয়। দেখি এবার আবার মানে কোড টোড চেয়ে বসে নাকি নাম্বারে, মেবি চাইবে, হ্যাঁ ওই নাম্বারটাই চাচ্ছে কোড, ঠিক আছে, মানে এই অ্যাকাউন্টটা যেভাবে খোলা হয়েছিল সেই অ্যাকাউন্টে চাচ্ছে, এখন বায়ারের অ্যাকাউন্টে কোড চাইলে আপনার এটা চিন্তার কারণ নেই, কারণ আমার এই যে এই অ্যাকাউন্ট তো ওই দেখা যাচ্ছে ওই নাম্বার ভেরিফাই করে খোলা, যার কারণে এটা বারবার চাচ্ছে, এখন এই নাম্বার তো খুঁজেও পাওয়া যাচ্ছে না, 85 49, এখন এটা যে কই খুঁজে পাবো এটাই,